মিক্সচার এবং অ্যালিগেশনে 2022 রেলওয়ে গ্রুপটিতে যত প্রশ্ন আছে সব তোমাদের এখানে করা বলবো। আজ ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে? যত প্রশ্ন আছে, যদি কোনো প্রশ্ন স্কিপ হয়ে যায় তোমরা আমাকে তোমাদের পিডিএফ থেকে সেন্ড করে পাঠিয়ে দিতে পারো, তবে ইজিগুলো পাঠিও না, টাফগুলো পাঠিও। দেখো, আমরা এখানে CP1 আর CP2 লিখেছি। কি এগুলো? ধরো তুমি বাজারে গেলে, তুমি 60 টাকা প্রতি কেজি দিয়ে 4 কেজি আম কিনলে, ঠিক আছে? 60 টাকা প্রতি কেজি, প্রতি কেজির দাম 60 টাকা। তাহলে তুমি বলো টোটাল তোমার এখানে কস্ট কত পড়ছে? 240 টাকা কস্ট পড়ছে তোমার, ঠিক আছে? 1 কেজির দাম যদি 60 টাকা হয়, 4 কেজির দাম কত? 240। আর তুমি এখানে 10 কেজি আম কিনেছো, সেটা কিনেছো তুমি কত দামে? সেটা কিনেছো ধরো তুমি এখানে 200 টাকা দামে কিনেছো, ঠিক আছে? তো তুমি বলো এখানে তোমার টোটাল কস্ট কত পেয়েছে? 2000 টাকা। 1 কেজির দাম যদি 200 টাকা হয়, 10 কেজির দাম কত হবে? 2000 টাকা। তাহলে টোটাল তোমার কস্ট মানে সিপি কত পড়লো? আমরা দেখতে পাচ্ছি 2240 টাকা পড়লো, ঠিক আছে? আর তুমি কত কেজি এখানে টোটাল কিনছো? এখানে 14 কেজি কিনছো। তোমাকে যদি বলা হয় অ্যাভারেজ তোমার কস্ট প্রাইস কত পড়লো, তাহলে টোটাল কস্ট প্রাইস, তাকে তুমি টোটাল কতটা জিনিস কিনছো তা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। কত হচ্ছে দেখো? 160, ঠিক আছে? তার মানে এখানে তুমি যেটা লিখেছো সেটাও তোমার কস্ট প্রাইস, এখানে তুমি যেটা লিখেছো সেটাও তোমার কস্ট প্রাইস। আর এই দুটোকে যখন মিক্সড আপ করছো তখন যে অ্যাভারেজ কস্ট প্রাইস পাচ্ছ সেটা তুমি মাঝখানে লিখেছো। অ্যালিগেশন বলে এটা এটার মধ্যে বিয়োগ করো, কত হচ্ছে তোমার দেখতে পাচ্ছ? 100, ঠিক আছে? আর এটা এটার মধ্যে বিয়োগ করো, কত হচ্ছে তুমি দেখতে পাচ্ছ? 40, ঠিক আছে? তো এখানে যদি তুমি রেশিও করো, তুমি দেখতে পাচ্ছ এখানে কী আসছে তোমার? 4:, তাই না? 10 দিয়ে কাটছো, 4:10। আর যদি 20 দিয়ে কাটো তাহলে তোমার কত আসছে? 2:5। 20 দিয়ে কাটলে কত আসছে? 2:5, ঠিক আছে? তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এখানে তুমি 4 কেজি কিনেছিলে, এই জায়গায় কিনেছি তুমি 10 কেজি। এই দুটোর যদি অনুপাত করো তুমি দেখতে পাবে সেই 2:5ই পাবে। তার মানে মাথা রাখবে একটা জিনিস, অ্যালিগেশন আমাদের কি বলে যে মাঝখানে যদি তুমি অ্যাভারেজ সিপি পেয়ে যাও, আর সেই সিপিকে যদি তুমি এই স্পেসিফাইড দুটো সিপি দিয়ে বিয়োগ করো, তাহলে তুমি যে অনুপাতটা পাবে এখানে 40 আর 100, সেগুলো হচ্ছে তোমার যে পরিমাণ হয় তার অনুপাত দেয়। ভালো করে বুঝবে। অর্থাৎ তুমি যদি ক্রয় মূল্যের ওপর অ্যালিগেশন ইউজ করো, এই যে ফ্যাক্টরটা কলমে হচ্ছে অ্যালিগেশন, ক্রয় মূল্যের ওপর যদি অ্যালিগেশন ইউজ করো, তাহলে তুমি কী পাবে? যে অনুপাতটা পাবে সেটা হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণের অনুপাত পাবে। যেমন এখানে কোয়ান্টিটি 1 আর কোয়ান্টিটি 2 এর তুমি অনুপাত পেয়েছো। কোয়ান্টিটি মানে পরিমাণ। প্রথম অনুপাত ছিল তোমার, প্রথম কোয়ান্টিটি ছিল 4 কেজি, পরের কোয়ান্টিটি ছিল তোমার 10 কেজি। তুমি দেখো তাদের অনুপাতই পেয়েছো। এটা দেখো ভালো করে, তুমি ক্লিয়ারলি পরিষ্কার দেখতে পাচ্ছ। এটাকে কাটাকুটি করলে 4কে কাটলে হয় 2, এখানে কাটলে হয় 5, 2 দিয়ে কাটছো। তোমার দেখো এখানে 2:5 বেরিয়েছে, এখানে দেখো যে অনুপাতটা এসছে সেটা কিন্তু 2:5 বেরিয়েছে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। যদি তোমাদের বলা থাকে 2 কেজির ভ্যালু যদি 4 কেজি হয়, 2 এর ভ্যালু 4 কেজি হলে 5 এর ভ্যালু কত হবে? তোমরা এখান থেকে বার করতে পারবে 10 কেজি, ইজিলি বার করতে পারবে। তার মানে এখানে আমি যে গ্রাফটা দিয়ে রেখেছি এটা কি? ধরো তুমি CP1 এখানে বিয়োগ করে লিখছো, আর এটা ধরো CP2 এখানে বিয়োগ করে লিখছো। তুমি এই যে অনুপাতটা পাচ্ছ না, এটা হচ্ছে পরিমাণের অনুপাত পাচ্ছ। এই যে এখানে ভ্যালুটা পাচ্ছ, এটা কী পাচ্ছ? এটা হচ্ছে পরিমাণকে পাচ্ছ। অর্থাৎ মনে রাখবে, যখনই তুমি কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের উপর অ্যালিগেশন ইউজ করবে, তুমি কি পাবে? তুমি হচ্ছে পরিমাণের অনুপাত পাবে, ঠিক আছে? এটা মাথা রাখবে। কেন মাথা রাখবে? কারণ পরীক্ষার সময় ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এই ফ্যাক্টরটার ওপরে প্রচুর প্রশ্ন বিগত বছর রেলওয়ে গ্রুপ ডিতে এসছে। এটা নিয়েও অনেক কথা বলবো। এছাড়া অ্যালিগেশনে আরও যে কনসেপ্ট আছে সেগুলো নিয়েও তোমাদের কথা বলবো। একটা জিনিস ভালো করে বোঝো, যেটা ইম্পর্ট্যান্ট এখানে, আর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আছে যেটা তোমাদের বলবো। সেটা তুমি দেখো, এই 160 কিন্তু 200 থেকে ছোট, কিন্তু 60-এর থেকে বড়। এটা হয় যখনই তুমি কোনো মাঝখানে কোনো ভ্যালু লিখবে, অলওয়েজ মনে রাখবে যে এই রেঞ্জের মধ্যে অবস্থান করে। কোন রেঞ্জের মধ্যে অবস্থান করে? এই রেঞ্জের মধ্যে অবস্থান করে। অর্থাৎ সেই ভ্যালুটা 60 পেরিয়ে গিয়ে পাবে আর 200-র আগে পাবে। তার মানে ডেফিনেটলি সেটা 60-এর থেকে বড় হবে, কিন্তু 200-র থেকে ছোট হবে, ঠিক আছে? ফলে বিয়োগ যখন করবে তখন আমরা নর্মাল ট্র্যাডিশনাল পদ্ধতি অনুযায়ী বিয়োগ করি, মানে বড় থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। দেখো 60কে কিন্তু আমি 160 থেকে বিয়োগ করেছি, কিন্তু 200কে বিয়োগ করার সময় 200 থেকে 160কে বিয়োগ করছি। এটাও মাথায় রাখবে। যেমন এখানে লিখেছি, দেখো তুমি এখানে আমি কী লিখেছি? জেড থেকে CP1কে বিয়োগ করা হয়েছে, ঠিক আছে? তার মানে CP1 হচ্ছে জেডের থেকে ছোট, ঠিক আছে? আর এই জায়গায় লেখাটা কি আমার ঠিক হয়েছে? ঠিক হয়নি। মানে যিনি টাইপ করে এখানে দিয়েছেন তিনি একটু মিস্টেক করেছেন। এটা লেখা উচিত ছিল CP2 - Z। এটা কিন্তু আমার এইটা লেখা উচিত ছিল। এটা আমি কারেকশান করে দিচ্ছি তোমাদের। এখানে কী লেখা উচিত ছিল? CP2 - Z। কেন হওয়া উচিত ছিল? কারণ তুমি দেখো, CP1 যদি জেডের থেকে ছোট হয়, তাহলে CP2 কিন্তু জেডের থেকে বড় হবে, ঠিক আছে? যেমন এখানে দেখো 60 যদি 180 থেকে ছোট হয়, তাহলে 200 কিন্তু 60-এর থেকেও বড় হবে। এই ফরম্যাটে কাজ হবে। অর্থাৎ CP2 বড়, তারপরে জেড আসবে, তারপরে CP1 যাবে। মানে বিয়োগফল যখন তুমি করবে না, তখন তোমাকে এই ফরম্যাটে ফেলতে হবে। তার মানে এখানে যদি তুমি করো তাহলে CP2 কিন্তু বড় হয়ে যাচ্ছে জেডের থেকে, কারণ তুমি Z - CP1 যদি ধরে নাও, ঠিক আছে? মানে এটা এই ফরম্যাটটা অনুযায়ী আমরা এটা বলতে পারি। তো কী শিখলাম আমি এখানে? যে ক্রয় মূল্যের ওপর যদি তোমার মিক্সচার এবং অ্যালিগেশন ইউজ হয়, তখন কিন্তু এখানে তুমি যে অনুপাতটা পাবে সেটা কিন্তু কোয়ান্টিটির ওপর পাবে, পরিমাণের ওপর পাবে। আশা করি বোঝাতে পারলাম।
ওকে, যদি এটা বুঝে থাকো চলো আমরা অঙ্কে যাব। যা তুমি একটু আগে শিখলে তার উপর বেস করে দেখো রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের প্রশ্ন দিয়েছে। প্রশ্নটা এক লাইনের প্রশ্ন, ইজি প্রশ্ন। প্রথমে তোমাদের ইজিগুলোই করাবো, তারপর আমি তোমাদের টাফগুলোতে যাবো যেগুলো রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে। এগুলো যেমন ইজি প্রশ্ন, এক লম্বা অ্যান্সার আসে, মুখোমুখি অ্যান্সার হয়ে যায়। এখানে বলেছে কি অনুপাতে 14 টাকা প্রতি কেজি চা মেশাতে হবে প্রতি কেজি 18 টাকা চায়ের সাথে, যাতে মিশ্রণের দাম হয় 17 টাকা প্রতি কেজি। আমি একটু আগে বলেছি যে এইখানে একটা ভ্যালু থাকে আর এখানে একটা ভ্যালু থাকে, ঠিক আছে। এখানে যে টাইপের ভ্যালু তুমি রাখবে এখানেও তোমাকে সেম টাইপের ভ্যালু রাখতে হবে, আর মাঝখানে যে ভ্যালুটা থাকবে সেটাও ওই দুটো টাইপের সঙ্গে ম্যাচ হতে হবে। অর্থাৎ এখানে যদি ক্রয় মূল্য রাখো এখানে ক্রয় মূল্য থাকবে, এখানেও তোমাকে ক্রয় মূল্যই রাখতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখো 14 টাকা প্রতি কেজি চা মানে 14 টাকা প্রতি কেজি দরে তুমি চা কিনোছো, আর তুমি আরেকটা প্রকারের চা কিনেছো যেটা 18 টাকা প্রতি কেজি, ঠিক আছে। তার মানে দেখো এটা ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য হলো, তো মাঝখানে যেটা থাকতে হবে সেটা ক্রয় মূল্যই হতে হবে। এখানে কি ক্রয় মূল্য দেওয়া আছে? হ্যাঁ, যে জিনিসটার দাম হবে 17 টাকা প্রতি কেজি, দেখো এখানে ক্রয় মূল্যই দেওয়া আছে, তো 17 টাকার প্রতি কেজি, ঠিক আছে। আমরা কি করব বেসিক্যালি, আমরা যেটা করি সেটা হচ্ছে তিনটের মধ্যে বিয়োগ করি আমরা, অর্থাৎ মাঝেরটা থেকে ওপরে দুটোকে বিয়োগ দিই। দেখো দেখতে পাচ্ছি 17 14 থেকে বড়, আমি বলেছিলাম একটা ভ্যালু 14 থেকে ছোট হবে, একটা ভ্যালু 14 থেকে বড় হবে, একটু আগে বলেছি। তো দেখো এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। এখানে এদিকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমাদের 1, ওকে, এই তোমাদের হচ্ছে। তার মানে এখানে যে রেশিও আসছে সেটা হচ্ছে 1:3 এর রেশিও আসছে। এই রেশিওটা কী বলে? এই রেশিওটা সেটাই বলে যে কী অনুপাতে তুমি চা দুটোকে মেশাচ্ছ। তো অ্যান্সার এখানে কী হবে? 1:3। দেখো এই কোশ্চেন্সগুলো আমি কোনো অপশান রাখিনি, কারণ এগুলো হচ্ছে তোমাদের বলতে পারো যে বেসিক প্র্যাকটিস কোশ্চেন্স। এরপরে যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো তোমার জন্য চ্যালেঞ্জিং কোশ্চেন্স হবে, সেগুলোতে আমি তোমাদের অপশান রেখেছি, ঠিক আছে। এখানে অ্যান্সার তোমাদের কী হবে? 1:3, অর্থাৎ এই বিয়োগফল যেটা বেরোয়, ঠিক আছে, সেটা যে রেশিওটা দেয় সেটা কিন্তু আমাদের মিশ্রণ রেশিওই দেয়। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 2 দাগ। সমান ক্ষমতার দুটো পাত্র আছে, অর্থাৎ এই পাত্রে যতটা ধরে এর পরে আরেকটা পাত্র আছে তাতেও ঠিক ততটাই ধরবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স পাত্র ধরো, এটা হচ্ছে ওয়াই পাত্র। তো এক্স আর ওয়াই এর যে ভলিউম সেটা হচ্ছে ইকুয়াল, এটা তোমাকে বলেছে, কারণ সমান ক্ষমতার বলেছে। এটা কেন বলেছে? কারণ যদি সমান ক্ষমতা না হতো তোমাকে সমান করে নিতে হয়, তারপরেই তুমি রেশিওতে চেঞ্জ করতে পারো। প্রথমটাতে মিল্ক আর যে তোমাদের জল আছে সেটা তোমাদের আছে 3:1 অনুপাতে, ঠিক আছে। আর দ্বিতীয়টাতে তোমার যে মিল্ক এবং জল আছে সেটাও তোমাদের কী রয়েছে? 5:2 অনুপাতে রয়েছে, ঠিক আছে, ওকে। বলছে এগুলো মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত কী হবে? তুমি দেখো এ দুটোতে তোমাকে বলেছে ইকুয়াল আছে, অর্থাৎ এতে যতটা আছে এতে ততটা আছে, তাই কি হচ্ছে 3 আর 1, এখানে দেখো 4 ইউনিট আছে, এখানে 5 আর 2 দেখো 7 ইউনিট আছে। 3 ইউনিট দুধ আর 1 ইউনিট জল, টোটাল তাহলে 4 ইউনিট হচ্ছে। এখানে তো টোটাল 7 ইউনিট হচ্ছে, তো 1 তো হচ্ছে না। ওভারঅল কোয়ান্টিটি এখানে বলেছে 1 হতে হবে, কারণ সমান ক্ষমতার পাত্র আছে, তাহলে তোমাকে প্রথমে সমান করতে হবে। এটাই আমি একটু আগে বললাম যে তোমাকে সমান করে তারপর রেশিও চেঞ্জ করতে হয়। তুমি কি করো? 4 আর 7 এলসিএম করো। দেখো আমি এখানে ভেঙে করাচ্ছি কারণ অনেকে প্রথমবার করছো। 4 আর 7 এলসিএম কত হয়? 28, ঠিক আছে। তার মানে তুমি 28-এ পরিণত করো, এটাকেও তোমাকে 28-এ পরিণত করতে হবে, তোমাকে 7 দিয়ে গুণ করতে হবে। এটা তোমাকে 28-এ পরিণত করতে হবে, তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে। এবার একে 4 দিয়ে গুণ করা বা 7 দিয়ে গুণ করা মানে ওপরের রেশিওগুলোকেই অ্যাকচুয়ালি ওইগুলো দিয়ে গুণ করা, ঠিক আছে। তো আমি এখানে যদি করি, এটা নতুন রেশিও কী আসছে? 7×3 = 21, আর এখানে কী আসছে? 7×1 = 7, এখানে কী আসছে? 20, আর কী আসছে? এখানে হচ্ছে তোমাদের দেখো 28 হয়ে যাচ্ছে। দেখো 8 আসছে আমার 28, মানে এখানে দেখো 21 + 7 28, এখানে দেখো 20 + 8 28। দেখো এবার দেখো ভলিউম এখানে যা আছে এখানে দেখো ভলিউম সেম হয়ে গেছে, এটাতেও 28 হয়ে গেছে, এটাতেও 28 হয়ে গেছে। তার মানে আমাদের দেখো এখন ওকে ইকুয়াল, দেখো ইকুয়াল হয়ে গেছে। এবার এইটা মিল্ক, এটাও মিল্ক, তো মিল্ক দুটো যোগ করো, কত হচ্ছে? 21 + 20, কত হচ্ছে তোমাদের? 21 + 20 করলে 41 হচ্ছে। আর এদিকে দেখো 7 আর 8, অর্থাৎ ওয়াটার, কত হচ্ছে তোমাদের? 7 আর 8 করলে দেখো 15 হচ্ছে। এই দুটোই হচ্ছে তোমাদের অনুপাত দাঁড়াবে 41:15, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমাদের উত্তর কী হবে? মিল্কের রেশিও হবে এই, আর ওয়াটার রেশিও হবে এই, কারণ মিল্কগুলো যোগ করলে এই পাচ্ছি, ওয়াটারগুলো যোগ করলে এই পাচ্ছি। যদি কাটাকুটি করা যেত এই রেশিওতে আমরা কাটাকুটি করতাম, করা যাচ্ছে না, করো না। ওকে, ক্লিয়ার? চলো 3 নম্বরে। একটি পাত্রে 100 লিটার স্পিরিট আছে, ঠিক আছে। দেখো স্পিরিট একটা পাত্র আছে, তাতে 100 লিটার স্পিরিট তোমার আছে। কত লিটার স্পিরিট আছে? 100 লিটার স্পিরিট আছে। তুমি কি করছো? এর থেকে তুমি স্পিরিট 10 লিটার বার করে নিচ্ছ আর জল অ্যাড করছো। কত লিটার জল অ্যাড করছো? 10 লিটারই জল অ্যাড করছো। তুমি বললো স্যার বলা তো নেই, কিন্তু এখানে প্রতিস্থাপন শব্দটা লেখা আছে। প্রতিস্থাপন শব্দের অর্থ হচ্ছে যতটা তুলছো ততটা অ্যাড করছো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট কেস, ঠিক আছে।
দ্বিতীয় কেসে কী হবে, কারণ দেখো এখানে আরও দুবার মানে টোটাল 3বার হয়েছে, প্রথমবার করলে তারপর আরও দুবার, তোমার টোটাল এটা কবার হবে, এটা কিন্তু টোটাল 3বার হবে। দ্বিতীয় কেস পর্যন্ত তোমাদের দেখাচ্ছি। দ্বিতীয় কেসে কী হবে জানো, দ্বিতীয় কেসে যেটা হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আর শুধু স্পিরিট তখন আর নেই, ঠিক আছে। এখানে কি আছে, স্পিরিট এবং ওয়াটার বোথ আছে। কারণ তুমি 10 লিটার স্পিরিট তুলে 10 লিটার জলও অ্যাড করেছো, তুলেছিলে স্পিরিট, অ্যাড করেছো তুমি ওয়াটার, ঠিক আছে। তো 10 লিটার স্পিরিট তুলে 10 লিটার জল অ্যাড করা মানে এখানে স্পিরিট আর ওয়াটারের তখন মিশ্রণ হয়ে গেছে। তার মানে এবার তুমি যদি 10 লিটার তোলো তাহলে কিন্তু শুধু তোমার স্পিরিট উঠবে না, স্পিরিট প্লাস ওয়াটারের মিশ্রণ উঠবে, কারণ আমরা জানি মিশ্রণকে চেঞ্জ করা যায় না। আর তুমি কি করবে, তুমি শুধু ঢালবে কি, তুমি 10 লিটার ওয়াটার ঢালছো, সিনারিওটা এরকম হবে, ঠিক আছে। তৃতীয়বারও এক্স্যাক্টলি তাই হবে, তো তৃতীয়বারটা আমি আর দেখাচ্ছি না। এবার কী করে অঙ্কটা করবো, এই অঙ্কটা শর্টকাট হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ তুমি 100 লিটার ছিল, তুমি সেখানে 10 লিটার তুলছো, তার মানে তোমার একে মানে 10-এ 1 উঠছে, 10-এ 1 উঠে যাচ্ছে, তাহলে থাকছে কত, 9। তো এইটাই লেখো, স্পিরিট ছিল কতটা, যদি এই ভগ্নাংশ অনুযায়ী দেখো ছিল 10, তুলছো কতটা 1, তাহলে স্পিরিট থাকছে কতটা, 9। এটা কতবার হবে, 3বার হবে, কারণ টোটাল বলেছে আরও দুবার, প্রথমবার করার পর আরও দুবার, টোটাল 3বার। তাহলে কত পাচ্ছ এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1000 হচ্ছে, এদিকে কত পাচ্ছ 7 to 9, কত হচ্ছে তোমাদের 7 to 9, ঠিক আছে। এই যে যেটা এলো ভালো করে বুঝবে, এখানে দেখতে পাচ্ছ রেশিও এসছে কিছু, এখানে কি এসছে, এখানে দেখো রেশিও এসছে 10:9, 10:9, 10:9, এগুলো কিসের রেশিও, কতটা স্পিরিট প্রথমে তোমার ছিল আর কতটা স্পিরিট ওই কাণ্ড ঘটানোর পরে এখন আছে। তার মানে এই 1000 লিটার ছিল মানে 1000 ইউনিট ছিল, এখন আছে 7 to 9 ইউনিট। তুমি একটা কথা ভাবো, এই 1000-এর ভ্যালু অঙ্কে দেওয়া রয়েছে 100 লিটার, কারণ এখানে বলেছে 100 লিটার স্পিরিট প্রথমে ছিল, আমাদের বেরিয়েছে 1000। তো 100-এর ভ্যালু মানে 1000-এর ভ্যালু যদি 100 হয়, ঠিক আছে, তো 7 to 9-এর ভ্যালু কত হবে, ভালো করে বুঝবে। 1000-এর ভ্যালু যদি 100 হয় তাহলে 7 to 9-এর ভ্যালু কত হবে, 72.9, তাই না। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এখন কতটা স্পিড ওখানে বেঁচে আছে, 72.9 ইউনিট স্পিড ওখানে বেঁচে আছে, ঠিক আছে। তোমাদের যদি বলে জল কতটা আছে, দেখো টোটাল 100 ইউনিট স্পিরিট ছিল, এখন স্পিরিট আছে 72.9 ইউনিট, তাহলে বাকি পরিমাণ ওয়াটার আছে, টোটাল তো পাত্রে এতটা ছিল, ঠিক আছে। আর কতটা এখন আছে, এইটা ছিল স্পিরিট প্রথমে, এখন এই পরিমাণ স্পিরিট আছে, তাহলে বাকিটা তো ওয়াটার আছে, এটা বার করলে হয়ে যাবে 1, এখানে দেখতে পাচ্ছ 73 মানে 7, 7 আর 8 মানে 2, 27.8, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। এখানে কারেক্ট অ্যান্সার এইটা হবে 72.9, কারণ এখানে জিজ্ঞেস করছে কতটা স্পিরিট, কিন্তু যদি বলতে জল কতটা আছে তাহলে তুমি বলতে 27.1 ইউনিট জল এই পাত্রে আছে, ঠিক আছে। এখানে একটা জিনিস, আর একটা জিনিস তোমাদের বলে দিই, এটা বুঝবে ভালো করে, সেটা হচ্ছে যে প্রথমে যদি 100 লিটার এখানে ওভারঅল থাকে, সেটা স্পিরিট হোক জল হোক যাই থাক না কেন, প্রথমে যতটা আছে, দ্বিতীয় কেসেও কিন্তু সেই 100 লিটারই থাকবে, ঠিক আছে। তৃতীয় কেসেও কিন্তু সেই 100 লিটারই থাকবে, অর্থাৎ ওভারঅল কোয়ান্টিটি অফ দ্য পট উইল নট বি চেঞ্জড। প্রথম যতটা ছিল প্রতিবার করার পরে ততবারই থাকবে, কেন, কারণ দেখতে পাচ্ছ যতটা মিশ্রণ তুমি উইথড্র করছো ততটাই তুমি অ্যাড করছো, যতটা তুমি তুলছো ততটাই তুমি এখানে অ্যাড করছো। এই কাণ্ড ঘটানোর জন্য প্রতিবার ওভারঅল একই থাকবে, কিন্তু প্রথমবার শুধু স্পিরিট ছিল, দ্বিতীয়বার ওই পাত্রে কিন্তু শুধু স্পিরিট আর থাকবে না, কারণ তুমি জল মিশিয়ে ফেলেছো, তোমার স্পিরিট আর জলের একটা মিশ্রণ তৈরি হবে। 100 লিটারই থাকবে কিন্তু মিশ্রণ হবে স্পিরিট আর জলের, প্রথমবার যেখানে শুধু ছিল দ্বিতীয়বার সেখানে শুধু থাকবে না। ওকে, চলো পরের প্রশ্ন, ভালো লেভেলের প্রশ্ন, একটু অন্য লেভেলের প্রশ্ন, আগেরবার যা করলাম তার থেকে একটু স্লাইড আলাদা হচ্ছে, তবে কোশ্চেন্স ইজি। বলছে যে 8:7 অনুপাতে গম প্রতি কেজি 9 টাকা 30-এর সাথে প্রতি কেজি এক্স দামে কেনা আরেক প্রকারের গম মিশ্রিত করা হলো, তার মূল্য যদি প্রতি কেজি 10 টাকা হয় তাহলে 2x এর মান কত। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, আমি তোমাদের বলেছিলাম এখানে একটা কিছু থাকে এই ধরনের অঙ্কে, আর এখানে একটা কিছু দেওয়া থাকে, এটা যদি সিপি হয় এটাও তোমাদের সিপি হবে, আর মাঝখানে যেটা থাকবে সেটাও তোমাদের কী হবে, সিপিই হবে। এখান থেকে বিয়োগ করে এখানে লেখো কিছু একটা আসে, ধরো ওয়াই এলো, এখান থেকে বিয়োগ করে এখানে আসে কিছু একটা এলো, ধরো এক্স এলো, এই x/y-টা কী হয়, বেসিক্যালি x/y-টা হয় কী অনুপাতে তুমি মেশাচ্ছ, কোনো দ্রব্যকে কী অনুপাতে মেশাচ্ছ, ঠিক আছে। এখানে দেখো এখানে সিপি কত দেওয়া রয়েছে, প্রথম সিপি দেওয়া রয়েছে 9 টাকা 30, পরেরটা দেওয়া নেই, পরেরটা এক্স দেওয়া আছে, তাই না, এক্স দামে কেনা, দেখো কেনা মানেই তো সিপি মানে কস্ট প্রাইস, ঠিক আছে, এটাও দেখো কেনা, আর ওভারঅল সিপিটা এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে, 10 টাকা। তোমাকে আর এক্স আর ওয়াই এর রেশিওটাও দেওয়া আছে, কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 8 ইউনিট, আর এটা আমি আর এত টিক মারছি না তাহলে একটু ক্লামজি হয়ে যায়, এটা দেখো দেওয়া আছে 7 ইউনিট, ঠিক আছে। ওকে,
এই তোমাদের দেওয়া আছে, ক্লিয়ার হয়েছে? তো তোমাদের জিজ্ঞেস করছে এক্সের মান কত, না কি বলছে 2x এর মান কত, আচ্ছা এক্স বের করলে 2x এমনি বেরিয়ে যাবে। তো তার মানে তুমি বুঝতে পারছো এই অঙ্কটাকে জাস্ট কিচ্ছু না, জানা ব্যাপারকে একটুখানি ঘুরিয়ে দিয়েছে আর কিছু না, ঠিক আছে? অ্যাকচুয়ালি যত তোমরা এগোবে এই সেশনটাকে দেখতে পাবে অনেক প্রশ্ন এরকম রেলওয়ে গ্রুপ ডিতে ইদানিং ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। জানো এই প্রশ্নগুলো প্রথম কোথায় ইন্ট্রোডিউস করা হয়েছিল? তোমাদের যদি আমি এক্ষুনি বলি তোমরা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, ব্যাংকের কোশ্চেন্স প্র্যাকটিস করো, তোমরা বলবে স্যার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেওয়ার জন্য ব্যাংকের কোশ্চেন্স করবো, ক্লার্ক লেভেলের কোশ্চেন্স করবো আমরা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেওয়ার জন্য? গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে, ম্যাটার হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন আর গ্রুপ ডি আর ক্লার্কের প্রশ্নের লেভেল আলাদা হয় না। তোমরা যদি এনটিপিসি দাও, এনটিপিসি সিবিটি 1 যে লেভেলের প্রশ্ন পড়েছে সেটা গ্রুপ ডি থেকে সহজ। সুতরাং এটা তোমরা বলবে স্যার সিবিটি 2 আছে সেই জন্য, কিন্তু তোমরা যদি দেখো ভালো করে দেখবে যে ক্লার্ক আর গ্রুপ ডি দুটো লেভেলের পরীক্ষায় লেভেল একই হয়ে যাচ্ছে। কেন? কারণ ভ্যাকান্সি কম কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে অনেক বেশি, ছাড়বে কী করে? সুতরাং অবশ্যই লেভেলটাকে ওই লেভেলে রাখতে হচ্ছে কোশ্চেন্সটাকে, আশা করি বোঝাতে পারছি আমি তোমাদের। সেই জন্য এই প্রশ্ন করছি বলে ওই প্রশ্ন করবো না এমন ব্যাপার ভুলে যাও, এটা আগে ছিল। আমরা যখন ছোটোবেলায় পরীক্ষা টরীক্ষা দিতাম তখন ছিল, এখন ওসব নেই। ওসব যে প্রশ্নই পড়বে না কেন তোমাকে ওভারঅল চ্যাপ্টারটাকে ভালো করে গুঁড়োভাবে পড়ে যেতে হবে, নইলে যদি প্রশ্ন বাঁকায় তো ওখানে তুমি ছাড় খেয়ে যাবে, ঠিক আছে? তো ব্যাপারটা দেখো কী বলছে। এবার দেখো আমার বলার কথাই বলবো, তোমাদের ভালো বুঝলে তোমরা করবে, না বুঝলে করবে না, আমি তো জোর করে করাতে পারবো না, তোমাদেরকে বাচ্চা নাও, ঠিক আছে? বোঝাতে পারছি আমি আশা করি। নিজের ভালো নিজে পাগলও বোঝে। এবার দেখো এখানে কি বলছে, এখানে যেটা বলছে যে সেটা হচ্ছে যে এক্স বার করতে বলছে। তো কি করব আমি এক্স বার করতে বললে? কিছুই না, আমরা জানি যে এখান থেকে এটাকে বিয়োগ করে এখানে লেখা হয়, এটা আমরা জানি, তো সেটাই লেখা হয়েছে। আমি একটা কাজ করছি, হ্যাঁ আমি এই এক্স ওয়াইটাকে নিচে লিখে দিই আর 8 আর 7টাকে উপরে লিখে দিই, তাহলে আমার সুবিধা হবে, ঠিক আছে? আর এক্স ওয়াইটাকে আমি কী করছি এখানে লিখে দিচ্ছি, মানে এটাই এক্স এটাই ওয়াই, এটাই হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, আর সেইটা বিয়োগ ফল করি এখানে তোমাকে লিখেছে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি আমি, ওকে? তো আমরা যদি বিয়োগ করি এখানে, তা 10 থেকে 9.3 সরি 30 আর কি বিয়োগ করলে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.70 হচ্ছে, 70 পয়সা বেরিয়ে যাবে। 10 পয়সা থেকে তুমি যদি 9 টাকা 30 পয়সা বাদ দাও তাহলে কত হবে? 70 পয়সা, ঠিক আছে? আর এখানে কিছু একটা ছিল, তুমি একটা কথা ভালো করে, এখানে কী ছিল বুঝতে পারবো কী করে, কারণ এক্স আছে তো বাবা, ঠিক আছে? তুমি একটা কথা ভালো করে ভাবো, 7-এর ভ্যালু যদি 0.7 হয় মানে 70 হয়, তাহলে 8-এর ভ্যালু কত হবে? 0.80ই হবে, অবশ্যই হবে, কারণ এটা তো অনুপাতের সম্পর্ক, এদিকে যা গুণ করলে এটা পাওয়া যাবে, এদিকে তাই গুণ করলে এটা পাওয়া যাবে। 7-এর ভ্যালু 0.7 কীভাবে পাচ্ছি? 0.10 অ্যাড করে মানে গুণ করে। তা 8-এর ভ্যালু কীভাবে পাবো? 0.10 গুণ করে, সেম, তার মানে 8-এর ভ্যালু কী হয়ে যাবে? 0.80। আমরা জানি যে একটা এই মাঝের ভ্যালুটা একটা থেকে বড় হয় একটা থেকে ছোট হয়, তো 9 টাকা 30 থেকে 10 টাকা যদি বড় হয় নির্ঘাত এটা থেকে 10 টাকা ছোটো হবে, তার মানে এক্স থেকে 10 বিয়োগ করলে আমরা পাচ্ছি 0.80। তাহলে এক্সের ভ্যালু কত ছিল? ডেফিনেটলি এইটা ছিল, এইটা থেকে 10 টাকা বিয়োগ করলে তবেই তো 80 আসে, এটা তো মুখে মুখে করতে পারতাম। তাহলে এক্সের ভ্যালু হবে 10.80, তোমাকে 2x-এর ভ্যালু বার করতে বলেছে, যে 2 × 10.80 দ্যাটস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কত হবে? 0, 8 দুগুণে 16, আয়তগুলো 1, 20 আর 1 21, অতএব এইটা আমাদের অ্যান্সার হবে, এইটা আমাদের উত্তর হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এত টাকা বার করতে বলেনি, জাস্ট 2x বার করতে বলেছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বলো বুঝলে কি না? ভেরি ইজি না? একদম ইজি, মানে মুখোমুখি হয়ে যাবে, কিন্তু কনসেপ্টটাকে বুঝতে হবে তোমাকে যে কোনটা কোন রেশিওতে যাচ্ছে। অ্যালিগেশনে বেশিরভাগ স্টুডেন্ট কী করে, ব্যাপারটাই বুঝতে পারে না, ভাবে ও এইটা এখানে হচ্ছে ওইটা ওখানে হচ্ছে, কিন্তু ওটা যে কী বসছে সেটা তোমার মাথায় যতক্ষণ না আসবে তুমি ভুলভাল করে দিয়ে চলে আসবে, জানা সত্ত্বেও ভুল করে দেবে। কেন জানো তো? কারণ তুমি ব্যাপারটা বুঝছো না যে কোথায় কোনটা বসছে, ফলে ভ্যালু তুমি বার করবে সেটা হয়তো অ্যান্সার নয়। পরের প্রশ্নে চলো। বলছে যে একটা মিশ্রণে মিল্ক এবং ওয়াটারের যে রেশিও আছে সেটা কত বলেছে? 7:5, ঠিক আছে? তো 60 লিটারের একটা মিশ্রণ আছে, তাহলে এইটাতে টোটালটা কত ধরে? 6 লিটার ধরে। এতে মিল্ক আর ওয়াটারের যে রেশিও আছে সেটা তোমাদের কত বলছে? 7:5। আর কি বলছে? বলছে তাহলে সমান অনুপাতের মিশ্রণ তৈরি করতে হবে, মানে এইটাতে 60 লিটারই থাকবে, ঠিক আছে? এটাতে কি থাকবে? 60 লিটারই থাকবে, ওকে? আশা করি বোঝাতে পারছি। এইটাতে তোমাদের 60 লিটারই থাকবে, কিন্তু মিল্ক আর ওয়াটার হয়ে যাবে 1:1। তোমাকে কি অ্যাড করতে বলছে? কতটা পরিমাণ জল অ্যাড করতে হবে, ঠিক আছে? এবার কনসেপ্টটাকে বোঝো। মনে রাখবে একটা জিনিস, যেটা আমি ভালো করে বলছি এটা মাথায় রাখো। কি মাথায় রাখো? সেটা হচ্ছে যতক্ষণ তুমি এর থেকে কিছু তুলছো ততক্ষণ এতে কিছু পরিবর্তন হবে না। মানে এখানে মিল্ক ইস টু ওয়াটার 7:5 আছে, তুমি ধরো এই ছোট্ট একটা কাপে করে এখান থেকে মিল্ক ইস টু ওয়াটার তুলে নিলে, মানে কিছুটা তুললে, তাতেও তোমার 7:5ই থাকবে। আর তুলে নেওয়ার পর যতটাতে বেঁচে আছে তাতেও তোমার 7:5 থাকবে। যতক্ষণ না তুমি কিছু অ্যাড করছো ততক্ষণ পর্যন্ত রেশিও চেঞ্জ হয় না। এটা হচ্ছে মিক্সচার এবং অ্যালিগেশনের একদম বেস রুল।
এটা ভালো করে মাথায় রাখবে, তুমি যখন কোনো একটা পাত্রে কিছু একটা আছে তাতে ওই পরিমাণই থাকবে, মিশ্রণ আছে, সেখান থেকে তুমি তুললে ওই পরিমাণই বেরোবে, যতটা বেঁচে থাকলো তোলার পরে তাতে ওই পরিমাণই থাকবে, ঠিক আছে। তুমি বলেছো কি, আমি রেশিওর কথা বলছি, ওভারঅল কোয়ান্টিটি চেঞ্জ হবে। মানে তুমি ধরো 60 আছে এখানে, তুমি ধরো 30 তুলে নিলে, তাহলে ওই পাত্রে বেঁচে থাকলো কতটা, 30 ইউনিট থাকলো। হ্যাঁ, এই ওভারঅলটা চেঞ্জ হবে, কিন্তু রেশিও কী হবে, 7:5ই হবে। এর মধ্যে যদি তুমি ওয়াটার খোঁজো আর মিল্ক খোঁজো, তুমি 7:5ই পাবে, ঠিক আছে। অর্থাৎ রেশিও চেঞ্জ হবে না যতক্ষণ তুমি কিছু অ্যাড না করছো। অ্যাড না করলে রেশিও চেঞ্জ হয় না। আমি পেট ক্লাসে যে কতবার বলেছি, বলতে বলতে আমার জিভ মোটা হয়ে গেছে। চলো, এবার কি হয়েছে শোনো, তাও স্টুডেন্টরা ভুল করে। এবার এখানে তোমাকে কি করতে বলছে, এখানে কি অ্যাড করতে বলছে, জল অ্যাড করতে বলছে। এখন দুভাবে করা যায়। দেখো, প্রথমে আমাদের কত ছিল, কি অ্যাড করতে বলছে লিখেও দিয়ে, এখানে ওয়াটার অ্যাড করতে বলছে। তো মিল্ক ইস টু ওয়াটার 7:5। পরীক্ষার সময় তো আমরা এসব আঁকবো টাকবো না, তোমাদের বোঝার জন্য করছি। 1:1। তাহলে কি অ্যাড করছে, দেখো অ্যাড করছে ওয়াটার, তাই না। অ্যাড যেহেতু ওয়াটার করছে, তো ওয়াটার চেঞ্জ হবে, মিল্ক 1 থাকে, মিল্কে 1 আছে, দেখো 7, এখানে 7 নেই, 1 আছে। তো এটাকে 7 করার জন্য কী করবো, এটাকে 7 দিয়ে গুণ করে দেবো। এটা 7 দিয়ে গুণ করলে 1:1কে 7 দিয়ে গুণ করলে 7 হয়ে যাবে। তাহলে মিল্ক দেখো এবার সেম হয়ে গেছে, ওয়াটার দেখো চেঞ্জ হয়েছে, কত ইউনিট চেঞ্জ হয়েছে, 2 ইউনিট চেঞ্জ হয়েছে, ঠিক আছে, 2 ইউনিট চেঞ্জ হয়েছে। আচ্ছা তুমি বলো, এই যে রেশিওটা পরিমাণটা আছে, এটা তো আমাদের 60 ইউনিটই থাকবে, থাকবে কি থাকবে না বলো, ডেফিনেটলি 60 ইউনিটই থাকবে, ইয়েস অর নো বলো, 60 ইউনিটই থাকবে না, থাকবে কি, ভালো করে বলো, থাকবে 60 ইউনিট? না, থাকবে না। কেন থাকবে না? কারণ তুমি তো এই যে তুমি কি করছো এখানে, ভালো করে ভাবো, তুমি কি করছো এখানে, তুমি কিছুটা ওয়াটার অ্যাড করছো। তোমাকে বলেনি মিল্ক তুলে নিয়ে সেই পরিমাণ ওয়াটার অ্যাড করতে, তখন থাকতো, ঠিক আছে। তার মানে আমি যেখানে 60 লিখেছি, এটা কিন্তু ভুল, 60 হবে না। এখানে তুমি কতটা অ্যাড করছো সেইটা হবে তোমার। ধরো এখানে এক্স, এখন এক্স ইউনিট হয়ে গেছে, এখন কি হয়েছে, এখন এখানে এক্স ইউনিট হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু এখানে এক্স ইউনিট হয়ে গেছে, আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো যেটা ব্যাপার সেটা একটু ভালো করে বুঝতে হবে, যে এটা কি আমার 60 ইউনিট দেবে না দেবে না, কারণ তুমি ওয়াটারকে অ্যাড করছো। ওয়াটারকে অ্যাড করলে ওভারঅল কোয়ান্টিটি তো চেঞ্জ হবে, ওভারঅল কোয়ান্টিটি তো চেঞ্জ হবে। তোমার এখানে কী আছে, এখানে 60 প্লাস এক্স ইউনিট আছে, এই জায়গায় তোমার 60 ইউনিট ছিল, এই জায়গায় তোমার কী ছিল, 60 ইউনিট ছিল। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। তো দেখো 7 আর 5 12, তো 12 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 60, তাই না। এই যে 12, 7 আর 5 12 ইউনিটের ভ্যালু 60, আমাদের 12, ওভারঅল কত, 60। তো 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5। কত ইউনিট অ্যাড করছো তুমি, 2 ইউনিট অ্যাড করছো। তো 2 ইউনিটের ভ্যালু কত হবে, 5 দুগুণে 10 লিটার। তাহলে তোমাকে কতটা ওয়াটার অ্যাড করতে হবে, 10 লিটার ওয়াটার অ্যাড করতে হবে, ঠিক আছে। আর ওভারঅল কোয়ান্টিটি কী হয়ে যাবে, দেখো তুমি এখানে এক্সের জায়গায়, মানে এখানে 60 প্লাস এক্স হবে, ওয়াটারটা অ্যাড করছো, এক্স লিটার ধরেছিলাম, তো এখানে 60 প্লাস এক্স হয়ে যাবে, কারণ এক্সের ভ্যালুই আমি এখানে কী ধরেছি, এক্সের ভ্যালু এখানে 10 লিটার বেরিয়েছে। তাহলে ওভারঅল এখন 60 প্লাস এক্স আছে, তার মানে কতটা আছে, 60 প্লাস 10, ঠিক আছে, 60 প্লাস 10 তার মানে 70 লিটার, 7 প্লাস 10 মানে 70 লিটার, বোঝাতে পারছি আশা করি, তাই না। তুমি এখানে 2 ইউনিট অ্যাড করছো, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 লিটারের সমান, তাহলে ওভারঅল এখানে কতটা থেকে যাবে, এখানে 70 লিটার হবে অ্যান্সার, 70 লিটার থেকে যাবে, বোঝাতে পারছি আমি আশা করি। এখানে প্রশ্ন এভাবেও দিতে পারতো যে কিছুটা পরিমাণ এক্স পরিমাণ জল অ্যাড করলে এখন এখানে 1:1 হয়ে যায় বা সমান সমান হয়ে যায়, তাহলে বলো এখন ওই বাটিতে কতটা কী আছে, তোমাদের লিকুইড আছে, এটা বলতে পারতো, বা মিশ্রণ আছে, ঠিক আছে। কী বললাম আমি, বলতো যে এক্স পরিমাণ অ্যাড করছো, তার ফলে রেশিও হচ্ছে 1:1, তাহলে টোটাল পাত্রে কতটা মিশ্রণ আছে, সেটাও কিন্তু 70 হতো। কীভাবে বের করতাম, এভাবে বের করতাম। এটাকে আরেকভাবে করা যায়, কীভাবে করা যায় ভালো করে বোঝো। তুমি দেখতে পাচ্ছ আগে আমার 7 ইউনিট ছিল, আর আছে আর 5 ইউনিট ছিল, এখন এটা 1:1 ইউনিট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তুমি একটা জিনিস বুঝছো যে এই 5-এর সাথে কিছু একটা তুমি অ্যাড করছো, এই 5-এর সাথে কিছু একটা তুমি কী করছো, অ্যাড করছো, যার ফলে এটা 1:1 হয়ে যাচ্ছে। তাহলে ওপরে ছিল 7 ইউনিট, 5-এর সাথে তুমি একটা কিছু অ্যাড করছো, এটা তোমাকে কী দিচ্ছে, 1 ইউনিট দিচ্ছে। এখানে তুমি কী করছো, দেখো এখানে তাহলে 7, এদিকে হচ্ছে 5 প্লাস এক্স, তাহলে এক্সের ভ্যালু কী হচ্ছে তোমার, 7 আর 5 বিয়োগ করলে হয় 2, তার মানে এখানে তুমি 2 ইউনিট অ্যাড করছো, 5 ইউনিটে 2 ইউনিট অ্যাড করলে সেটা 1:1 হচ্ছে। এবার তুমি সেটা এখান থেকেও দেখতে পাবে, দেখো এখানে 7 ইউনিট আছে, তুমি এটা কথা হোক 5 ইউনিটে কত ইউনিট অ্যাড করলে সেটা 7-এ পরিণত হবে, তুমি দেখতে পাচ্ছ 2 ইউনিট অ্যাড করলে সেটা 7-এ পরিণত হবে। তার মানে এখান থেকেও করতে পারতাম আমরা, যদি এক্স ওয়াই জেড না ধরে বা এরকম এইসব ব্যাপার না করেও করতাম, তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারছি যে 7 আছে, এটা 5 আছে, এটাকে 7-এ পরিণত করতে হলে কী করবো, 2 ইউনিট আমাকে অ্যাড করতে হবে।
তো এখানে দেখো 7 + 5 12, তো 12 ইউনিটের ভ্যালু যদি 60 লিটার হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 5 দুগুণে 10 লিটার, তার মানে 10 লিটার আমাদের অ্যাড করতে হবে। এই অঙ্কটাকে এইভাবেও করা যেত, বুঝতে পারলাম আমি? অর্থাৎ এত কিছু না করেও অঙ্কটাকে কিন্তু এত সহজে করা যেত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একটা জিনিস তোমাদের বলি, যারা পেডে আছো তারা আমার ফ্রি ক্লাস দেখবেন এটা কিন্তু করবে না, কারণ আমি কিন্তু দুটোকে ব্যালেন্স করে দিই। অর্থাৎ ফ্রিতে এমন কিছু জিনিস করাবো যেগুলো পেডে হয়তো কোনো আলোচনাই করবো না। এটার কারণ হচ্ছে নইলে ফ্রি ক্লাসে গুরুত্বটা কমে যায়। ঠিক আছে, ফ্রি মানে ফ্রি নয়, বেসিক্যালি দুটির সমান গুরুত্বপূর্ণ, এটা তোমাদের বুঝতে হবে। এখানে বলছে যে কোন অনুপাতে একজন মুদি দোকানদারকে 2 ধরনের ডাল মেশাতে হবে, যার একটির দাম 15 টাকা পার কেজি আর অন্যটার দাম 20 টাকা পার কেজি, যাতে সেটা 16.5 টাকা প্রতি কেজি একটা মিশ্রণে পরিণত হয়। সেম অঙ্ক, তুমি 15 টাকা প্রতি কেজি দরে কিনছো আর তুমি এখানে কিনছো 20 টাকা প্রতি কেজিতে, তুমি মেশাচ্ছ কি 16 টাকা প্রতি কেজিতে তুমি তৈরি করতে চাইছো। তো কোন অনুপাতে মেশাতে হবে বিয়োগ করো, জাস্ট কত হচ্ছে দেখো, এটা তোমাদের হচ্ছে 15 থেকে এটা বাদ যাচ্ছে, মানে এখানে হচ্ছে তোমাদের 0.5, ঠিক আছে 0.5, আর এদিকে তোমাদের কী আসছে দেখো, এটা কী কথা, সরি 1.5 হবে, তো 1.5, আর এটা কী আসছে তোমাদের দেখো 20 থেকে 16 বিয়োগ করলে হতো 2.5, 20 থেকে 16 বিয়োগ করলে হতো 4, তোমার 3.5। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এটা এটা কাটাকুটি হচ্ছে, তাহলে 2:1, ঠিক আছে 2:1 অনুপাতে হবে, তাই অ্যান্সার এইটাই হবে। অ্যান্সার নেই এখানে, তাহলে কোথাও কিছু মিস্টেক হলো কি? 16 থেকে এটা বিয়োগ করলে তো 1.5ই হয়, আর 20 থেকে 16 বিয়োগ করলে 4 হতো, কিন্তু 0.5 আছে, 3.5। ওহো, আমি তো এটা 30 ভেবেছি, সরি, কাটাকুটিতে ভুল হচ্ছে, আমি এটাকে 30 ধরে নিয়ে 15 দিয়ে কেটে দিয়েছি, খেয়াল করিনি, এটা তো 35, তো 7:3 হবে, সরি। দেখো কেমন সিলি মিস্টেক হয়, দেখেছো? এইসব জিনিস কিন্তু তোমাদেরও হতে পারে, মানে লেখা আছে 35, দেখছি 30, এটা হয়। আচ্ছা, 7 দাগে গেল, ভেরি ইজি, 7:3, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বলছি যে 600 গ্রাম সুগার সলিউশন আছে যার মধ্যে 40% সুগার আছে, হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড টু মেক ইট 50% ইন দ্য সলিউশন। সেম অঙ্ক আগেরবারের মতনই, এরপর থেকে কিন্তু অন্য লেভেলের অঙ্ক তোমাদের শুরু হবে। তো 600 গ্রাম সুগার আছে যার মধ্যে সুগার তোমাদের আছে 40%, তার মানে ওয়াটার থাকবে কতটা, 60%, কারণ আমরা জানি সুগার সলিউশন সুগার আর ওয়াটারের মিশ্রণেই তৈরি হয়। সুগার যদি 40% থাকে, ওয়াটার থাকবে 60%, কাটাকুটি করলে 20 দিয়ে কাটে, কত হচ্ছে আমাদের 2:3, ঠিক আছে। এবার এটাকে কী করতে বলছে, এটা তোমাদের করতে বলছে 50, সুগার এবং ওয়াটারের যে সলিউশন হবে সেটা তোমাদের বলছে 50-50। দেখো 50-50 বলতে কী বোঝায়, 50%, এটা মানে 1:1, 1:1, ঠিক আছে। তার মানে দেখো 2:3 ছিল, এটাকে সেই আগের বারের মতো করা যাবে, হচ্ছে কত 1:1, ঠিক আছে। তো তুমি বলো এটা সুগার এটা ওয়াটার, 1:1 মানে কি দুটোই সমান পরিমাণে হতে হবে, তাহলে সুগার যদি ওয়াটার যদি 3 থাকে, সুগারকেও 3-এ পরিণত করো, ঠিক আছে। ওয়াটার যদি 3 থাকে, সুগারকেও তুমি কি করো 3-এ পরিণত করো, ঠিক আছে। তো তুমি বলো সুগারকে 3-এ পরিণত করার জন্য এখানে কত অ্যাড করতে হবে, 1 ইউনিট আমাকে অ্যাড করতে হবে, তাহলে সুগারও 3, ওয়াটারও 3, কাটাকুটি করলে 1:1 চলে আসবে, আশা করি বলতে পারছি। তো এই 1 ইউনিটের ভ্যালু কত, দেখো 2 + 3 মানে 5, তো 5 ইউনিটের ভ্যালু যদি 600 হয়, মানে 600 হয়, সরি, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, কেন 1 ইউনিট নিচ্ছি, কারণ 1 ইউনিট তোমাকে অ্যাড করতে হচ্ছে, কত হবে তোমাদের 120, তো কারেক্ট অ্যান্সার তোমাদের কী হবে 120 গ্রাম, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বেরিয়ে গেল এই যে 120। এভাবে করা যায়, এটা মেথড নম্বর 1। মেথড নম্বর 2 দেখো, তুমি দেখতে পাচ্ছ এটা তোমাদের 2:3 আছে, এটা তোমাদের 1:1 আছে, দুটোকে সেম করো, এটা 2:3 আছে না, এটা কত আছে 1:1, দুটোকে সেম করো। সেম করার জন্য কী করবো, যেটা অ্যাড করছো না সেটাকে সেম রাখতে হবে, তার জন্য কী করতে হবে, ওয়াটার অ্যাড করছো না, তাহলে এটাকেও 3 করতে হবে, তার জন্য এটাও 3 হয়ে যাবে। কীভাবে করলাম, ইন্টু 3 করে। ওয়াটার তোমার 3 ইউনিট আছে, এখানেও 3 ইউনিট হতে হবে, নেই 1 ইউনিট আছে, তো 3 ইউনিট করো, গুণ করে করো, রেশিওকে সেম করতে হলে গুণ করতে হলো, যোগ ভাগ নয়, ঠিক আছে। এখান থেকে বা ভাগ করতে পারো, যোগ আর বিয়োগ নয় বেসিক্যালি। তো 2, 3, এখানে 1, তাহলে দেখো সেম হয়ে গেছে। তাহলে তুমি একটা জিনিস ভালো করে পাবো, ছিল মিল্ক 2 ইউনিট, এখন মিল্ক হয়ে গেছে 3 ইউনিট, তোমার গ্যাপ কতটা আছে 1 ইউনিটের গ্যাপ। তো এখানে দেখতে পাচ্ছ তুমি যে কি দেখতে পাচ্ছ, তুমি যে হ্যাঁ এইখান দিয়েও করতে পারো, এইটা দিয়ে করো, 5 ইউনিট, তো 5-এর ভ্যালু তোমাদের হচ্ছে 60, মানে 600, তো 1 ইউনিটের ভ্যালু কী হবে, এই দেখো 120, এই বেরিয়ে গেল। এই যে 5-এর ভ্যালু কত বললাম, এই যে 5, 2 + 3 5, তোমরা বললো স্যার 3 + 3 6, এটার ভ্যালু আমরা 600 ধরবো না কেন,
এটা ভ্যালু তো ধরা উচিত। দেখো ধরবে না কেন, এটা তোমাকে বুঝতে হবে কেন ধরবে না। কারণ তুমি দেখো একটা জিনিস, তুমি তো এখানে চিনি অ্যাড করছো, তো চিনি অ্যাড করলে কি টোটালটা 600 থাকছে, এখন চিনি তো অ্যাড করছো, তার মানে 600 থেকে বেড়ে যাবে না ওভারঅল সলিউশন। ধরো এই একটা বাকেট আছে, ঠিক আছে, এই বাকেটে ছিল তোমার 600 লিটারই ধরো ছিল, তুমি এখানে কিছু একটা অ্যাড করলে, সে যা খুশি মাটি অ্যাড করো, তাতে তো এটা 600 আর থাকবে না, ওভারঅল তো 600 প্লাস এক্স মানে যেটা তুমি যোগ করছো সেটা নিয়ে টোটালটা দেবে। তো এখানে এই টোটাল ভ্যালু, এই যে 3 + 3 6, 6 = 600, এটা কি করা যাবে? যাবে না, কারণ তুমি দেখতে পাচ্ছ যে এখানে তো ওভারঅল ভ্যালুটা বেড়ে যাচ্ছে রে বাবা। তো এটার ভ্যালু তো আর 600 সমান হবে না, কারণ এখানে তুমি এক্সট্রা সুগার অ্যাড করেছো, সুগারের মধ্যে ইনক্লুড হয়ে আছে এক্সট্রা, তখন তো 600 থেকে ওভারঅলটাও বেড়ে যাবে। হ্যাঁ, তুমি যে পরিমাণ তুলছো সেই পরিমাণ যদি অ্যাড করতো তাহলে ওভারঅল সেম থাকতো, সেটা তো হচ্ছে না এখানে। ডাইরেক্ট তুমি একটা নতুন জিনিস অ্যাড করছো, তার মানে ও ভ্যালুটা তো অ্যাড হবে, তাহলে ওভারঅল ভ্যালু তো বাড়বে। বোঝাতে পারলাম আমি? এটা গেল মেথড নম্বর 2, ঠিক আছে। এটাকে মেথড নম্বর 3 দিয়েও করা যায়, একটু আগে যেটা করছিলাম, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ 2 ইউনিট আছে, তার সঙ্গে কিছু একটা তুমি অ্যাড করছো, আর ওয়াটার তো 3 ইউনিট হয়ে যাবে। ভ্যালু কত দিচ্ছে? 1:1, 50-50 মানে 1:1। তো 2 + x, এটা ভ্যালু তোমাদের 3, তাহলে এক্সের ভ্যালু সেখান থেকে কী আসছে? 1 ইউনিট। তাহলে দেখো এই যে আবার সেম এইখান থেকে আবার শুরু হবে, 2 + 3 মানে 5 ইউনিটের ভ্যালু 600, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? সেই 120 হবে। এভাবে তুমি বার করতে পারতে এত গ্রাম। ক্লিয়ার হলো? দেখো 3টে মেথডে করালাম, মেথড নম্বর 3। ওকে, এগুলো খুব ইজি বেসিক লেভেলের প্রশ্ন, বেশিরভাগ সবাই জানো, কিন্তু অনেকে জানো না যে এটাকে 3টে মেথডে করা যায়। অনেকে একটা মেথড শিখে রাখো, 3টে শিখে রাখো, কখনো কখনো কোনো না কোনো জায়গায় কাজে লেগে যাবে। ওকে, চলো পরের প্রশ্ন। 9 দাগে তোমাদের বলছে একটি রসে পেয়ারা থাকে 85% এবং বাকি থাকে তোমাদের চিনি, আর অন্য একটা রস আছে যাকে তোমাদের কি বলছে ডালিম থাকে 90% এবং বাকি থাকে তোমাদের চিনি। উভয় রসে যদি 3:2 অনুপাতে মিশ্রিত করা হয় তাহলে চূড়ান্ত মিশ্রণে চিনির পরিমাণ খুঁজুন। দেখো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পেয়ারা মানে পি ফর পেয়ারা লিখছি, পেয়ারা তোমাদের কত আছে? 85%, ঠিক আছে। আর চিনি তোমাদের কত আছে? বাকিটা সি ফর চিনি লিখছি, চিনি তোমাদের কত আছে? আচ্ছা সুগার লিখি, এস লিখি, কত আছে তোমাদের? দেখো 85% থাকলে 15% থাকবে। তো যদি কাটাকুটি করি আমরা এখান থেকে কী পাচ্ছি? দেখো এটা পাচ্ছি আমরা 3, এটা পাচ্ছি আমরা 17, ঠিক আছে। এটা একটা টাইপের গেল। আর একটা রস আছে যাতে আমরা কী দেখতে পাচ্ছি? তাতে ডালিম আছে, ডি ফর ডালিম, কত আছে? 19%, ঠিক আছে। আর বাকিটা কী থাকে? তোমাদের চিনি থাকে, তো সেটা কত হবে? তোমাদের 10%। এখান থেকে আমরা কী পাচ্ছি? 9:1, ঠিক আছে। এবার কি বলছে? এবার বলছে এই দুটো রসকে, এই যে ধরো এটা 1 টাইপের রস, এটা 2nd টাইপের রস, এই দুটো রসকে কী করা হয়েছে? মিক্সড আপ করা হয়েছে। কী অনুপাতে? 3:2 অনুপাতে মিক্সড আপ করানো হয়েছে, ঠিক আছে। দেখো আমি তোমাদের বারবার বলছি, এটা মাথা রাখবে সর্বদা, কোনো জিনিসকে যদি মিক্সড আপ করাতে যাও না, তাহলে আগে তাদের অনুপাত সেম করতে হয়, মানে টোটাল সেম করতে হয়। এখানে দেখো 17 আর 3 এটা কত আছে? 20 ইউনিট আছে, আর এখানে দেখো 9 আর 1 10 ইউনিট আছে। তো ডেফিনেটলি আমাদের কী করতে হবে? এই দুটোকে ইকুয়াল করতে হবে। তো 20টাকে 20 রাখতে দাও, 10টাকে 20তে পরিণত করো, তার জন্য কী করো? 2 দিয়ে গুণ করবো। এখানে 2 দিয়ে গুণ মানে এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, তাহলে রেশিও আমাদের কী চলে আসবে? এখানে আমরা দেখতে পাচ্ছি 18/2 চলে আসবে। এবার আমরা করতে পারি, দেখো 17 আর 3 20, 18 আর 2 20, তার মানে দেখো 20 হয়ে গেছে দুদিকে। এবার কি করো? এই 17/3 আর এই 18/2 এইটাকে তুমি কি করো? তুমি ওভারঅল যেটা আছে এটাকে তুমি 3 দিয়ে গুণ করো, আর এটা ওভারঅল যেটা আছে তাকে তুমি কী করো? 2 দিয়ে গুণ করো। কেন করব? কারণ দেখতে পাচ্ছ 3:2 অনুপাতে মেশাতে বলেছে, মানে এর 3 ইউনিট কেটে বার করে নাও, এর 2 ইউনিট কেটে বার করে নাও। তো কত হচ্ছে দেখো, এখান থেকে যদি আমরা দেখি এটা আমাদের হচ্ছে 3 × 51, আর এটা হচ্ছে 3 × 3 = 9। এটা কিসের রেশিও আসছে? পমগ্রানেট, তাই তো বলেছি, সরি পেয়ারা আর সুগার, এই দুটোর রেশিও আসছে। কত আসছে আমাদের? 51:9, ঠিক আছে। আর এখানে তুমি দেখো 18 দুগুণে 36, আর এটা কত আসছে তোমাদের? 2 দুগুণে 4। এটা কি ছিল? এটা তোমাদের ছিল ডালিম, আর এটা ছিল তোমাদের সুগার। তো একটা কাজ করো, সুগারের জায়গায় সুগার লেখো 4, আর ডালিমটাকে আলাদা লেখো, কত আসছে তোমাদের? 36, ঠিক আছে। তো এটা আমাদের ডি ফর ডালিম। আচ্ছা আমি উপরটাকে একটু তুলে দিচ্ছি উপরে, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই রেশিওটা তোমাদের ছিল 18/2, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3টের আমাদের এসছে, পমগ্রানেট, সুগার এবং ডালিম, ঠিক এই আমাদের এসছে। সুগারটা কমন বলে দুদিকের ঠিক এদিকে দিয়েছি, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এবার এখানে প্রশ্নটা কী করেছে দেখো, এখানে প্রশ্ন করেছে যে চূড়ান্ত মিশ্রণে চিনির পরিমাণ কতটা সেটা তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, এবং সেটা পার্সেন্টেজে জিজ্ঞেস করেছে যে চূড়ান্ত মিশ্রণে চিনির পরিমাণ কতটা। ওকে,
তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে এখানে যদি তুমি যোগ করো তাহলে কী পাচ্ছ, দেখো পমগ্রেনেট আমাদের 51 থাকবে, কারণ পমগ্রেনেট এখানে কিছু নেই। চিনি আমাদের কত থাকবে, 9 আর 4 13 থাকবে, ঠিক আছে। আর এখানে ডালিম আমাদের 36 ইউনিট থাকবে, ঠিক আছে। তিনটেকে যদি যোগ করি আমি কী পাচ্ছি, দেখো 6 আর 3 9 আর 1 10 শূন্য, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 5 10, মানে তিনটেকে যোগ করলে আমি 100ই পাচ্ছি, ঠিক আছে। আর তার মধ্যে তোমাদের চিনি আছে 13, কত আছে তোমাদের, চিনি আছে তোমাদের 13, তা 100-এ 13, তার মানে 13%। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার তোমাদের কী হবে, 13%, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা হচ্ছে শর্টেস্ট পদ্ধতি, এই অঙ্কটাকে করা শর্টেস্ট পদ্ধতি হচ্ছে এটা। আমি আবারও বলবো, ভালো করে বোঝো। পিয়ারা এবং সুগার, এখান থেকে আমরা 17 আর 3 পেলাম, টোটাল দেখতে পাচ্ছ 20 ইউনিট। আর এখানে তুমি দেখতে পাচ্ছ টোটাল আমাদের 10 ইউনিট ডালিম আর সুগারের, ঠিক আছে। তো যখন আমরা নতুন রেশিওতে এটাকে কনভার্ট করি তখন কি আগে রেশিওর যে টোটাল সেটা সেম করতে। এখানে দেখো 17 আর 3 20 ইউনিট, এখানে ডালিম দেখো 10 ইউনিট, ডালিম আর সুগার। তো দুটোকে ইকুয়াল করার জন্য কী করবো, 10টাকে 20-তে পরিণত কর। তো এটা গুণ করলাম, কত হলো 18/2, তাহলে এদিকে আমাদের 17/3 আছে, এদিকে আমাদের 18/2 আছে। তো কী করবো, 3 এবং 2 এই অনুপাতে ডিভাইড করতে বলেছে, তো এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, ঠিক আছে। কত এলো 51 9, এদিকে এলো কত 4 36, ঠিক আছে। দেখো কী আছে এখানে, পিয়ারা, পিয়ারের জায়গায় তুমি পিয়ারা লেখো, সুগারটা সুগারের জায়গায় রাখো, ডালিমটাকে তুমি ডালিমের জায়গায় রাখো। তো যদি যোগ করি কী পাচ্ছি, এটা আমাদের ডাইরেক্ট বসছে, এটা আমাদের যোগ হচ্ছে 13 হচ্ছে, এটা 36 ডাইরেক্ট বসছে। তো তিনটেকে যোগ করলে, কারণ এই তিনটেই ওই বাটিতে আছে, যে নতুন বাটিটা তৈরি হয়েছে সেই নতুন বাটিতে কী আছে, এক তো পেয়ারা আছে, 2 সুগার আছে, 3 তোমাদের ডালিম আছে। পেয়ারা কতটা আছে, যতটা ছিল 51, সুগার কতটা আছে, দুটোতেই সুগার ছিল, তো যোগ করে দাও 13 ইউনিট হচ্ছে, আর ডালিম কতটা আছে 36 ইউনিট আছে। এই টোটালটা যোগ করে আমরা 100 পাচ্ছি, আর 100-এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা সুগার আছে তোমাদের 13 ইউনিট, তার মানে 13/100 মানে 13%, এটাই উত্তর হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের অঙ্কটা দেখতে পাচ্ছ ঠিক আগের অঙ্কের মতো, বলেছে দুটো জাতের গম আছে 2:3 অনুপাতে মেশানো হয়েছে। তার মানে যে অনুপাতটা এখানে এসছে সেটা হচ্ছে 2:3 অনুপাত, ওকে। আর কি বলা হয়েছে, মিশ্রণের দাম কত বলছে তোমাদের, 12 টাকা প্রতি কেজি, ঠিক আছে। মিশ্রণের যে দাম বলছে কত বলছে, 12 টাকা প্রতি কেজি, ওকে। আর একটা টাইপের গম যার দাম হচ্ছে 10 টাকা প্রতি কেজি, তাহলে তোমাকে বলেছে অন্য জাতের যে গম ছিল তার দামটা কত, এটা বার করতে বলেছে। কী করে আমরা করি এটা, আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমাদের আসে, ঠিক আছে। এসে এখানে বিয়োগ হয়, দেখো 12 থেকে 10 বিয়োগ করলে কী হয়, 2 ইউনিট হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এখানে বিয়োগ করে কিছু একটা ছিল, এখানে কিছু একটা এসছিল, সেই দুটোকে কাটাকুটি করে আমরা 2:3 পেয়েছিলাম, ঠিক আছে। এইটাকে কাটাকুটি করে আমরা কী পেয়েছিলাম, 2:3 পেয়েছিলাম, ওকে। তো আমরা ধরে নিচ্ছি এটা ভ্যালু হচ্ছে এক্স, এটা আমরা ধরে নিচ্ছি এটা ভ্যালু কি আমাদের এক্স। বা তুমি অন্যভাবেও করতে পারো যে 3 ইউনিটের ভ্যালু যদি 2 ইউনিট হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কী হবে তোমাদের 2/3 ইউনিট, ঠিক আছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু কী হবে তোমাদের 2 2 4/3 ইউনিট। তার মানে এইখানে আমাদের যেটা আসছে, এই জায়গায় আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 4/3 ইউনিট আসছে, ওকে। কী আসছে আমাদের 4/3 ইউনিট। তুমি একটা কথা ভাবো, তার মানে এক্স থেকে 12কে বিয়োগ করে আমরা পেয়েছি 4/3, ঠিক আছে। এক্স থেকে 12কে বিয়োগ করে আমরা কী পেয়েছি, আমরা পেয়েছি 4/3। তাহলে এক্সের মান পাওয়ার জন্য আমরা কী করবো, 4/3 প্লাস 12 করে দেবো। তার মানে বেসিক্যালি এখানে কী হচ্ছে দেখো, 3 তোমাদের 3 12 3, তোমার 3 12 36, 36 প্লাস 4 মানে 40, তাহলে এক্সের ভ্যালু কী থাকবে তোমাদের 40-এর 3। তো কারেক্ট অ্যান্সার তোমাদের কী হবে, ই উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমরা করতে পারো। দেখো 3-এর ভ্যালু 2 কেন লিখলাম, দেখো এই যে এখানে 3 রয়েছে দেখতে পাচ্ছি, এই যে 3, এই 3-এর ভ্যালু কি এখানে 2 ইউনিট রয়েছে, তাহলে এই 2-এর ভ্যালু কত হবে এখানে, এটা আমরা বার করলাম, করে আমরা অ্যান্সার করলাম। এভাবেও তুমি করতে পারো। চলো পরেরটায়। এই ধরনের প্রশ্ন একটু আগে তোমাদের করেছি, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। কি বলেছে একটা কন্টেনার আছে যেটা দুধে পূর্ণ, এবং তার থেকে কি করা হচ্ছে 1/4তম দুধ বের করে নেওয়া হচ্ছে। দেখো টোটাল কন্টেনারটায় ধরে নাও তোমাদের 4 ইউনিট দুধ ছিল, ঠিক আছে। আচ্ছা বাইরেটা একটু ভালো করে রাখি। টোটাল এই হচ্ছে তোমাদের কন্টেনার, এর মধ্যে ধরে নাও 4 ইউনিট দুধ ছিল। তো তার থেকে তুমি কী করছো, 1 ইউনিট এখান থেকে বের করে নিচ্ছ। তাহলে বলো থাকলো কত ইউনিট, 3 ইউনিট থাকলো। তো এটাই লেখো, দুধ ছিল আগে কত 4, এখন আছে কত 3। এই প্রসেসটাকে তোমাকে কতবার করতে বলা হয়েছে, 3 বার করতে বলা হয়েছে। 1 ইউনিট তুমি বার করবে, আর 1 ইউনিট তুমি কী করবে, জল এখানে অ্যাড করবে। তাহলে পরের বারও নির্ঘাত 4 মিনিট হয়ে যাবে। প্রথমবার এই হয়েছিল, 4 থেকে 1 বের করেছিল 3 হয়েছিল। পরের বার তুমি 1 বের করে আবার 1 অ্যাড করছো, আমার টোটাল তো সেই 4ই থাকবে, তার থেকে আবার 1 বের করে নেবে, তো আমার দুধ থাকবে 3 ইউনিট, ঠিক আছে। এবং এই প্রক্রিয়া দেখতে পাচ্ছ 3 বার পুনরাবৃত্তি হয়েছে। টোটাল কতবার পুনরাবৃত্তি হয়েছে, 3 বার, ঠিক আছে। তো টোটাল এই আরও 3 বার বলেনি, টোটাল 3 বার বলেছে। এখান থেকে আমরা কী পাচ্ছি, 4 × 64, আর এখান থেকে আমরা কী পাচ্ছি 27, ঠিক আছে।
এই আমরা পাচ্ছি। এবার এখানে প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে এর ফলে কি হয়েছে, 397 লিটার দুধ অবশিষ্ট থেকে গেছে। এইটা হচ্ছে ছিল আগে, আর এটা হচ্ছে এখন আছে, মানে অবশিষ্ট। এটা হচ্ছে অবশিষ্ট, এটা হচ্ছে ছিল, এটা হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট কত? 27। তো 27-এর ভ্যালু এখানে বলছে 297, ঠিক আছে। তো একের ভ্যালু কী হবে? 11, ঠিক আছে। একের ভ্যালু কী হবে? 11। তোমাকে বলছে ধারক ক্ষমতা খুঁজে বার করো, মানে কতটা আগে ছিল? 64। তাহলে 64-র ভ্যালু কী হবে? দেখতে পাচ্ছ 4, 6 আর 4 10 0 7। তো 704 লিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, এই আমাদের উত্তর হবে। একের ভ্যালু যদি 11 হয়, 64 ভ্যালু কী হবে? 64 সাথে 11 গুণ হবে। তো অ্যান্সার কত হবে? 704। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দুটো মিশ্রণ আছে পি এবং কিউ, তাতে 4:5 অনুপাত এবং 5:7 অনুপাত যথাক্রমে রস এবং জল আছে। মানে পিতে তোমাদের রস আছে আর জল আছে, সেটা কত তোমাদের? 4:5, ঠিক আছে। আর আছে তোমাদের কিউ, তাতে রস আর জল আছে কত? 5:7, ঠিক আছে। দুটোকে কী করা হচ্ছে? মিক্সড আপ করা হচ্ছে, এবং নতুন যে রেশিও পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কত? 3:4। তোমাদের বলেছে যে ফলিত মিশ্রণে রসের পরিমাণ যদি 144 মিলিমিটার হয়, তাহলে জলের পরিমাণ কত? দেখো 3:4, এইটা হচ্ছে তোমাদের রস, এটা হচ্ছে তোমাদের জল। তো রসের পরিমাণ এখানে কি বলেছে? 144। কীভাবে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছ এখানে 4, 8, 48 গুণ করে, তাহলে 4-এর ইউনিট ভ্যালু কী হবে? এখানে তোমাদের 48 গুণ করলে বেরিয়ে যাবে, অর্থাৎ 192। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ এখানে আমাদের কিছু করতেই হলো না, কারণ এখানে কি 3:4 এটাও বলা আছে, আর 3-এর ভ্যালু যে 144 এটাও বলা আছে, কারণ 3 হচ্ছে তোমাদের রস আর 4 হচ্ছে তোমাদের জল। তাহলে রসের অ্যাকচুয়াল পরিমাণ বলা আছে, জলের অ্যাকচুয়াল পরিমাণ বার করতে বলেছে। এত কিছু না লিখে আমরা করতে পারতাম। 3-এর ভ্যালু যদি 144 হয়, তাহলে 4-এর ভ্যালু কত হবে? 192। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চল পরের প্রশ্ন। আচ্ছা 14 দাগ দেখো, এই প্রশ্নটা একটু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখনও অবধি আমি যতগুলো প্রশ্ন করেছি তার মধ্যে এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। কেন? কারণ এই প্রশ্নটা একটু অন্য ধরনের প্রশ্ন। বলছে যে 3:2 অনুপাতে তামা ও দস্তা যুক্ত একটা 150 কেজি সংকর ধাতু 2:3 অনুপাতে তামা ও দস্তা যুক্ত x কেজি সংকর ধাতুর সাথে মিশ্রিত করা হলো, এবং যদি সামগ্রিক সংকর ধাতুতে 45% থেকে 55% এর মধ্যে তামা থাকে, তবে তামার এক্সের সর্বনিম্ন মান কী হতে পারে? তবে কী হতে পারে? এক্সের সর্বনিম্ন মান, ঠিক আছে। তবে কী হতে পারে? এক্সের সর্বনিম্ন মান, বা বলতে চাইছে এক্সের সর্বনিম্ন মান কী হতে পারে? মিনিমাম ভ্যালু অফ এক্স বার করতে বলেছে। এই জন্য এই অঙ্কটা কিন্তু অন্য টাইপের, ঠিক আছে। এটা আরএসসি গ্রুপ ডি 2022-এ পড়া প্রশ্ন। এই প্রশ্নটা আমি সেম এই টাইপের প্রশ্ন এক্স্যাক্টলি আমি কিন্তু ব্যাংকে একবার পেয়েছিলাম, ঠিক আছে। দেখো কী করতে বলেছে এখানে, তোমাকে বলছে কোনো একটা নিয়ে কাজ করো, আইদার তুমি তামা নিয়ে কাজ করো অথবা 10 নিয়ে কাজ করো। আমি তামা নিয়ে কাজ করছি, ঠিক আছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ 3:2, তার মানে এইটা হচ্ছে তামা। টোটাল কত? 5 ইউনিট। তার মানে দেখতে পাচ্ছি 3 ইউনিটের মধ্যে 5 ইউনিট তোমার কী আছে? 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট কী আছে? তোমার তামা আছে, ওকে। আচ্ছা, আর এদিকে কী আসছে? এদিকে দেখতে পাচ্ছ টোটাল তো 5 ইউনিট, তার মধ্যে 2 ইউনিট তামা। তো 2 ইউনিট তামা 5 ইউনিটের মধ্যে। ক্লিয়ার হয়েছে? এটা আশা করি বোঝাতে পারলাম। আর বলছে মিশ্রিত করার পরে যে সংকর ধাতু তৈরি হচ্ছে তাতে 45 থেকে 55% কী আছে? তোমাদের তামা আছে। তুমি দেখো 45% যদি আমরা ধরে নিই তামা আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 10টা কতটা থাকবে? 55%, ঠিক আছে। আর যদি তামা ধরে নিই আমরা 55%, তাহলে সেক্ষেত্রে 10টা কতটা থাকবে? 45%। এই দুটোকে আমরা কম্পেয়ার করে দেখবো, আশা করি বোঝাতে পারছি। যদি আমরা তামা ধরে নিই 45%, তাহলে 10টা থাকবে 55%। আর যদি আমরা ধরে নিই তামা থাকবে 55%, তাহলে 10টা থাকবে 45%। কেন আমরা ধরছি? কারণ এখানে রেঞ্জ বলে দিয়েছে। 45% থেকে 55% এর মধ্যে তামা থাকবে, অর্থাৎ এটা থেকে এটা এর মধ্যে, ঠিক আছে। এটা থেকে এটা এর মধ্যে, তার মানে সর্বোচ্চ মান 55 হতে পারে তামার, আর সর্বনিম্ন মান 45 হতে পারে, ঠিক আছে। তো আমরা যদি কাটাকুটি করি, আমরা এখানে রেশিও কী পাচ্ছি? আমরা রেশিও পাচ্ছি এটা হচ্ছে তোমাদের 9:11, আর এখানে আমরা রেশিও কী পাচ্ছি? 11:9। তার মানে যদি এইটাকে ধরি তাহলে তামা আসছে 9/20 অংশ, আর যদি এটাকে ধরি তাহলে তামা আসছে 11/20 অংশ, ঠিক আছে। তো আমরা এইটাকে ক্যালকুলেট করে দেখি, প্রথমটাকে ক্যালকুলেট করে দেখি। কারণ এইটা হচ্ছে আমাদের মিডিয়াল, মানে মাঝখানে যে ভ্যালু থাকে সেইটা, কারণ অ্যালিগেশনে আমরা জানি এটা হচ্ছে আমাদের দুদিকে দুটো ভ্যালু থাকে, আর মাঝখানে ভ্যালুটাকে কী করতে হয়? তার সঙ্গে কম্পেয়ার করে দেখতে হয়।
ঠিক আছে। মাঝখানের ভ্যালুটা কোন ভ্যালু থাকবে? যে ভ্যালুতে মিক্সচার আছে, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ মিশ্রিত ধাতুতে, মিশ্রিত সংকর ধাতুতে বা সামগ্রিক সংকর ধাতুতে কী আছে, এই থেকে এই পর্যন্ত আছে, তাহলে এইটাই আমাদের মাঝখানে থাকবে। দেখো এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে তোলার জন্য আমরা কাজ করতে পারি। কী করতে পারি? 5 আর 20 আমরা এলসিএম নিতে পারি। 5 আর 20 এলসিএম কত হয়? 20 হয়, ঠিক আছে। তো তুমি কি করো, সব কটাকে 20 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হয়, যে ভগ্নাংশটা সেটা খতম হয়ে যাবে। তুমি চাইলে ডাইরেক্ট এভাবে করতে পারো, কিন্তু আমি এভাবে না করে কি করলাম, ভগ্নাংশটাকে তুলে দিলাম। এখানে দেখতে পাচ্ছ এইটা আছে, তার মানে এটা 4, এখানে এটা আছে, তার মানে এটা 4, আর এটা দেখতে পাচ্ছ ডাইরেক্ট এটা কেটে বেরিয়ে যাচ্ছে। তাহলে কত দিচ্ছে দেখো, এটা আমাদের দিচ্ছে 8 ইউনিট, এটা আমাদের দিচ্ছে 12 ইউনিট, এটা আমাদের দিচ্ছে 12 ইউনিট, এটা আমাদের দিচ্ছে 8 ইউনিট, আর এটা আমাদের দিচ্ছে কত, 9 ইউনিট, ঠিক আছে। 12 থেকে 9 বিয়োগ করো, এখানে বসাও, কত হবে তোমাদের 3, আর 8 থেকে 9 বিয়োগ করো, এখানে বসাও, কত হবে তোমাদের 1, ঠিক আছে। এবারে এই দুটো কি রেশিও এলো, এই যে 1:3 এসছে, এটা কি এসছে, এটা এসছে কি অনুপাতে তুমি প্রথম কেজির সাথে দ্বিতীয় কেজি মিক্সড আপ করেছিল। এখানে বলা রয়েছে দেখো, প্রথম কেজি ছিল 150 আর দ্বিতীয় কেজি ছিল এক্স, এক্সের মানই বার করতে বলেছে। তার মানে একের ভ্যালু হচ্ছে 150। তুমি বলো একের ভ্যালু যদি 150 হয়, তাহলে 3-এর ভ্যালু কত হবে, 450। তার মানে আমরা যদি তামার পরিমাণ 9/20 নেই, 20 ইউনিটের মধ্যে যদি 9 ইউনিট তামা হয়, এই যে বসিয়েছি 9/20 যদি নেই, তাহলে এই যে এক্সের ভ্যালু কী আসছে আমার এখান থেকে, 450, ঠিক আছে। এক্সের ভ্যালু কী আসছে আমার এখান থেকে, 450। আচ্ছা, এটা তো আমি প্রথমটা বার করলাম, এবার একটু দ্বিতীয়টা বার করে দেখি। দেখো দ্বিতীয় কেসেও আমার এখানে 12 থাকবে, এখানে আমার 8 থাকবে, আর দ্বিতীয় কেসে কিন্তু 11-20 থাকবে, তার মধ্যে 11টা বেঁচে থাকবে, কারণ 20 দিয়ে এলসিএম করে কাটলে তো 20 উঠে যাবে। তো এখানে আমি যদি ক্যালকুলেট করি, এখানে দেখতে পাচ্ছি আমার 1 ইউনিট, এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, এখান থেকে দেখতে পাচ্ছি আমি কত, 3 ইউনিট, ঠিক আছে। তার মানে তখন 3 ইউনিটের ভ্যালু 150 হচ্ছে, আর 1 ইউনিটের ভ্যালু তাহলে 11, হ্যাঁ ঠিক আছে। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 150 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কী হবে, 50। তার মানে এক্সের ভ্যালু এখানে কী হলো আমার 50। আমাকে কী চেয়েছে, আমাকে মিনিমাম ভ্যালু বার করতে বলেছে এক্সের, তখন অ্যান্সার কোনটা হবে, 50 অ্যান্সার হবে। এক্সের ভ্যালু আমার কী হবে, তখন 50 অ্যান্সার হবে। যদি মিনিমাম বলে তাহলে 50 অ্যান্সার হবে, ম্যাক্সিমাম বললে 450 অ্যান্সার হবে, ঠিক আছে। তো সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, কারণ এখানে মিনিমাম বার করতে বলেছে। এটা কিন্তু অ্যান্সার আমার হবে না, এইটা আমার অ্যান্সার হবে। বোঝাতে পারলাম আশা করি। মানে আমি এখানে কি করেছি, আমি এখানে 3-এর 5, 2-এর 5 আর 1-এর 20 নিয়ে এলসিএম অ্যালিগেশন করে দেখেছি। দেখলাম যে এখানে ভ্যালু এলো আমার 450, আর এখানে ভ্যালু এলো আমার 50। তো অ্যান্সার আমাদের 50টা নেব, কারণ মিনিমাম বলেছে তাই, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝাতে পেরেছি। অ্যালিগেশনের ব্যাপার হচ্ছে যেটা, তুমি যদি না বোঝো যে কোথায় কোনটা বসছে, তাহলে কিন্তু গণ্ডগোল। এই জন্য অ্যালিগেশনটা অনেকের কাছে টাফ লাগে। আমি বারবার বলবো, এই যে রেশিওটা আসছে না 3:1, এটা কোন রেশিও? এটা হচ্ছে যে রেশিওতে দুটো কেজিকে মিক্সড আপ করা হয়েছে। তার মানে প্রথমটাকে 150 কেজি নেওয়া হয়েছিল, তার মানে 3-এর ভ্যালু 150 হবে, তো 1-এর ভ্যালু কী হবে, 50ই হবে। তার মানে এখানে মিনিমাম, তো এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 15 দাগের প্রশ্ন একটু ডিফারেন্ট, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে যে তোমাদের 3টে ভিন্ন তরল আছে, ঠিক আছে। 10% জল, একটার মধ্যে আছে 20% জল, আরটার মধ্যে আছে X% জল, এবং তাদের যথাক্রমে কী অনুপাতে মিশ্রিত করা হচ্ছে, 2, 3 এবং 4 অনুপাতে মিশ্রিত করা হচ্ছে। চূড়ান্ত মিশ্রণে যদি 12% জল থাকে, তাহলে এক্সের মান গণনা করুন। দেখো এটা যদি দুটো দিয়ে থাকতো তাহলে আমি ইজিলি করতাম। অ্যাকচুয়ালি 3টে দিয়েও অ্যালিগেশন করা যায়, কিন্তু জটিল হয়ে যায়। ওই জন্য তোমাদের আমি কী বলছি, এটাকে এই পদ্ধতিতে করবে। কীভাবে করবে, দেখো এই 2টাকে তুমি ধরে নাও, এটা হচ্ছে 200 এক্স। আচ্ছা এক্স ধরো না, কারণ এখানে 200 এক্সের ভ্যালু বার করে 200 কে ধরে নাও। আর এইটাকে তুমি ধরো 300 কে, ঠিক আছে। আর এইটাকে তুমি ধরো 400 কে। এখন 400 300ই কেন ধরছি, কেন 2 3 4 বা 30 20 30 40 ধরলাম না? এর কারণ হচ্ছে দেখো এখানে পার্সেন্টেজ আছে। মানে পার্সেন্টেজ শব্দের অর্থ কী, পার্সেন্টেজ শব্দের অর্থ হচ্ছে 12% যেমন, মানে হচ্ছে 12/100, অর্থাৎ 100 নিচে আসছে। এই 100 দিয়ে কোনো কিছুকে কাটতে হলে আমাদের সুবিধা হচ্ছে যদি তার সেখানে দুটো জিরো থাকে। ওই জন্য আমরা এই মেন ভ্যালুগুলোকে সব আমরা দুটো করে জিরো দিয়ে দিলাম। রেশিও আছে, তো রেশিওর কী করলাম, একে আমি 100 দিয়ে গুণ করলাম, একেও আমি তাই করলাম, একে আমি তাই করলাম। এতে কী হলো, সব কটা বরাবর হয়ে গেল, সমান সমান হয়ে গেল, এবং কাটলে দেখো 2:3:4ই আসবে। অর্থাৎ রেশিওকে ছেড়ছাড় করা যাবে না, কিন্তু এমনভাবে গুণ করতে হবে এখানে, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটার সঙ্গে একই জিনিস দিয়ে গুণ করলাম, দেখো এইটা চলে এলো। কী দিয়ে গুণ করেছি আমরা প্রত্যেকটার সঙ্গে, 100 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি প্রত্যেকটাকে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তার মানে এটা ছিল 200 এটা 300 এটা 400। এবার এখান থেকে তুমি 10% জল নিচ্ছ,
তাহলে এর 10% মানে কত? দেখো 10% বলতে কি বোঝায়? 10/100। তাহলে এর 10% তুমি ইজিলি বার করতে পারবে। কত হবে তোমাদের? 20, তাই না? এর 10% কত হবে? 20 হবে। আচ্ছা, এর তোমাকে কী বার করতে বলছি? এরও 20% বের করতে বলছে, মানে 20/100। এর 20% কী হবে? 60। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। আর এর X% বের করতে বলছে, মানে X/100। X/100 করলে কী হবে? দেখো 100-এর শূন্য এটা কেটে যাবে, তার মানে এটা বেরোবে তোমাদের 4xk। এই আসবে 400k, তার যদি X% বের করো তাহলে এখানে কী আসবে? এই শূন্য কেটে গেল, তাহলে কী আসবে? এখানে দেখো 4xk আসবে। ঠিক আছে, এটাই আমি তোমাদের এখানে করেছি। তো এইটাই এলো আমাদের। এই সব কটাকে যোগ করো, কত হচ্ছে দেখো তো এখানে। এখানে আসছে তোমাদের, আছে এগুলো সব কে হবে, কেগুলো লিখিনি এখানে। এটা হবে তোমাদের 80k, আর এখানে এটা কি থাকবে? 4xk। ঠিক আছে, এইটা। আচ্ছা, এইটা কি এসছে? এটা আমাদের এসছে ওয়াটার, জল। এটা বেসিক্যালি আমাদের কি এসছে? জল এসছে। ঠিক আছে, এটা আমাদের কি এসছে? জল। ওকে, আর টোটাল কতটা? 200 and 300, সেটা হচ্ছে তোমাদের 500 and 400, 900k। অর্থাৎ ওপরে আমরা জল লিখেছি, নিচে আমরা টোটাল লিখেছি। ওপরে আমরা জল লিখেছি, নিচে আমরা টোটাল লিখেছি। আর এখানে বলছে 12% জল, মানে 100-র মধ্যে 12তে জল আছে, তার মানে 12/100। এখানে আমরা কি করলাম? ওপরে জল লিখলাম, নিচে টোটাল লিখলাম। 12% মানে কি? 100/12, মানে টোটাল যদি 100 হয়, 12 তার জল। ঠিক আছে, এটা যদি কাটাকুটি করো, কে এর মান তুমি পেয়ে যাবে। এখান থেকে এটা কাটাকুটি হচ্ছে, এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, আর কে যদি তুমি এখানে মানে কি বলে কমন নাও, তাহলে কী হবে? এই কে কেটে বেরিয়ে যাচ্ছে, এখানে তোমাদের 9 আছে। ওকে, এবং এই কেও কেটে বেরিয়ে যাচ্ছে। কমন নিচ্ছ না, এই দুটো কে কমন নিচ্ছ, তাহলে নিচের কে আর উপরের কমন নেওয়াকে এটা কেটে বেরিয়ে যাবে, কারণ বেসিক্যালি দুটোকেই কেটে বেরিয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এটা তোমাদের কী দিচ্ছে? 9 বারং 108। আর এখানে তোমাদের কী থাকছে? 80 + 4x। ঠিক আছে, তো 4x = তোমাদের কী থাকছে? 28। এখান থেকে আমরা এক্সের মান কত পাচ্ছি? 7। ঠিক আছে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এক্সের মান কী হলো আমাদের? এখানে 7 এলো। এই পদ্ধতিতে করলে কী হবে? একটু তো বড় হবে, এটুকু শিওর। হ্যাঁ, ডেফিনেটলি একটু বড় হচ্ছে, কারণ এখানে এক্স ধরলে ক্যালকুলেশন একটু বেড়ে যায়, কিন্তু ততটাও বাড়ছে না। কারণ দেখো, এটাকে তুমি মুখে মুখে করতে পারো। এই যে ক্যালকুলেশনটা আমি করলাম, এটা কিন্তু মুখে মুখে করা যায়। আমি জাস্ট তোমাদের লিখে করেছি কেন? কারণ এই যেমন এখানে আমি একটা জিনিস লিখে দিয়েছি এখানে, যাতে তোমাদের ক্ল্যারিটি বজায় থাকে যে এইখান থেকে এইভাবে আসছে। যদি তুমি কোথাও আটকে যাও করতে করতে, তখন তুমি ব্যাপারটা বোঝাতে পারবে বা তুমি নিজে বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 9 দাগে তোমাদের বলছে একটি রসে পেয়ারা থাকে 85% এবং বাকি থাকে তোমাদের চিনি। আর অন্য একটা রস আছে যাকে তোমাদের কি বলছে? ডালিম থাকে 90% এবং বাকি থাকে তোমাদের চিনি। উভয় রসে যদি 3:2 অনুপাতে মিশ্রিত করা হয়, তাহলে চূড়ান্ত মিশ্রণে চিনির পরিমাণ খুঁজুন। দেখো, আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পেয়ারা, মানে পি ফর পেয়ারা লিখছি, পেয়ারা তোমাদের কত আছে? 85%। ঠিক আছে, আর চিনি তোমাদের কত আছে? বাকিটা সি ফর চিনি লিখছি, চিনি তোমাদের কত আছে? আচ্ছা, সুগার লিখি, এস লিখি। কত আছে তোমাদের? দেখো, 85% থাকলে 15% থাকবে। যদি কাটাকুটি করি, আমরা এখান থেকে কী পাচ্ছি? দেখো, এটা পাচ্ছি আমরা 3, এটা পাচ্ছি আমরা 17। ঠিক আছে, এটা একটা টাইপের গেল। আর একটা রস আছে যাতে আমরা কী দেখতে পাচ্ছি? তাতে ডালিম আছে, ডি ফর ডালিম। কত আছে? 19%। ঠিক আছে, আর বাকিটা কী থাকে? তোমাদের চিনি থাকে। তো সেটা কত হবে? তোমাদের 10%। এখান থেকে আমরা কী পাচ্ছি? 9:1। ঠিক আছে, এবার কি বলছে? এবার বলছে এই দুটো রসকে, এই যে ধরো এটা 1 টাইপের রস, এটা 2nd টাইপের রস, এই দুটো রসকে কী করা হয়েছে? মিক্সড আপ করা হয়েছে। কী অনুপাতে? 3:2 অনুপাতে মিক্সড আপ করানো হয়েছে। ঠিক আছে, দেখো, আমি তোমাদের বারবার বলছি, এটা মাথা রাখবে সর্বদা। কোনো জিনিসকে যদি মিক্সড আপ করাতে যাও না, তাহলে আগে তাদের অনুপাত সেম করতে হয়, মানে টোটাল সেম করতে হয়। এখানে দেখো 17 আর 3, এটা কত আছে? 20 ইউনিট আছে। আর এখানে দেখো 9 আর 1, 10 ইউনিট আছে। তো ডেফিনেটলি আমাদের কী করতে হবে? এই দুটোকে ইকুয়াল করতে হবে। তো 20টাকে 20 রাখতে দাও, 10টাকে 20তে পরিণত করো। তার জন্য কী করো? 2 দিয়ে গুণ করবো। এখানে 2 দিয়ে গুণ, মানে এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ। তাহলে রেশিও আমাদের কী চলে আসবে? এখানে আমরা দেখতে পাচ্ছি 18/2 চলে আসবে। এবার আমরা করতে পারি, দেখো 17 আর 3 20, 18 আর 2 20, তার মানে দেখো 20 হয়ে গেছে দুদিকে। এবার কি করো? এই 17/3 আর এই 18/2, এইটাকে তুমি কি করো? তুমি ওভারঅল যেটা আছে এটাকে তুমি 3 দিয়ে গুণ করো, আর এটা ওভারঅল যেটা আছে তাকে তুমি কী করো? 2 দিয়ে গুণ করো। কেন করবো? কারণ দেখতে পাচ্ছ 3:2 অনুপাতে মেশাতে বলেছে, মানে এর 3 ইউনিট কেটে বার করে নাও, এর 2 ইউনিট কেটে বার করে নাও। তো কত হচ্ছে দেখো, এখান থেকে যদি আমরা দেখি, এটা আমাদের হচ্ছে 3 × 51, আর এটা হচ্ছে 3 × 9। এটা কিসের রেশিও আসছে? পমগ্রানেট, তাই তো বলেছি, সরি, পেয়ারা আর সুগার, এই দুটোর রেশিও আসছে। কত আসছে আমাদের? 51:9। ঠিক আছে, আর এখানে তুমি দেখো 18 × 2 = 36,
আর এটা কত আসছে তোমাদের 2 দুগুণে 4। এটা কি ছিল? এটা তোমাদের ছিল ডালিম, আর এটা ছিল তোমাদের সুগার। তো একটা কাজ করো, সুগারের জায়গায় সুগার লেখো 4, আর ডালিমটাকে আলাদা রেখো, কত আসছে তোমাদের 36, ঠিক আছে। তো এটা আমাদের ডি ফর ডালিম। আচ্ছা আমি উপরটাকে একটু তুলে দিচ্ছি উপরে, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই রেশিওটা তোমাদের ছিল 18/2, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটের আমাদের এসছে পমগ্রানেট, সুগার এবং ডালিম, ঠিক এই আমাদের এসছে। সুগারটা কমন বলে দুদিকের ঠিক এদিকে দিয়েছি, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এবার এখানে প্রশ্নটা কি করেছে দেখো, এখানে প্রশ্ন করেছে যে চূড়ান্ত মিশ্রণে চিনির পরিমাণ কতটা সেটা তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, এবং সেটা পার্সেন্টেজে জিজ্ঞেস করেছে যে চূড়ান্ত মিশ্রণে চিনির পরিমাণ কতটা। ওকে, তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে এখানে যদি তুমি যোগ করো তাহলে কী পাচ্ছ, দেখো পমগ্রানেট আমাদের 51 থাকবে, কারণ পমগ্রানেট এখানে কিছু নেই। চিনি আমাদের কত থাকবে, 9 আর 4 13 থাকবে, ঠিক আছে। আর এখানে ডালিমে আমাদের 36 ইউনিট থাকবে, ঠিক আছে। তিনটাকে যদি যোগ করি আমি কী পাচ্ছি দেখো, 6 আর 3, 9 আর 1 10 শূন্য, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 5 10, মানে তিনটেকে যোগ করলে আমি 100ই পাচ্ছি, ঠিক আছে। আর তার মধ্যে তোমাদের চিনি আছে 13, কত আছে তোমাদের, চিনি আছে তোমাদের 13, তা 100-এ 13, তার মানে 13%। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার তোমাদের কী হবে, 13%, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা হচ্ছে শর্টেস্ট পদ্ধতি, এই অঙ্কটাকে করা শর্টেস্ট পদ্ধতি হচ্ছে এটা। আমি আবারও বলবো, ভালো করে বোঝো। পিয়ারা এবং সুগার, এখান থেকে আমরা 17 আর 3 পেলাম, টোটাল দেখতে পাচ্ছ 20 ইউনিট। আর এখানে তুমি দেখতে পাচ্ছ টোটাল আমাদের 10 ইউনিট ডালিম আর সুগারের, ঠিক আছে। তো যখন আমরা নতুন রেশিওতে এটাকে কনভার্ট করি তখন কি আগে রেশিওর যে টোটাল সেটা সেম করতে। এখানে দেখো 17 আর 3 20 ইউনিট, এখানে ডালিম দেখো 10 ইউনিট, ডালিম আর সুগার। তো দুটোকে ইকুয়াল করার জন্য কী করবো, 10টাকে 20-তে পরিণত কর। তো এটা গুণ করলাম, কত হলো, 18/2। তাহলে এদিকে আমাদের 17/3 আছে, এদিকে আমাদের 18/2 আছে। তো কী করবো, 3 এবং 2 এই অনুপাতে ডিভাইড করতে বলেছে, তো এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, ঠিক আছে। কত এলো, 51 9, এদিকে এলো কত, 4 36, ঠিক আছে। দেখো কী আছে এখানে, পিয়ারা, পিয়ারের জায়গায় তুমি পিয়ারা লেখো, সুগারটা সুগারের জায়গায় রাখো, ডালিমটাকে তুমি ডালিমের জায়গায় রাখো। তো যদি যোগ করি কী পাচ্ছি, এটা আমাদের ডাইরেক্ট বসছে, এটা আমাদের যোগ হচ্ছে 13 হচ্ছে, এটা 36 ডাইরেক্ট বসছে। তো তিনটেকে যোগ করলে, কারণ এই তিনটেই ওই বাটিতে আছে, যে নতুন বাটিটা তৈরি হয়েছে সেই নতুন বাটিতে কি আছে, 1 তো পিয়ারা আছে, 2 সুগার আছে, 3 তোমাদের ডালিম আছে। পিয়ারা কতটা আছে, যতটা ছিল 51, সুগার কতটা আছে, দুটোতেই সুগার ছিল, তো যোগ করে দাও, 13 ইউনিট হচ্ছে। আর ডালিম কতটা আছে, 36 ইউনিট আছে। এই টোটালটা যোগ করে আমরা 100 পাচ্ছি, আর 100-এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা সুগার আছে তোমাদের 13 ইউনিট, তার মানে 13/100 মানে 13%, এটাই উত্তর হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এটা ভালো লেভেলের প্রশ্ন, এখানে দুবার অ্যালিগেশন তোমাকে ইউজ করতে হবে। কি বলছে, 30% অ্যালকোহল দ্রবণে 30% অ্যালকোহল দ্রবণের X লিটার আর 60% অ্যালকোহল দ্রবণের 40 লিটারের কী করা হচ্ছে, একসাথে মিক্সড আপ করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, একটা 50% অ্যালকোহল দ্রবণ তুমি পাচ্ছ। দেখো একটা দ্রবণ ছিল যাতে 30% অ্যালকোহল আছে, আর একটা দ্রবণ আছে যাতে 60% অ্যালকোহল আছে। এই দুটোকে তুমি মিক্সড আপ করছো, তুমি কি পাচ্ছ, একটা অ্যালকোহল দ্রবণ পাচ্ছ যাতে 50% অ্যালকোহল আছে, ঠিক আছে। কোন রেশিওতে পাচ্ছ, X:40 এই রেশিওতে পাচ্ছ। কেন, কারণ দেখো X লিটার এখানে আসছে, এখানে আসছে তোমাদের 40 লিটার, অর্থাৎ টোটাল যেটা কোয়ান্টিটি হবে, ওভারঅল যেটা মিশ্রণ দাঁড়াবে, সেই মিশ্রণের ব্যাপারগুলো আমি এখানে লিখবো, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল যেটা লিটার দাঁড়াবে সেটা আমি কী করবো, এখানে লিখবো। মনে রাখবে, অ্যালিগেশন রিয়েল ভ্যালুর উপরেও নির্বাচন করা যায়, অ্যালিগেশন কিন্তু পার্সেন্টেজের উপরেও করা যায়। আমরা এখানে পার্সেন্টেজের উপর করছি অ্যালিগেশনটাকে, কেন করছি, যাতে আমাদের এই যে এক্সের মান এখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। ধরো একটা পাত্রে 3টে পাত্র এখানে বেসিক্যালি এখানে আছে, এই প্রথমে ছিল 2টো পাত্র, এটাতে 30% অ্যালকোহল আছে, এরকম একটা দ্রবণ ছিল। ধরো এটা টোটাল আছে X লিটার, তার মধ্যে 30% অ্যালকোহল আছে, আর এটা আছে 40 লিটার, তার মধ্যে 60% অ্যালকোহল আছে। এই দুটোকে তুমি মিক্সড আপ করেছো, করার ফলে কী হয়েছে, একটা দ্রবণ এখানে উৎপন্ন হয়েছে। যে দ্রবণে কতটা উৎপন্ন হয়েছে, যে দ্রবণে কী আছে, 50% অ্যালকোহল আছে, ঠিক আছে। যে দ্রবণে কী আছে, 50% অ্যালকোহল আছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এবার তুমি বলবে, স্যার আপনি পার্সেন্টেজই কেন ইউজ করছেন এখানে অ্যালিগেশনে, আপনি তো চাইলে X:40 এইগুলোকে ইউজ করতে পারতেন। তুমি দেখো অ্যালিগেশনে 3টে ভ্যালু দরকার পড়ছে, X আর 40 তো পেলাম, আরেকটা ভ্যালু কোথায় পাবো, কারণ এই 50% যেটা আছে তার রিয়েল অ্যামাউন্ট কত ছিল, এখানে যেমন X লিটার, এখানে যেমন 40 লিটার, এর কত লিটার বলা আছে কি, বলা নেই, সুতরাং আমাকে বার করতে গেলে প্রবলেম হয়। ওই জন্য যেটা অ্যাভেলেবেল তাকে দিয়ে অ্যালিগেশন করো, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি, ওকে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যদি অ্যালিগেশন করি আমরা কী পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 20, আর এটা আমরা কত পাচ্ছি, এটা আমরা পাচ্ছি 10, ঠিক আছে। তুমি একটা জিনিস ভালো করে ভাবো, 40-র ভ্যালু 20,
40 ভ্যালু 20 কীভাবে আসছে, হাফ করে আসছে, রাইট, তাই না? 40 ভ্যালু 20 কীভাবে আসছে, হাফ করে আসছে। ওকে, তার মানে 10 ভ্যালু এখানে কত ছিল, ডেফিনেটলি 20 ছিল। বা তো উল্টোটাও ভাবো, হাফ করে না করে এভাবে উল্টোটা ভাবো, তাহলে তোমাদের বেটার বুঝতে পারবে। 20 ভ্যালু 40 কীভাবে আসছে, 2 ইন্টু করে আসছে। এখানে তুমি 10 ভ্যালু এক্স কীভাবে আসছে, 10 সঙ্গে 2 ইন্টু করে দাও, ঠিক আছে, অর্থাৎ 20, মানে এক্সের ভ্যালু আমি এখান থেকে কী পেয়ে গেলাম, 20। ওকে, এক্সের যে ভ্যালু সেটা আমি কী পেয়ে গেছি, 20। ওকে, আশা করি বোঝাতে পারছি। এরপরে আরেকবার অ্যালিগেশন ইউজ হবে। এখানে বলেছে এখন 3x পরিমাণ, দেখো এখানে বলেছে 3x মানে কত, 3 ইন্টু 20 মানে 60 লিটার আছে এখানে, তার মানে এটাই পেয়ে গেলাম। তো 60 লিটার y% অ্যালকোহল দ্রবণ তুমি 30 লিটার 50% অ্যালকোহল দ্রবণের সঙ্গে যোগ করছো। আমরা এখানে পার্সেন্টেজ ইউজ করবো। দেখো y% প্রথমটাতে ছিল, দ্বিতীয়টাতে ছিল কত, 50%। তার ফলে কী হয়েছে, একটা 45% অ্যালকোহল আছে এমন দ্রবণ তৈরি হয়েছে। রেশিও কী আসবে, দেখো রেশিও হচ্ছে লিটারটা রেশিওতে আসবে, তো 60 আর একটা কি মিক্সড আপ করেছো 30, অর্থাৎ রেশিও তোমার কী আসছে, 2:1 আসছে, 2:1 আসছে। এটা দিয়ে আমি ওয়াই বার করবো। দেখো আমি দেখতে পাচ্ছি 50 আর 45, ঠিক আছে, আমি দুইটাকে একটু এই জায়গায় লিখছি, ঠিক আছে, আর এটার জন্য আমি একটা অন্য কালি ইউজ করি, তাহলে বেটার বুঝতে পারবে তোমরা। তুমি দেখতে পাচ্ছ 50 থেকে 45 বিয়োগ হবে, এখানে কী আসবে, তাহলে তোমাদের এখানে আসবে 5, ঠিক আছে। তাহলে 2 ভ্যালু 5, তাহলে 1 ভ্যালু কত হবে, 2.5। 2 ভ্যালু যদি 5 হয় তাহলে 1 ভ্যালু কত হবে, 2.5। ওকে, তার মানে ওয়াই থেকে 45 থেকে ওয়াই বিয়োগ করে আমি 2.5 পেয়েছি। 45 থেকে ওয়াই বিয়োগ করে আমি কি পেয়েছি, আমি 2.5 পেয়েছি। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, তাই না? আশা করি বোঝাতে পারছি। 42.5, তাই না? এবার তুমি বলবে স্যার আপনি 45 থেকে ওয়াই কেন বিয়োগ করলেন, কেন ওয়াই থেকে 45 বিয়োগ করলেন না? কারণ আমি বলেছি এই দুটোর মাঝখানে থাকে 45, এই দুটো ভ্যালুর রেঞ্জের মধ্যে থাকে 45, ঠিক আছে। তো দেখো 45 যদি 50 থেকে ছোট হয় তাহলে ওয়াই থেকে 45 বড় হবে। এখন বিয়োগের সময় আমরা বড় থেকে ছোটোটাকে বিয়োগ করি, ওই জন্য 50 থেকে ওয়াইকে বিয়োগ করলাম। তো ওয়াইয়ের ভ্যালু কী হলো, 42। তোমাদের কী বার করতে বলেছে, তোমাদের বার করতে বলেছে ওয়াই মানে 42.5 আর এক্স তার মানে হচ্ছে 20, এই দুটোর অনুপাত বার করতে বলেছে। কত হবে দেখো, এটা এদিকে এলে তার মানে 200 হয়ে যাচ্ছে, তার মানে 40 মানে এখানে 8 কোথায় আছে, দেখো একটাই অপশানে 8 আছে, দিস উইল বি দ্য কারেক্ট অপশান, আর দেখার দরকার নেই, ঠিক আছে। আমি এখানে 5 দিয়ে কাটলাম, 200 আসতে মানে এখানে 40কে আরও কাটলে হয় 8, তোমাদের এখন 8 এখানে আছে এই জায়গায়, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এইদিকে তোমাদের 85 আসবে, কাটলে হবে 17, তো 17:8 দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো আজকে তোমাদের পার্ট 1 করালাম, এখানে তোমাদের টোটালি 16টা কোশ্চেন্স ছিল। এর পার্ট 2 আসবে, তাতে কিন্তু একটি জটিল প্রশ্ন আসবে, একটু বড় লেভেলের। ওকে, থ্যাংক ইউ। পরের প্রশ্ন 17 দাগ। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের আরআরসি গ্রুপ ডি 29 তারিখ পড়েছে, 29শে আগস্ট 2022 মর্নিংয়ে পড়েছে, একদম লেটেস্ট প্রশ্ন এটা। বলছে যে দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার ইজ 10 লিটার্স অফ এ মিক্সচার অফ দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার, আচ্ছা মিল্ক টু ওয়াটারের যে রেশিও আছে 10 লিটারের একটা মিশ্রণে, সেটা কত, 3:2। তার মানে মিল্ক এবং ওয়াটার এই হচ্ছে তোমাদের আছে, রেশিও কত বলছে, 3:2 বলছে। টোটাল যে লিটার আছে সেটা কতটা, সেটা হচ্ছে আমাদের 10 লিটার এই বলছে। আর কি বলছে, ইফ দিস রেশিও ইজ টু বি 2:3, যদি এই রেশিওটাকে 2:3 করা হয়, এই রেশিওটা কী হয়ে যাচ্ছে, 3:2 ছিল সেটা 2:3-তে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাডেড টু দ্য মিক্সচার, তাহলে কতটা পরিমাণ জল, কোয়ান্টিটি অফ ওয়াটার অর্থাৎ কতটা পরিমাণ জল তোমাকে এখানে ঢালতে হবে, বাংলাতেও লেখা আছে। তার মানে তোমাদের কী চেঞ্জ হচ্ছে, জল চেঞ্জ হচ্ছে, মিল্ক কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট। জল চেঞ্জ হচ্ছে, মিল্ক কিন্তু কী চেঞ্জ হচ্ছে না, মিল্ক কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তার মানে মিল্ককে সেম করতে হবে, তার জন্য কী করতে হবে, 3 আর 2-এর এলসিএম নাও, 3 আর 2-এর এলসিএম নাও, কত হয় তোমাদের 6, তো 3কে তুমি 6 পরিণত করো, কেন, কারণ মিল্ক চেঞ্জ হচ্ছে না, তা 3কে 6 পরিণত করার জন্য কী করবো, 2 দিয়ে গুণ করে দেবো, আর 2কেও তুমি 6 পরিণত করো, তার জন্য আমি কী করবো, 3 দিয়ে আমি এখানে গুণ করে দেবো, তাহলে এই রেশিওটা কিসে পরিণত হবে, 6:4-এ পরিণত হবে। আর এই রেশিওটা কিসে পরিণত হবে, 6:9-এ পরিণত হবে। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই হচ্ছে আমাদের মিল্ক, এই হচ্ছে আমাদের ওয়াটার। মিল্ক সেমই আছে, ওয়াটার দেখো চেঞ্জ হয়েছে, 4 থেকে 9 ইউনিট হয়ে গেছে, 4 থেকে কত ইউনিট হয়েছে, 9 ইউনিট হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো এখানে দেখো 6 + 4 10 ইউনিটের ভ্যালু 10 লিটার, কারণ আমরা জানি
যে এখানে আমাদের আগে 10 লিটারই ছিল, আর দেখো 6 আর 4 10, 10 ইউনিটের ওই 10 লিটার হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? ডেফিনেটলি 5 লিটারই হবে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে তোমাদের? 5 লিটার। এত ইজিলি এগুলোকে অ্যান্সার করা যায়। রেলওয়ে গ্রুপ ডিতে মিশ্রণ এবং অনুপাতের যে অঙ্ক পড়েছে বিগত বছরে, সেগুলো খুব টাফ ছিল না, কিছু কিছু প্রশ্ন একটু গরম ছিল, যেমন আগে 2-1টা প্রশ্ন তুমি দেখলে, ওভারঅল প্রশ্ন তোমরা করতে পারতে, ঠিক আছে, এবং খুব ইজিলি করা যেত। বেশিরভাগ স্টুডেন্টের কী হয়, কনসেপ্ট এবং অ্যালিগেশন, মিশ্রণের যে কনসেপ্ট বা রেশিওর যে কনসেপ্ট, অ্যালিগেশন মাথা থাকে না বলে গন্ডগোল করে ফেলে। পরের প্রশ্নে চলো। বলছে যে ম্যাঙ্গানিজ আছে এবং অ্যালুমিনিয়াম আছে, সেটা 2:3 অনুপাতে কী করা হয়েছে? মিশ্রিত করা হয়েছে, করে একটা সংকর ধাতু তৈরি করা হয়েছে। ম্যাঙ্গানিজ আছে এবং অ্যালুমিনিয়াম আছে। তো বলছে এইরকম একটা সংকর ধাতুর ক্ষেত্রে 24 কেজি ম্যাঙ্গানিজের সাথে কতটা পরিমাণ অ্যালুমিনিয়াম দরকার? মানে 2-এর ভ্যালু যদি 24 হয়, তাহলে 3-এর ভ্যালু কত, এটা বার করতে বলেছে। তো 2-এর ভ্যালু 24, মানে 1-এর ভ্যালু 12, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 36 হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। মিশ্রণ এবং অনুপাতের ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে ল্যাঙ্গুয়েজকে একটু ঘুরিয়ে দেওয়া থাকে, যেমন এখানে দেখো ল্যাঙ্গুয়েজটাকে ঘোরানো আছে। 24 কেজি ম্যাঙ্গানিজের সাথে তাহলে কতটা পরিমাণ অ্যালুমিনিয়াম গলানোর প্রয়োজন এরকম একটা সংকর ধাতু তৈরির জন্য? তার মানে 2-এর ভ্যালু 24 বলছে, এত কেজি, ঠিক আছে, তাহলে 3-এর ভ্যালু কত হবে? তাই 1-এর ভ্যালু যদি 12 হয়, 2-এর ভ্যালু 24 হলে 1-এর ভ্যালু কত হবে? 12 হবে, তাহলে 3-এর ভ্যালু ডেফিনেটলি কী হবে? 36 হবে, ঠিক আছে। এতটা ইজি কোশ্চেন্স। চলো, এত কেজি। পরেরটায় চলো। তোমাদের অনেকে বলবে যে দাদা টাফ কোশ্চেন্স করান। দেখো, টাফ কোশ্চেন্স যদি না পড়ে থাকে তা আমি কী করে করাবো? এই ধরনের প্রশ্নই পড়েছে, তবুও তোমাদের আমি লাস্টের দিকে কিছু টাফ প্রশ্ন রেখেছি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। এখানে বলছে যে এক্স এবং ওয়াই হলো যথাক্রমে 5:2 এবং 5:7 অনুপাতে মিশিয়ে ধাতুগুলোকে মিশ্রিত করে কী করা হয়েছে? সোনা ও প্লাটিনামের দুটি সংকর ধাতু তৈরি করা হয়েছে। মানে এক্স একটা সংকর ধাতু, ওয়াই একটা সংকর ধাতু। এই এক্সের মধ্যে গোল্ড আছে আর আছে প্লাটিনাম, এই ওয়াইয়ের মধ্যেও আছে তোমাদের গোল্ড আর আছে প্লাটিনাম। কত পরিমাণ গোল্ড আছে এখানে? এখানে আছে 5:2 অনুপাতে, আর এখানে কি আছে? 5:7 অনুপাতে। অর্ধেক, মানে 80%-এর বেশি, অর্ধেকও বলবো না, অর্ধেক হলে 50% হয়ে যায়, 80%-এর বেশি স্টুডেন্ট এই ধরনের প্রশ্নে ভাষা পড়ে মানে বুঝতে পারে না যে কী বলতে চাওয়া হয়েছে। এর কারণ হচ্ছে গুগলের বাংলা, আর 2 হচ্ছে ভাষাটা একটু অন্যরকমই থাকে মিশ্রণের ক্ষেত্রে, ঠিক আছে। এক তো জটিল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, আর 2 গুগলের বাংলা। এই যেমন এই বাংলাটা দেখো, অদ্ভুত ধরনের বাংলা এখানে গুগল থেকে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এক্স্যাক্টলি এই প্রশ্নটাই ছিল, আমি সেই প্রশ্ন তুলে তোমাদের দিয়ে দিচ্ছি, ইংলিশ এবং বাংলা ভাষা দুটোতে রাখা হয়েছে। তো বলছে যে যদি আমরা সমান পরিমাণ সংকর ধাতু গলিয়ে তৃতীয় খাত জেড তৈরি করি, তাহলে জেডে প্লাটিনামের পরিমাণের সাথে সোনার পরিমাণের অনুপাত কী হবে? তার মানে কি? তার মানে বলছে সমান পরিমাণ। এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে সমান পরিমাণ শব্দটা দিয়েছে না, এই শব্দটাই ভেরি ইম্পর্টেন্ট। সমান পরিমাণ মানে কি? এখানে এক্সের পরিমাণ এবং ওয়াইয়ের পরিমাণ সমান হতে হবে, ইকুয়াল হতে হবে। ইকুয়াল কি আছে দেখো, 5 আর 2 7 ইউনিট, এখানে 5 আর 7 12 ইউনিট। তো এখানে তুমি 7 পাচ্ছ, এখানে কত পাচ্ছ? 12 পাচ্ছ। তাহলে দুটোকে আমাদের ইকুয়াল করতে হবে। তার জন্য কী করতে হবে? 7 আর 12 এলসিএম নিতে হবে। কত হয় আমাদের? 7-12 84 হয়। তার মানে এইটাকে আমি কি করব? 12 দিয়ে গুণ করব, তাহলে এটা 84-তে পরিণত হবে। আর এটাকে আমি কি করব? 7 দিয়ে গুণ করব, তাহলে এটা 84-তে পরিণত হবে। এখন একে গুণ করা মানে বেসিক্যালি এই ওপরের পার্টটাকেই 12 দিয়ে গুণ করা, আর একে গুণ করা মানে বেসিক্যালি ওপরের পার্টটাকে কী করা? 7 দিয়ে আমার গুণ করা, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পারলাম, ওকে। এই হচ্ছে ব্যাপার। তবে এই দুটো কী হবে? ওভারঅল টোটাল পরিমাণে কী হবে? ইকুয়াল হয়ে যাবে। দেখো, ইকুয়াল হয়েও যাবে। তুমি দেখতে পাচ্ছ আমি নিচেরগুলো মুছে দিচ্ছি, এগুলোর দরকার নেই, ঠিক আছে। এটা কীভাবে এলো সেটা বোঝার জন্য তোমাদের লিখেছিলাম। এখানে দেখতে পাচ্ছ 7, 5কে 12 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 60, এটা হয়ে যাবে 24। দেখো এখানে 84 চলে আসছে, 60 + 24 কি হয়? 84, ঠিক আছে। আর এখানে দেখো 35 এটা, আর এটা দেখো 49। দেখো এই দুটোকে যোগ করলেও তুমি দেখতে পাবে কী চলে আসছে? এখানে 84 চলে আসছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দুটো ইকুয়াল হয়ে এখানে 84 দিয়ে দিচ্ছে, ওকে। এবার তোমাদের কী করতে বলছে? তোমাদের বলছে যে এই দুটো ধাতুকে, এ দেখো এইখানে গোল্ড এখন এই, প্লাটিনাম এখন এই, এখানে গোল্ড এখন এই, প্লাটিনাম এখন এই, ওকে। এবার এই পার্টটাকে, যে কালো পার্টটা বলে, যে কালো পার্টটাকে মিশ্রিত করে কী করতে বলা হচ্ছে? জেড তৈরি করতে বলা হচ্ছে। তাই তুমি বলো জেডে প্লাটিনাম কতটা থাকবে? এদিকে আমার প্লাটিনাম কতটা আছে? কিসে ভ্যালু বার করতে বলেছে? প্লাটিনামের সাথে গোল্ডে, তাই তো বলেছে গোল্ড টু প্লাটিনাম। দেখো ইংলিশে বলেছে তোমাদের গোল্ড টু প্লাটিনাম, ঠিক আছে, গোল্ড টু প্লাটিনাম। বাংলায় বলেছে প্লাটিনাম টু গোল্ড। তো আমরা ইংলিশটাকে যদি ফলো করি তাহলে G:P বার করতে বলেছে, বাংলাকে ফলো করলে P:G। তো আমরা কাজ করছি G:P বার করছি, এটা ইংলিশ, সেটাই তো আমাদের প্রাধান্য পায়, তো আমি G:P বার করছি। তো G ভ্যালু আর এদিকে আমাদের P এর ভ্যালু লিখবো, ঠিক আছে। তো G কতটা? দেখো এইদিকে G হচ্ছে আমাদের 60, এদিকে হচ্ছে আমাদের 36, কত হচ্ছে আমাদের 96।
আর এদিকে দেখো এখানে 24, এদিকে দেখো 49, 24 আর 50 যোগ করলে হয় 74, 74 থেকে 1 কমে যাও তাহলে 73, ঠিক আছে। তো এটা 96:73, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। সরি, ভুল করলাম কিছু। 24 আর 50 হয় 74, 74 থেকে 1 কমিয়ে দাও তাহলে হবে 73, এটাই তো হওয়া উচিত। 96:73 হওয়া উচিত ছিল। আমি কি এখানে ভুল করছি? 36, 49 না, ভুল তো কিছু করছি না, তার মানে কি অ্যান্সার ভুল আছে? মেবি অ্যান্সার এখানে রং। 5 সাথে দেখেছো 35 জায়গায় 36 লিখেছি, ওই জন্য পাচ্ছি না। দেখো এটা 35 হবে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 95, সিলি মিস্টেক্স। তার মানে 95:73 কোথায় আছে? এই যে সি অপশন কারেক্ট হবে। এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিল, ঠিক আছে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটা কাটাকুটি করা যায় না। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখো, কি অনুপাতে প্রতি কেজি 45 টাকা দামের টাকা দামের চিনিকে প্রতি কেজি 52 টাকা দামের চিনির সাথে মেশানো উচিত, যাতে করে মিশ্রণটা প্রতি কেজি এত দরে বিক্রি করে 15% লাভ হয়, ঠিক আছে। দেখো আমি তোমাদের বলেছি যে অ্যালিগেশনে আমরা যে ভ্যালুগুলোকে ইউজ করি সেগুলো সব ইকুয়াল টাইপের হতে হবে। মানে এখানে যদি 45 হয়, যেটা কিনা আমাদের কস্ট প্রাইস মানে সিপি, আর এটা যদি আমাদের 52 হয়, যেটাও কিনা আমাদের কস্ট প্রাইস মানে সিপি, ঠিক আছে, অর্থাৎ ক্রয় মূল্য, ঠিক আছে। দেখো বলেছে দামের চিনি সাথে মেশানো, মানে এই দামে তুমি চিনি কিনছো আর এই দামে তুমি চিনি কিনছো, দুটোকে কী করছো? মিক্সড আপ করছো, তাহলে কেনা দাম, তার মানে এগুলো কস্ট প্রাইস। তাহলে এই জায়গায় যেটা বসবে মাঝখানে সেটাও আমাকে সিপিই হতে হবে, কস্ট প্রাইসই হতে হবে। কিন্তু এখানে বলেছে এত দরে বিক্রি করলে, তো এখানে তো বিক্রি করার কথা বলেছে, ঠিক আছে। তো এই যে 55.20 এইটা আমাদের আছে এসপি। এই এসপিকে আমাকে কী করতে হবে? কনভার্ট করতে হবে সিপিতে, নইলে আমি এখানে বসাতে পারবো না, অ্যালিগেশন করতেই পারবো না, ঠিক আছে। তার জন্য আমরা কী করবো? আমরা এই ব্যাপারটাকে কাজে লাগাবো। দেখো 15% বলতে কী বোঝায়? বলতে বোঝায় 15/100, ঠিক আছে। কাটাকুটি যদি আমরা করি, আমরা কী পাচ্ছি? এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 20। তার মানে কি? তার মানে 20 টাকার জিনিস তুমি 3 টাকা লাভে বিক্রি করছো, তার মানে 23 টাকায় বিক্রি করছো। 20 টাকার জিনিস তুমি যদি 3 টাকা লাভে বিক্রি করো, মানে 23 টাকায় বিক্রি করছো। মানে এইটা হচ্ছে আমার সিপি, এইটা হচ্ছে আমার এসপি, ঠিক আছে। আমাদের এসপি এইটা, অঙ্কে এসপি বলছে 5520, ঠিক আছে। কত দিয়ে কাটে দেখো, 23 দুগুণে তো 46 হয়, তো 2 তো যাবেই, 46, তার মানে হচ্ছে এখানে তোমার থাকছে 92, মানে এখানে হচ্ছে 4, তো 2.4। তাহলে 20কে তুমি 2.4 দিয়ে গুণ করে দাও, তাহলে 20 রিয়েল ভ্যালু মানে সিপি পেয়ে যাবে। তো 20কে যদি তুমি 2.4 দিয়ে গুণ করো, তাহলে এটা দেখো এই হচ্ছে, আর একটা শূন্য কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 48। অর্থাৎ এই জায়গায় আমাদের যেটা বসবে সেটা 48 বসবে, না 5520 বসবে, না এখানে 15 বসবে। অনেকে আবার এই জায়গায় 15 বসিয়ে দেয়, 15 কিন্তু হবে না, 15 কিন্তু এখানে বসবে না, কারণ দেখো বাকিগুলো কোনোটাই পার্সেন্টেজে নেই। সুতরাং পার্সেন্টেজের সঙ্গে যদি আমি অ্যালিগেশন করতে যাই, তাহলে সব কটাকে পার্সেন্টেজে থাকতে হবে। অ্যালিগেশনে অলওয়েজ মাথায় রাখবে, যেটা আমি প্রথমে বলেছি যে 3টে ভ্যালুকে একই টাইপের হতে হয়, ঠিক আছে। এবং মাঝের ভ্যালুটা কী হয়? ওপরের দুটো ভ্যালুর মাঝখানে বা রেঞ্জে অবস্থান করে। রেঞ্জ বলতে কী বোঝে? এই 45 থেকে 52 এই যে ফ্যাক্টর কাজ করছে, এর মাঝখানে কোথাও আমাদের 48 পাওয়া যাবে। মাঝখানে এক্সাক্ট মিডলে নয়, মাঝখানে কোথাও পাওয়া যাবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে অ্যালিগেশন ইউজ করি, কী হচ্ছে দেখো, এখানে অ্যালিগেশন ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি 45 48 ডিফারেন্স হচ্ছে 3, 52 48 ডিফারেন্স হচ্ছে তোমাদের 4, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? 4:3। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমাদের ক্যালকুলেশন পার্ট এইখানটাই ছিল, এই জায়গাটায় আমাদের ক্যালকুলেশন পার্ট ছিল। 5520 থেকে কী করে 48 আনলাম, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন পার্ট। ওকে, ক্লিয়ার হলো? চলো, দুটো মিশ্রণ আছে এ এবং বি, তাদের মধ্যে নিম্নলিখিত উপাদান রয়েছে। কী কী উপাদান রয়েছে আমরা দেখি। এতে রয়েছে তোমাদের তামা, ঠিক আছে, তামা। আর কি রয়েছে তোমাদের? টিন, ঠিক আছে। তো তামাকে আমি একটা কাজ করছি, তামা তো কপার, তো সি বলে লিখছি। তামা এবং টিন আছে, এতে কী পরিমাণে আছে? 1:2 পরিমাণে আছে। আর বিতে তোমাদের কী রয়েছে? তাতেও তামা এবং টিন রয়েছে, তো সি এবং টি কী পরিমাণে আছে? এখানে তোমাদের রয়েছে 1:3 পরিমাণে, ঠিক আছে, 1:3। দেখি প্রত্যেকটাতে তামা টিন দেওয়া আছে, তামা টিন দেওয়া আছে। বাংলাতেও কি তাই আছে, ইংলিশে যা আছে কপার টিন, এখানে কপার টিন, ঠিক আছে, ওকে, তাই আছে। এবার কি বলছে? এবার বলছে যে এবার সি তৈরি করতে বলেছে, আর একটা মিশ্রণ যেটা কি না সি তৈরি করতে বলেছে। এই সি নয় কিন্তু, এটা একটা নতুন মিশ্রণ এ বি সি, সেই সি তৈরি করতে বলেছে। এই সি তৈরি করতে বলেছে যাতে এ এবং বি এর পরিমাণ সমান মিশ্রণে হবে। দেখো একই টাইপের অঙ্ক, আগের বার দিয়েছে তোমাদের ওই দিয়ে, আর এবার দিয়েছে কপার আর টিন দিয়ে। দেখো ইকুয়াল পরিমাণ, এখানে কি ইকুয়াল আছে? এখানে আছে তোমাদের 3 ইউনিট, এখানে আছে তোমাদের 4 ইউনিট। ইকুয়াল করো, তার জন্য কী করবো? 3 আর 4 এলসিএম 12তে পরিণত করতে হবে। তার জন্য কী করবো? একে আমি 4 দিয়ে গুণ করবো, ওকে।
আর একে আমি কি করব 3 দিয়ে গুণ করবো। একে গুণ করা মানে উপরের এইটাকেই গুণ করে। কী দিয়ে গুণ করলাম? একে আমি 4 দিয়ে গুণ করেছিলাম। এখানে কী দিয়ে গুণ করলাম? একে আমি 3 দিয়ে গুণ করেছিলাম। ঠিক আছে, তাহলে এখন এটা কিসে পরিণত হয়ে গেছে? এগুলোকে মুছে দাও। এটা পরিণত হয়ে গেছে 4 আর 8-এ, আর এটা পরিণত হয়ে গেছে দেখো 3 আর 9। ঠিক আছে, তার মানে সিতে আমাদের যে কপার থাকবে আর টিন থাকবে সেটা কিভাবে থাকবে? এই হচ্ছে আমাদের কপার, এই হচ্ছে আমাদের কপার, এই দুটো যোগফল হবে মানে 7। আর টিন, এই হচ্ছে টিন, এই হচ্ছে টিন। 8 আর 9 কত? 17। তার মানে 7:17 অনুপাতে এখানে থাকবে। ভেরি ইজি কোশ্চেন্স, এগুলো মাধ্যমিক লেভেলেও ক্লাস 9-10-এও কিন্তু করানো হয় এই ধরনের কোশ্চেন্স। পরের প্রশ্ন, 90 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 4:1। ঠিক আছে, তো 90 লিটারের একটা মিশ্রণ আছে, তাতে মিল্ক এবং ওয়াটার কি আছে? তাতে 4:1 আছে। ঠিক আছে, 4:1 আছে। আর 90 লিটারের আর একটা মিশ্রণ আছে, তাতে দুধ ও জলের অনুপাত 3:2 আছে। ঠিক আছে, তো বলছে এই দুটো মিশ্রণে দুধের পরিমাণে ইতিবাচক পার্থক্য কত? তার মানে কি? তার মানে হচ্ছে এখানে দেখো 4 + 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 90, কারণ টোটাল 90, এখানে 4 আর 5 5। তাহলে মিল্ক এখানে কতটা? তাহলে 1 ইউনিটের ভ্যালু কতটা হবে তোমাদের? 18। 5 × 90, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 × 72 ইউনিট। ঠিক আছে, এখানে 72 লিটার আছে। এই জায়গায় কী আছে? এখানে দেখো 5 ইউনিট, তো 5 ইউনিটের ভ্যালু তোমাদের 90, তাহলে 1 ইউনিটের ভ্যালু এখানেও 18, কিন্তু এখানে দেখো 3 ইউনিট মিল্ক আছে, তো 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 × 18 = 54। ঠিক আছে, কত হবে তোমার? 3 × 18 = 54। তোমাদের এই 72 আর 54-র মধ্যে কী করতে বলেছে? পার্থক্য করতে বলেছে। তো 72 আর 54-র পার্থক্য কত হয়? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হবে তোমাদের 18। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে, এটাই উত্তর বার করতে বলেছে বেসিক্যালি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারিলাম আমি। ওকে, এবার দেখো এই অঙ্কটাতে না এতটা করারও দরকার ছিল না, কারণ তোমরা যেই এখানে 1 ইউনিটের ভ্যালু বার করবে, ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারছি। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এই অঙ্কটাতে এতটা করারও দরকার ছিল না, আমিও তোমাদের এতটা করলাম, কিন্তু করার দরকার ছিল না। কারণ দেখো এই টোটালটা যখন সেম, এখানে 90, এখানেও দেখো 90, টোটাল পরিমাণ সেম। ওকে, আর তার মানে ওভারঅল তো এখানেও সেম হবে, এইটা আর এটার যোগফল এখানে যা দাঁড়াবে, এখানেও এটা আর এটার যোগফল একই দাঁড়াবে। ঠিক আছে, তার মানে দেখো মিল্কের মধ্যে এখানে আছে মিল্ক 4 ইউনিট, এখানে আছে মিল্ক 3 ইউনিট, তার মানে পার্থক্য কত? 1 ইউনিট। তো 1 ইউনিটের ভ্যালু বার করতে পারলেই হয়ে যেত, তার মানে 18 ইউনিটটাই আমাদের অ্যান্সার হতো এখানে, অর্থাৎ আর এই দ্বিতীয়টা করার দরকার ছিল না। এই পর্যন্ত করি আমরা থেমে যেতে পারতাম এইটুকু করে। 5 ইউনিটের ভ্যালু 90 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 18। এইটাই আমাদের অ্যান্সার হতো। কেন অ্যান্সার হতো? কারণ দেখো এখানে মিল্ক 4 ইউনিট, এখানে মিল্ক 3 ইউনিট, তো দুটোর মধ্যে পার্থক্য কত? 4 আর 3-এর মধ্যে পার্থক্য কত? 1 ইউনিট। তো 1 ইউনিটের ভ্যালুটাই এখানে উত্তর হবে, মানে 18 লিটার। ঠিক আছে, দেখো তাই উত্তর এলো লাস্টে, কিন্তু আমরা অনেকটা করে ফেললাম ভুল করে, এতটা করার দরকার ছিল না। ঠিক আছে, আমি এতটা করেছি, খেয়াল করিনি, কিন্তু এতটা করার দরকার ছিল না। তো এইগুলোকে মাথা রাখতে হয়। ঠিক আছে, একবার ভুল হলো, কিন্তু দ্বিতীয়বার আমি আর এই কাজটা করবো না। আমাকে যদি এরকম অঙ্ক দেওয়া হয়, আমি দ্বিতীয়বার কিন্তু এই অঙ্ক করবো না, আমি 1 ইউনিটের ভ্যালু বার করে দেবো। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, শর্ত একটাই, ইকুয়াল হতে হবে, ওভারঅল কোয়ান্টিটিকে ইকুয়াল হতে হবে। যদি ওভারঅল কোয়ান্টিটি ইকুয়াল না হয় তখন কি করব? তখন আমাকে ডেফিনেটলি বার করে করতে হবে, কারণ তখন এগুলো সেম হবে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম আমি। ওকে, চলো পরের প্রশ্ন। 23 দাগের প্রশ্ন দেখো, বলছে যে 3% লবণযুক্ত 5 লিটার দ্রবণ থেকে 2 লিটার জল বাষ্পীভূত হলে অবশিষ্ট লবণের শতাংশ কত? ঠিক আছে, দেখো এটা 5 লিটার টোটাল। তো একটা কাজ করো, যেহেতু পার্সেন্টেজ আছে আমাদের শূন্য হলে সুবিধা হয়, তো এটাকে 5000 ml কনভার্ট করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার বলছে এই 5000 ml মধ্যে লবণ কতটা আছে? 3% আছে, তাহলে এর 3% বলতে কতটা বোঝায়? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দুটো শূন্য কেটে যাবে, মানে 50 × 3 মানে 150 ml। তাহলে লবণ আছে 150 ml। এটা কী আছে? এটা হচ্ছে তোমাদের লবণ, সল্ট। ঠিক আছে, এটা আছে তোমাদের কি? লবণ, সল্ট। এবার বলছি এর থেকে 2 লিটার জল বাষ্পীভূত হলো, তাহলে এই 2 লিটার জল এর থেকে বাষ্পীভূত হয়ে যায়, মানে উবে যায়, তাহলে থাকলো কতটা? 3000 ml। ঠিক আছে, 2 লিটার বলতেই তো এটা বোঝায়, 2 লিটারকে আমি ডাইরেক্ট লিখলাম, 2 লিটার বলতে এইটা বোঝায়, তাহলে 3000 ml থাকলো। তাহলে বলছি এখন লবণের পরিমাণ কত? দেখো লবণ তো বাষ্পীভূত হবে না, তো লবণ যা আছে তাই থেকে যাবে, আর টোটাল সলিউশন এখন বেঁচে আছে 3000। তাহলে টোটাল আমরা এখান থেকে যদি পার্সেন্টেজ করি, আমরা এখান থেকে কী পাবো? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই দুটো শূন্য কেটে গেল, এখান থেকে এটা কেটে গেল, কত হবে তোমাদের? 5%। তো এখন লবণের যে হার দাঁড়াবে, শতকরা হার দাঁড়াবে, সেটা সলিউশনে কত দাঁড়াবে? 5%। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেন্সগুলো অবশ্যই ট্র্যাডিশনাল কোশ্চেন্স, কিন্তু বারবার পরীক্ষায় পড়ে। পরের প্রশ্ন চলো।
পরের প্রশ্ন বলছে একজন ব্যবসায়ী 20 কেজি এক জাতের চাল প্রতি কেজি 52 টাকায় এবং 60 কেজি অন্য জাতের চাল প্রতি কেজি 36 টাকায় মেশাচ্ছেন। তার মানে দেখো উনি যে টাকায় কিনছেন, প্রথমটা কিনছেন প্রতি কেজি 52 টাকায়, পরেরটা কিনছেন উনি প্রতি কেজি 36 টাকায়। উনি কী করছেন, এই দুটো চালকে উনি মেশাচ্ছেন, ধরো এক্স টাকায় দাম হচ্ছে, আর তিনি কী অনুপাতে মেশাচ্ছেন, 20 কেজি এই টাইপের চাল নিচ্ছেন, আর এই টাইপের চাল উনি নিচ্ছেন কত, 60 কেজি। ঠিক আছে, তো যদি অনুপাত করো আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, 1:3। ঠিক আছে, আর এটা বিয়োগ হয়, তার মানে 52 মাইনাস এক্স এদিকে আসবে, এটা বিয়োগ হয় মানে এক্স মাইনাস 36 এখানে আসবে। যদি তুমি এখানে রেশিও করো 52 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 36, দেখো 52 এখানে কী লিখেছো তুমি 3, তো 3 এখানে যাবে, এক্স মাইনাস 36 এখানে কী আছে 1, তো এখানে যাবে। এখান থেকে এক্সের যদি ভ্যালু বার করো তুমি দেখতে পাচ্ছ এটা কত হচ্ছে আমাদের 40। তার মানে এই জায়গায় আমাদের যে ভ্যালুটা ছিল সেটা আমাদের 40, অর্থাৎ এই দুটোকে মিক্সড আপ করে আমরা যে কস্ট প্রাইস পাচ্ছি ওভারঅল সেটা হচ্ছে 40 টাকা প্রতি কেজি। ঠিক আছে, 40 টাকা পার কেজি। তো কস্ট প্রাইস আমাদের হচ্ছে 40 টাকা পার কেজি, এটা অ্যাভারেজ কস্ট প্রাইস। ঠিক, এটা সিপি। আর আমরা বিক্রি করছি সেটা কত টাকায়, দেখতে পাচ্ছি 44 টাকা পার কেজিতে বিক্রি করছি। এগুলো পরীক্ষার সময় তোমরা লিখবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি লাভ হচ্ছে কত টাকা, লাভ হচ্ছে 4 টাকা লাভ হচ্ছে। লাভ অলওয়েজ কস্ট প্রাইসের ওপর হয়, অ্যাভারেজ কস্ট প্রাইস কত 40 টাকা, তো 4 টাকা লাভ হচ্ছে 40 টাকায়, তো 100-এ কত লাভ হবে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 10% আমাদের উত্তর হবে। এই অঙ্কগুলোকে এত ইজিলি করা যায়, দেখো কত সুইফট করছি তোমাদের বোঝাচ্ছি তাও। তো পরীক্ষার সময় কিন্তু তোমাদের স্পিড আরও বাড়বে, কারণ আমি তোমাদের বোঝানোর জন্য টাইম নষ্ট করছি, তোমাদের তো পরীক্ষার সময় কাউকে বোঝাতে হবে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। ওকে, একটা জিনিস ভালো করে দেখো, এখানে কেন 52 মাইনাস এক্স হলো, কারণ আমি তোমাদের বলেছি এই দুটোর রেঞ্জের মধ্যে অবস্থান করবে এই মিডিয়াম ভ্যালুটা। তো এক্স যদি 52 থেকে ছোটো হয় ডেফিনেটলি 36 থেকে বড় হবে, ওই জন্য আমরা 52 থেকে এক্সকে বিয়োগ করলেও 36কে এক্স থেকে বিয়োগ করেছি। কেন, কারণ এক্স 36 থেকে বড় তাই। ঠিক আছে, 52 36 পেরিয়ে এক্স, তারপরে 52 যাবো আমরা, আশা করি বোঝাতে পারছি। বা যদি কমাও তাহলে 52 থেকে কমলে এক্স, তার থেকে কমলে 36, তার মানে ডেফিনেটলি 52 বড় হবে এক্সের থেকে, আর এক্স বড় হবে 36-এর থেকে। ঠিক আছে, বোঝাতে পারছি। এই হচ্ছে র্যাঙ্ক, 52 বড় হবে এক্সের থেকে, আর এক্স বড় হবে 36-এর থেকে, এই রেঞ্জে কাজ করবে। ওকে, অর্থাৎ এক্স কিন্তু মাঝখানে কোথাও অবস্থান করে, ওই জন্য এক্স কিন্তু বড় 36-এর থেকে, কিন্তু 52 থেকে ছোটো হবে। এই জন্য বিয়োগফলটা আমাদের এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্কে অলওয়েজ মাথা রাখবে মাঝখানে যে কস্ট প্রাইস থাকে, অ্যাভারেজ কস্ট প্রাইস, সেটা অঙ্কে বার করে নিতে হয়, যেটার জন্য অ্যালিগেশন হচ্ছে বেস্ট। অন্য মেথডেও করা যায়, তবে অ্যালিগেশন হচ্ছে বেস্ট পদ্ধতি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এই অঙ্ক অনেকের ঘুম ওড়ায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রং অ্যান্সার, রাইট অ্যান্সার এবং নেগেটিভ মার্কিংয়ের যে প্রশ্ন থাকে তার উপর এক শর্টেস্ট তোমাদের এখানে আমি মেথড বলে দেবো। বলছি একটি পরীক্ষাপত্রে সঠিক উত্তরে 3 নম্বর পাওয়া যায়। দেখো আমি লিখছি, রাইট যদি অ্যান্সার করো তুমি পাবে কত, 3 নম্বর, আর রং যদি অ্যান্সার করো তুমি এই 3 নম্বর থেকে মাইনাস তোমার 1 হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কত এখানে, যেটাকে তোমার নেগেটিভ মার্কিং বলো, সেটা কত তোমাদের নেগেটিভ মার্কিং, সেটা কত তোমাদের, সেটা হচ্ছে তোমাদের -1। ঠিক আছে, এটা তোমাদের নেগেটিভ মার্কিং। এবার কি বলছে, একজন পরীক্ষার্থী 76টি প্রশ্ন উনি করেছেন, তাহলে তার পাওয়ার কথা ছিল কত, 76 × 3। যদি তিনি রাইটই করতেন তাহলে কত পেতেন, 76 × 3 মানে 228, এত মার্কস তার পাওয়া কথা ছিল। কিন্তু উনি পেয়েছেন কত, উনি পেয়েছেন 144 মার্কস। তার মানে উনি 76টা প্রশ্নের এইটা হচ্ছে নেগেটিভ মার্কিং হয়েছে, তিনি পেয়েছেন 144 মার্ক, পাওয়া উচিত ছিল এইটা, পেয়েছেন 144, তাহলে উনি নেগেটিভ মার্কিং তার কত হয়েছে, এইটা হয়েছে তার নেগেটিভ মার্কিং। ঠিক আছে, এনএম নেগেটিভ মার্কিং তার কী হয়েছে, 76 ইউনিটটা নেগেটিভ মার্কিং হয়েছে। তো এখানে লেখো 288, এটা হচ্ছে রাইটের জন্য তার ওভারঅল পাওয়া উচিত ছিল। নেগেটিভ মার্কিং তার কী হয়েছে, নেগেটিভ মার্কিং তার হয়েছে -76। তোমাদের মনে রাখতে হবে এই ধরনের অ্যালিগেশনে আমরা মাইনাসটা দেবো, কারণ নেগেটিভ মার্কিং, নেগেটিভ ওই জন্য নেগেটিভ। ঠিক আছে, এটা মাথা রাখবে। আর এই জায়গায় আমাদের কি বসবে, এই জায়গায় হচ্ছে তিনি কত মার্কস টোটাল পেয়েছেন। রাইটে টোটাল রাইট হলে তারা এই মার্কস পাওয়া উচিত ছিল, রং অ্যান্সারের জন্য তো এইটা মাইনাস হয়েছে, এর ফলে তিনি এই মার্কসটা পেয়েছেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি অ্যালিগেশন লাগাই, এখানে কী পাচ্ছি দেখো তো, এটা পাচ্ছি 144 কী করা, এখানে হচ্ছে 86, তাই তো, 84। আর এখান থেকে যদি আমরা নেগেটিভ মার্কিং থেকে আমরা যদি এটাকে বিয়োগ করি, দেখো বেসিক্যালি এটা কী হয়, 144 মাইনাস -76 হয়। এই জায়গায় কী হয়, 144 মাইনাস -76 হবে, কারণ আমরা এইটা থেকে এটাকে বিয়োগ করছি, কিন্তু ডবল মাইনাস পড়ছে, মানে এটা অ্যাড হয়ে যাবে বেসিক্যালি। তো এটা কী হয়, 144 প্লাস 76 এখানে আসবে, তাহলে কত হচ্ছে দেখো, 6 আর 4 0, মানে এখানে 80 আর 40 মানে 220। ঠিক আছে, তার মানে এই জায়গায় আমাদের এসছে 220, আর এখানে আমাদের এসছে কত, 84। ঠিক আছে, এই দুটোর মধ্যে তুমি যদি রেশিও করো তুমি কী পাচ্ছ, তুমি পাচ্ছ 55
4 দিয়ে কাটছো 21। এই 55টা কি তুমি কী লিখেছিলে এখানে রাইট, তার মানে এইগুলো হচ্ছে রাইট কোশ্চেনের সংখ্যা। কতগুলো রাইট কোশ্চেন্স ছিল? 55টা সে রাইট কোশ্চেন্স করেছে। আর এইদিকে কি, এদিকে ছিল রং কোশ্চেন। নেগেটিভ মার্কিং কিসের জন্য আছে? রং কোশ্চেন্সের জন্য আসে। রং কোশ্চেন্স কতগুলো সে করেছে? 21টা সে রং কোশ্চেন্স করেছে। তোমাদের কি জিজ্ঞেস করেছে? সে কতগুলো প্রশ্ন ঠিক করেছিল। অ্যান্সার তোমাদের কী হবে? 55টা। দিস হলো কারেক্ট অ্যান্সার। মানে এখানে তোমাকে দুটোই উত্তর দিয়ে, যদি এই প্রশ্ন জিজ্ঞেস করতে কতগুলো রং কোশ্চেন্স করেছে, তাও তোমরা বলতে 21টা। এখানে রং কোশ্চেন্সের তোমাদের অনুপাত দেয় এটা, আর এটা অনুপাত দেয় তোমাদের রাইট কোশ্চেন্সের অনুপাত দেয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। ওকে, ক্লিয়ার হয়েছে? নেগেটিভ মার্কিং হয় কেন? রং কোশ্চেন্সের জন্য। তার মানে এইদিকে যা যা আসবে সব রং কোশ্চেন্সের জন্য আসবে। তো কতগুলো সংখ্যায়? 21টা। ঠিক আছে, অর্থাৎ নাম্বারের অ্যালিগেশন করলে আমরা কোশ্চেন্সের এটা পাই, কি পাই? অনুপাত পাই। আবার কোশ্চেন্সে অ্যালিগেশন করলে আমরা কিন্তু নাম্বারের এখানে রেশিও পাবো। এটা মাথায় রাখবে। এই ধরনের প্রশ্ন অনেক সময় এখানে যেমন নাম্বার দিয়ে দিয়েছে, অনেক সময় কোশ্চেন্সের এখানে বলে দেয়। এখানে যেমন নাম্বারের ফ্যাক্ট বলে দিয়েছে প্রশ্নে, কোশ্চেন্সের ফ্যাক্ট অনেক সময় বলে দেয়। তো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে শর্টেস্ট মেথড। ওকে, পরেরটায় চলো। 50 লিটার খাঁটি দুধের একটি পাত্র থেকে 10 লিটার দুধ বের করা হচ্ছে। এটা তোমাদের একটু আগেও করিয়েছি, তবে এটা 2019-এ আরআরবি জেইতে পড়েছে। প্রশ্নটা একটু স্লাইড ডিফারেন্ট আছে, ওই জন্য আমি তোমাদের করিয়ে দিয়েছি, মানে করাচ্ছি। তো 50 লিটার টোটাল ছিল, তার থেকে তুমি 10 লিটার দুধ বের করে নিচ্ছ। তার মানে 1/5 এই ইউনিট বের করছো। মানে যদি 5 লিটার দুধ তোমার আগে থাকে, তার থেকে যদি তুমি 1 লিটার দুধ বের করে নাও, তাহলে তোমার এখন দুধ পড়ে আছে কতটা? এখন কিন্তু 4 লিটার দুধ পড়ে আছে। মনে রাখবে দুটোই মিল্কেরই ব্যাপার। এটা আগে ছিল মিল্ক, এটা এখন পড়ে আছে মিল্ক। অনেকে এটাকে মিল্ক আর ওয়াটার ভেবে নেয়, তার ফলে গন্ডগোল হয়ে যায়। তোমাকে বুঝতে হবে যে কোথায় কি লিখছো। আর এটা 3বার করা হয়েছে, তার মানে 5, 4 এরপরে একবার, তারপর 5, 4 এরপরে একবার, টোটাল 3বার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 125 গুণ করলে, এদিকে দেখতে পাচ্ছ 64 হচ্ছে। তার মানে ছিল 125 ইউনিট, এখন অবশিষ্ট কতটা আছে? 64 ইউনিট অবশিষ্ট আছে। তোমাদের কি জিজ্ঞেস করেছে? তোমাদের জিজ্ঞেস করেছে দুধ এবং জল মানে পানি, তার অনুপাত কতটা। দেখো তুমি দেখতে পাচ্ছ টোটাল 125 ইউনিট ছিল, তার মধ্যে দুধ এখন কতটা আছে? 64 ইউনিট। তার মানে দুধ 64 ইউনিট আছে, এটা দুধ গেল। ঠিক আছে, দুধ এটা আছে। আর জল কতটা থাকবে তাহলে? জল কতটা থাকবে? দেখো দেখতে পাচ্ছ টোটাল ছিল 125, তার মধ্যে দুধ আছে 64, তার মানে জল নির্গত 61 ইউনিট আছে। তো জল হবে 61 ইউনিট। এবার দেখো প্রশ্নে তোমাদের দুটোই অনুপাত দেওয়া আছে, কোনটা অ্যান্সার হবে? আমরা ইংলিশটা অনুযায়ী যদি যাই, তাহলে ওয়াটার ইজ টু মিল্ক দেওয়া আছে, তার মানে ওয়াটার আগে, তার মানে এইটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। আর যদি বাংলা অনুযায়ী যাই, তাহলে এইটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। এবার তোমাদের এখানে প্রশ্ন এই জন্য বলেছি যে অবশ্যই ইংলিশটা দেখে নেবে। এই ধরনের অনুপাতের প্রশ্নে একবার ইংলিশটাকে চেক আউট করে নেবে। তো আমি ইংলিশ অনুযায়ী যাচ্ছি, অ্যান্সার তোমাদের সি হওয়া উচিত, কারণ প্রশ্নে আমাদের ইংলিশ অনুযায়ী দেওয়া হয়। মানে যদি কোনো কোশ্চেন রং হয়, তখন ইংলিশটা রাইট হলে সেটা অনুযায়ী আমাদের অ্যান্সার হয়। ঠিক আছে, তো 26 দাগের প্রশ্ন হচ্ছে ইজি প্রশ্ন ছিল। এইটা হচ্ছে অবশিষ্ট দুধ। ঠিক আছে, দুধ যদি এইটা থাকে, তাহলে জল কতটা থাকবে? এটা হচ্ছে জল। এবার তোমাদের প্রশ্নে কীভাবে বলেছে সেই অনুযায়ী তোমরা অনুপাতটাকে সাজিয়ে লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 27 দাগ তোমাদের একটু দেখতে বড় প্রশ্ন, কিন্তু অ্যাকচুয়ালি সোজা প্রশ্ন। বলছে যে আপেলের রস এবং কমলার রসের একটা মিশ্রণ আছে। ঠিক আছে, সেই মিশ্রণে তোমাদের কী হচ্ছে? 20% আপেলের রস আছে। তুমি বলো যে ফার্স্ট যে মিশ্রণ আছে, ঠিক আছে, তাতে আমরা দেখতে পাচ্ছি আপেল আছে আর এখানে আছে অরেঞ্জ। তো আমি কে ফর কমলালেবু এভাবে লিখছি। আপেল তোমাদের আছে 20%, তো আপেল যদি 20% থাকে, তাহলে কমলালেবু কত থাকবে? 80%। আর মিশ্রণ দ্বিতীয় মিশ্রণে কী হচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ যে 30% কমলা আছে, তার মানে 70% আপেল আছে। এটা যদি কাটাকুটি করি, এখান থেকে আমরা কী পাচ্ছি? 1:4। আর এটা যদি কাটাকুটি করি, আমরা কী পাচ্ছি? 7:3। ঠিক আছে, তার মানে তুমি একটা জিনিস ভাবো, তুমি যে কোনো একটাকে নিয়ে অ্যালিগেশন করো, আইদার তুমি অ্যাপেলকে নিয়ে করো অথবা তুমি কমলাকে নিয়ে করো। ঠিক আছে, তো আমি একটা কাজ করছি, আমি আপেলকে নিয়ে করছি। তো দেখো টোটাল তো এখানে 5 ইউনিট আছে, 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট আপেল আছে। আর টোটাল এখানে আছে 10 ইউনিট, 10 ইউনিটের মধ্যে 7 ইউনিট কী আছে? আপেল আছে। তো এখানে লেখো 1/5 আর এখানে লেখো 7/10। ঠিক আছে, আর তুমি দেখতে পাচ্ছ যে মিশ্রণ তৈরি হয়েছে, এই দুটোকে কী করা হয়েছে? অ্যাড করা হয়েছে, করে একটা মিশ্রণ তৈরি করেছে। তাতে কি হয়েছে? 4/3 4:3 অনুপাতে কী হয়েছে? আপেল আর কমলালেবুর রস। মানে এইটা আপেল, এটা হচ্ছে কমলালেবু। এখানেও আপেল নাও, কারণ অ্যালিগেশনে আমরা 1 টাকাই নিয়ে কাজ করি। এখান থেকে আমরা কী পাচ্ছি? 4/7। দেখো আমরা এখানে ভগ্নাংশ নিয়ে ডায়েট করতে পারি, অথবা কী করতে পারি? ভগ্নাংশগুলো তুলে দিতে পারি। 5 আর 10 এলসিএম তো 10ই হয়, 10 আর 7 এলসিএম হয় 70। তা আমরা কী করবো? সব করার সাথে 70 এখানে অ্যাড করে দেবো, মানে গুণ করে দেবো। বেসিক্যালি কী করবো? এখানে গুণ করে দেবো। ঠিক আছে, তো 70 যদি সব করার সাথে গুণ করি, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? দেখো এটা তোমাদের 14 হচ্ছে, এটা কাটাকুটি করে কী হচ্ছে? এটা তোমাদের 14 হয়ে যাচ্ছে। এটা কাটলে কী হচ্ছে? 49 হচ্ছে।
ঠিক আছে। আর এটা কাটলে কী হচ্ছে 10, তার মানে 40 হচ্ছে, এটা তোমাদের কী হয়ে যাচ্ছে 40। ওকে, এটা 40 হয়ে যাচ্ছে। এবার তুমি দেখো যদি এর মধ্যে আমরা অ্যালিগেশন ইউজ করি তাহলে আমরা কী পাচ্ছি, এটা অ্যালিগেশন করলে কত হচ্ছে 40 থেকে 14 বাদ দাও, 40 থেকে 4 বাদ দিলে 36, 36 থেকে 10 বাদ দিলে হচ্ছে 26, আর এখান থেকে এটা বাদ দাও তাহলে কত হচ্ছে তোমাদের 9, অর্থাৎ 9:26। অ্যান্সার তোমাদের এটাই হবে। তোমাদের বলেছে প্রথম মিশ্রণ এবং দ্বিতীয় মিশ্রণের অনুপাত কী হবে, ওই মিশ্রণে নতুন যে মিশ্রণ তৈরি হচ্ছে তাতে প্রথম মিশ্রণে 9 ইউনিট থাকবে আর দ্বিতীয় মিশ্রণে 26 ইউনিট থাকবে। তো 9:26, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। প্রপার মেথডটাকে তোমাকে বুঝতে হবে, বুঝিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। মিশ্রণ এবং অ্যালিগেশনের মেথডটা দারুণ মেথড, আমি বারবার প্রথম থেকেই বলছি, এদিক ওদিক করলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে তোমাদের বলেছে যে দুটো পণ্য আছে এ অ্যান্ড বি, এর দুটো পণ্য এ এবং বি এর একটা স্টক আছে এবং প্রাথমিকভাবে সেই স্টকের 80% ছিল পণ্য এ। মানে একটা বড় ঝুড়ি আছে সাপোজ ধরো, এই ঝুড়িতে তোমাদের দুটো পণ্য রাখা আছে, একটা হচ্ছে এ আর হচ্ছে বি। এ আছে 80%, তাহলে বি হবে 20% এই ঝুড়িতে, এটাই স্টক, এটা কি আমরা এখানে স্টক বলে ধরা হচ্ছে। ঠিক আছে, নেক্সট কী করছে, যদি 20 কেজি পণ্য এ এবং এটা তোমাদের 8 কেজি হবে না 4 কেজি হবে, একবার জাস্ট এ মিনিট, এটা 8 কেজি ধরো, কারণ অনেক সময় কী হয় ইংলিশ বাংলা এখানে গোলায় অনেক সময়, তো চলো 8 কেজি ধরো, মানে গুগলে বাংলা করতে গেলে কী হয় গোলায়, তো আমি ইংলিশটা একবার চেক করে দিলাম ইংলিশের সঙ্গে বাংলা ম্যাচ করছে কিনা। তো দেখতে পাচ্ছি 20 কেজি পণ্য এ এবং 8 কেজি পণ্য বি স্টক থেকে বের করা হচ্ছে। থেকে কী করা হচ্ছে, 20 কেজি পণ্য এ বের করা হচ্ছে এবং 8 কেজি পণ্য বি বের করা হচ্ছে। ঠিক আছে, তাহলে পণ্য এর সাথে পণ্য বি এর যে স্টক সেটা পরিবর্তিত হয়ে কী হচ্ছে 9:2 হয়ে যাচ্ছে। এখন তুমি যদি রেশিও দেখো তুমি কী পাচ্ছ, তুমি পাচ্ছ 8:2, তার মানে 4:1, আরও কাটো 4:1, এই তোমাদের আছে। এইটা যখন ঘটাচ্ছ তখন A:B তোমাদের কী হয়ে যাচ্ছে 9:2 হয়ে যাচ্ছে। কী হয়ে যাচ্ছে এখানে 9:2। তো তোমাদের বলছে শুরুতে তাহলে মোট স্টক কত ছিল। ঠিক আছে, শুরুতে তাহলে মোট স্টক তোমাদের কত ছিল। ওকে, দেখো আমরা একটা জিনিসটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে তোমাদের টোটাল কতটা আছে সেটা কিন্তু বলা নেই। তো 4:1 আমরা এখানে লিখলাম, সেটা এখানে কী হয়ে গেছে 9:2 হয়ে গেছে। দেখো এখানে 9:2 কী হয়ে গেছে 2 হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা ছিল, এটা হয়েছে। এখন যদি আমাদের এই দুটোর মধ্যে গ্যাপ সেম করতে হতো তখন আমরা কি করতাম, তখন আমরা যেটা করতাম সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করতাম। কিন্তু এই দুটোর মধ্যে গ্যাপ তো সেম নেই, এখান থেকে বেরিয়েছে 20 কেজি, এখান থেকে বেরিয়েছে 8 কেজি। এই সময় আমরা কি করি, এই সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই নিচে 20 আর 8 অর্থাৎ যে অ্যাকচুয়াল ভ্যালু তাদেরকে লিখি। লেখার পরে কি করি আমরা এই দুটো গুণ করে এখানে লিখব কত হচ্ছে 72, আর এই দুটো গুণ করে আমরা এখানে লিখব কত হচ্ছে আমাদের 40। দুটোর মধ্যে বিয়োগফল কত আমাদের দেখতে পাচ্ছি 32। আবার এ দুটোকে বিয়োগ করব, এখানে লিখব কত হচ্ছে আমাদের 8, আর এ দুটোকে বিয়োগ করবো আমরা এখানে লিখব কত হচ্ছে আমাদের 1। ঠিক আছে, দেখো মাইনাস, এদিকেও মাইনাস হচ্ছে, তো মাইনাস মাইনাস কেটে বেরিয়ে যাবে। এই 1-এর ভ্যালু তোমাদের হচ্ছে 32। ঠিক আছে, এখানে যে 1 বেরিয়েছে এই 1-এর ভ্যালু এখানে কী দেবে 32। ঠিক আছে, তো 1-এর ভ্যালু যদি 32 হয় তোমাদের কী জিজ্ঞেস করছে শুরুতে মোট স্টক কতটা ছিল, তো 4 আর 1-এ 5 ইউনিট ছিল মোট স্টক, 4 আর 1-এ 5 ইউনিট ছিল মোট স্টক। তো 5 ইউনিটের ভ্যালু কী হবে 5 দুগুণে 10, 5 তিনে 15, 1-এ 16। তো অ্যান্সার তোমাদের হবে 160 কেজি। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বুঝতে পারলাম আমি, এত ইজিলি কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি। এইভাবেও করতে পারো বা নর্মাল মেথডে অ্যাপ্লাই করতে পারো। এই মেথডটা কখন অ্যাপ্লাই হয়, এই যে মেথডটা আমি করলাম এটা কখন অ্যাপ্লাই হয়, যখন গ্যাপ সেম হয় না। এই 4 আর 9 আর এই 1 আর 2, এখান থেকে বেরিয়েছে 20 কেজি, এখান থেকে বেরোচ্ছে 8 কেজি, তাহলে 4 আর 9-এর যে গ্যাপ রেশিওতে সেটা কত হচ্ছে 5, এখানে হচ্ছে 1। গ্যাপ রেশিও তো সেম নেই, এখানেও সেম নেই, কিন্তু সেই ফরম্যাটে নেই যে ফরম্যাটে এখানে আছে। আমার কথা বোঝাতে পারলাম, ধরো এখানে x:y আছে, সেটা p:q হয়েছে, এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে রেশিওতে, এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে রেশিওতে। ওকে গুড, কিন্তু এই গ্যাপটা কি রিয়েলের ফরম্যাটেই আছে? যেমন এখানে 20 কেজি আর এটা হচ্ছে 8 কেজি, যদি রেশিও নাও তুমি দেখতে পাচ্ছ 5:2 তোমাদের হচ্ছে কত 2, তাই না? 5:2 অনুপাতে তোমাদের এখানে গ্যাপ তৈরি হচ্ছে। এখানে কি গ্যাপ কি 5:2 আছে? দেখো
এটা 4 এটা 5 9 এটা 5 হচ্ছে, কিন্তু এটা 1 এটা 2 তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। এখানে আর এখানকার গ্যাপ দেখো, 9 আর 4-এর গ্যাপ দেখো 5 ইউনিট, 2 আর 1-এর গ্যাপ হতে 1 ইউনিট। আর একটা জিনিস ভালো করে দেখো, প্রথমে এখানে স্টক কম রয়েছে, বিএস স্টক দেখো প্রথমে 1 ইউনিট রয়েছে, বিএস স্টক দেখো প্রথমে 1 ইউনিট রয়েছে, আর বিএস স্টক বেরিয়ে যাওয়ার পর 2 ইউনিট হচ্ছে। এটা কি হতে পারে? হতে পারে না কখনো। মানে এখানে রেশিও কিন্তু উল্টোপাল্টা দেওয়া আছে। সো আমরা ডাইরেক্ট এটাকে ক্যালকুলেট করে কিছুতেই বার করতে পারবো না। এইরকম সিচুয়েশনে আমরা এইরকম ফরম্যাটকে ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ফরম্যাট বললাম, যেগুলো তোমরা এরকম রেশিওতে ডাইরেক্ট ইউজ করতে পারো। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এটা হচ্ছে সবথেকে শর্টেস্ট ওয়ে এই ধরনের অঙ্ক করার জন্য। নর্মাল মেথডেও করতে পারে, যদি তোমার নর্মাল মেথডে করো তাহলে কী হবে, সেটাও ইজি, খুব একটা টাফ কিছু নয়। তুমি দেখতে পাচ্ছ ছিল তোমাদের কত 4x ইউনিট, এক্স ধরে করি, আর বি ছিল কত এক্স ইউনিট, মানে 1x মানে এক্স, ঠিক আছে? এর থেকে তুমি কী করছো, এতে তুমি যেটা করছো সেটা হচ্ছে 20 কেজি বার করে নিচ্ছ, আর এর থেকে তুমি কী করছো, তুমি 8 কেজি বার করে নিচ্ছ। মানে পরিণতিতে যে রেশিও হচ্ছে সেটা হচ্ছে 9/2 হচ্ছে, ঠিক আছে? তো ক্যালকুলেট করো এক্সের ভ্যালু, তুমি এখান থেকে বেরিয়ে যাবে কত হচ্ছে। তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে 8x, এটা হচ্ছে 40, আর এদিকে কত হচ্ছে 9x, এটা হচ্ছে কত 8 নং 72। এখান থেকে তুমি যে এক্সের ভ্যালু পাবে সেটা দেখবে তুমি 32 বেরোবে, ঠিক আছে? এক্সের ভ্যালু 32, আর টোটাল কত, এটা 4x ছিল, এটা 1x ছিল, মানে 5x, এক্সের ভ্যালু 32 বসাও, এখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবে 160 এত কেজি। এভাবেও করতে পারো। এই যে দ্বিতীয় মেথড, যেটা মেথড 2 করলাম, এটা হচ্ছে আমাদের কালো গাড়িতে এখানে করে দিলাম, ঠিক আছে? এভাবে তোমরা করতে, যারা এইটা মেথডটা বুঝতে পারছো না তারা এইভাবে তোমরা করতে পারো। ওকে, একটা অঙ্কে অন্য ধরনের প্রশ্ন। চলো পরের প্রশ্নে। বলছে পাত্র এতে দুধের শতকরা পরিমাণ হচ্ছে 75%। এ পাত্র আছে, তাতে দুধ আছে কতটা, 75%, ঠিক আছে? আর পাত্র বিতে জলের শতকরা পরিমাণ হচ্ছে তোমাদের 50%, ওয়াটারের শতকরা পরিমাণ কত, 50%। তাহলে তুমি একটা কথা ভাবো, তাহলে মিল্ক এখানে কতটা আছে, ডেফিনেটলি বাকি 50% আছে। আর এই জায়গায় আমাদের ওয়াটার কতটা আছে, ডেফিনেটলি 25% আছে, ঠিক আছে? টোটাল যদি 100 হয় তাহলে এখানে যদি 75 হয়, এখানে তবে 25 হবে, এটা 50, এটা তাহলে 50ই হবে, ঠিক আছে? আর কি বলছে, 12 লিটারের একটা নতুন মিশ্রণ তৈরি হচ্ছে। একটা নতুন মিশ্রণ তুমি তৈরি করছো, ধরো সেটা হচ্ছে সি, তাতে কত লিটার ধরে, 12 লিটার ধরে। ওকে, তো এর থেকে কতটা নিতে হবে, এ থেকে কতটা নিতে হবে, আর বি থেকে কতটা নিতে হবে, ঠিক আছে? কি বলেছে, দুটো পাত্র থেকে তাহলে কত লিটার করে মেশাতে হবে যদি নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত থাকে 5:3। কত হয় তোমাদের, 5:3। এখানে মিল্ক আর ওয়াটার অনুপাত কত আছে, 5:3। ওকে, এই 12 লিটারে মিল্ক আর ওয়াটার অনুপাত কত আছে, 5:3। তো কী অনুপাতে এ থেকে নিতে হবে আর বি থেকে নিতে হবে, এইটা হচ্ছে এক্স নিলাম, এটা হচ্ছে ওয়াই নিলাম, এই এক্স ওয়াইয়ের মানটাই তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে? x/y-এর যে মান কী বলেছে তোমাদের, কত লিটার করে মেশাতে হবে, তার মানে এক্স ওয়াইয়ের এক্সাক্ট মান বার করতে বলেছে, নট অনুপাত, এক্সাক্ট মান তোমাদের বার করতে বলেছে। আশা করি বোঝাতে পারলাম অঙ্কটাকে। এইবার আমরা করব, দেখো আমরা এখানে সব পার্সেন্টেজে পাচ্ছি, তো এটাকে আমরা পার্সেন্টেজ কনভার্ট করে নিই, একটাকে করলেই হবে। আমরা মিল্ক নিয়ে কাজ করব বা ওয়াটার নিয়ে কাজ করি, কেন বলো তো, কারণ দেখো ওয়াটার 25 আর ওয়াটার হচ্ছে 50, ফেভারেবল ভ্যালু, মিল্কও ফেভারেবল ভ্যালু, তো ওয়াটারকে কাজ করি। তো ওয়াটার আমাদের এখানে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট আছে কতর মধ্যে, 8-এর মধ্যে, তাহলে 100-এ কত, দেখো 8 দিয়ে 100-কে কাটলে হয় 12.5, আর 12.5 আর 3 এখানে গুণ করলে তোমাদের কত হয়, 37.5, ঠিক আছে? 37.5। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে শেষে যে মিক্সচার থাকবে তাতে ওয়াটার আমাদের কিন্তু 37.5% থাকবে। তো প্রথমে আমাদের ওয়াটার এতে কতটা ছিল, 25%, বিতে কতটা ছিল, 50%, আর এখানে কতটা থাকবে, 37.5%। তো ইউজ করো অ্যালিগেশন ইউজ করলে এটা কী হচ্ছে, এটা তোমাদের 12.5, এদিকে যদি ইউজ করো কত হচ্ছে তোমাদের 12.5। তো কাটাকুটি করলে রেশিও আমাদের কী আসছে, 1:1, তার মানে কি, মিল্ক ছিল 1 ইউনিট, ওয়াটারও ছিল 1 ইউনিট। টোটাল যদি 12 লিটার তোমাদের হয়, এ দেখো এখানে 12 লিটার আছে, টোটাল 12 লিটার। 12 লিটারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, হাফে ভাগ হয়ে গেছে, তার মানে 6 লিটারের তোমাদের এ পাত্র থেকে তোলা হয়েছিল, আর বি পাত্র থেকে তোমাদের কী তোলা হয়েছিল, 6 লিটারই তোলা হয়েছিল। তো অ্যান্সার আমাদের কী হবে, 6 লিটার করে তোলা হয়েছিল। দেখো অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। পাত্র এ আছে, আর দেখো আছে পাত্র বি। পাত্র এতে জল আছে আর ওয়াটার আছে, মানে দুধ আছে, কতটা আছে এতে, মিল্ক ইজ টু ওয়াটার কী পরিমাণে আছে, দেখো 4:1 ইউনিটে আছে। আর এখানে মিল্ক ইজ টু ওয়াটার কী রেশিওতে আছে, 1:3 রেশিওতে আছে। তো বলা হচ্ছে এই দুটো পাত্র থেকে একটা নতুন পাত্রে তুমি কী করছো, ঢালছো। এর থেকে ঢালছো তুমি 10 লিটার, এর থেকে ঢালছো তুমি 16 লিটার, আর কিছু এখানে মিল্কও ঢালা হচ্ছে, দেখো কিছু পরিমাণ শুদ্ধ দুধ অ্যাড করা হচ্ছে। তাহলে নতুন পাত্রের যে এখানে যে তৈরি হচ্ছে ওয়াটার ইজ টু মিল্ক,
সেটা কী তৈরি হচ্ছে, ওয়াটার ইজ টু মিল্ক বা মিল্ক ইজ টু ওয়াটার করো, মিল্ক ইজ টু ওয়াটার কী তৈরি হচ্ছে, 3:2, 3:2। তোমাদের কী জিজ্ঞাসা করা হচ্ছে, তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে টোটাল পরিমাণটা কত এখানে বার করতে বলা হচ্ছে। কী করবো, ট্রিকি অঙ্ক দেখতে মনে হচ্ছে, বাট তা তো নয়। আর এই জন্যই তোমাদের পেড ক্লাস করানো হচ্ছে টোটাল ব্যাপারটাকে আরও ভালো করে ডিটেলসে বোঝানোর জন্য, ঠিক আছে। এবং তার সঙ্গে লেভেলের কোশ্চেন্সও তোমরা পাবে, টিসিএস যেমন কোশ্চেন্স পছন্দ করে ঠিক সেই টাইপের প্রশ্ন তোমরা পাবে। দেখো কে পরীক্ষা নেবে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে সেই লেভেলটাকে প্র্যাকটিস করে যাওয়া, যেটা আগেরবার আমরা পড়েছি, আমরা পেয়েছি, ঠিক আছে। তার থেকে নিচু লেভেল প্র্যাকটিস করা মানে তুমি বোকা বেসিক্যালি, তার থেকে নিচু লেভেল প্র্যাকটিস করার কোনো মানে হয় না। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে মিল্ক, নতুন মিল্ক অ্যাড হয়েছে, ওয়াটার তো অ্যাড হয়নি। তাহলে তুমি বলো এই টোটালটা যদি তোমাদের 5 ইউনিট হয় আর 5-এর ভ্যালু তোমাদের যদি 10 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু তোমাদের হবে 2 ইউনিট। তার মানে এই 10-এ 2 ইউনিট ওয়াটার ছিল, তার মানে এই পাত্রে 2 ইউনিট ওয়াটার গেছে, মানে 2 লিটার ওয়াটার এ থেকে এসছে, ঠিক আছে। পাত্র বিতে তুমি দেখো 4 ইউনিট, 4-এর ভ্যালু যদি 16 হয়, এই যে 16, 4-এর ভ্যালু যদি 16 হয়, ঠিক আছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে 4, আর 3-এর ভ্যালু কত হবে, 3-এর ভ্যালু হবে তোমাদের 12 ইউনিট। তার মানে এই 3-এর ভ্যালু কত হবে 12 ইউনিট। তার মানে এই 16-র মধ্যে তুমি এখানে 12 লিটার কি অ্যাড করেছো, এই 16 থেকে তুমি 12 লিটার এখানে কি অ্যাড করেছো, জল অ্যাড করেছো। তার মানে টোটাল জল কতটা হলো, 2 + 12 14, আর আমাদের এখানে জল কতটা বলছে 2 ইউনিট। তো 2 ইউনিটের ভ্যালু যদি 14 হয়, ঠিক আছে, টোটাল 3 আর 2 5 ইউনিট আছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে 35 ইউনিট, 35 লিটার। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 2 ইউনিটের ভ্যালু 14, 1 ইউনিটের ভ্যালু 7, আর টোটাল কতটা আছে 5 ইউনিট। তো 5-এর ভ্যালু কী হবে, 5 × 7 মানে 35 লিটার। অর্থাৎ এই যে পাত্রটা আছে, এই পাত্রে, এটা তোমাদের জাস্ট লিখে দিচ্ছি, আগেরবার লিখেছিলাম তাই এটা মুছে দিলাম। এই পাত্রে টোটাল কতটা অ্যামাউন্ট অফ লিটার আছে, এখানে 35 লিটার আছে, তার মধ্যে জল আছে আর দুধ আছে। ক্লিয়ার হলো, আশা করি বোঝাতে পারলাম। ওকে, এবার তোমাদের যদি বলে এই যে এমটা ঢেলেছিলে বাবা, এই এমটার পরিমাণ কত, দেখো এখানে তুমি এখান থেকে 10 লিটার নিয়েছো, এ থেকে, বি থেকে তুমি নিয়েছো 16 লিটার, ঠিক আছে। তাহলে কত লিটার এখানে হচ্ছে 26 লিটার। তাহলে বাকিটা তোমার দুধ ছিল, তাহলে 35 থেকে তুমি 26 বাদ দাও, 35 থেকে 26 বাদ দিলে কি হয় 9, তাহলে 9 লিটার তুমি দুধ ঢেলেছিলে। এই জায়গায় যে শুদ্ধ দুধ বলেছে কিছু পরিমাণ ঢেলেছিলে, এটার পরিমাণ যদি বার করতে বলতো কী হতো তোমাদের 9 লিটার। আশা করি বোঝাতে পারছি। 35 টোটাল, তার মধ্যে 10 লিটার এ থেকে এসছে, 10 লিটার 16 লিটার বি থেকে এসছে, তাই তো 26 লিটার। তাহলে বাকিটা তাহলে শুদ্ধ দুধই ছিল কত 9 লিটার, ঠিক আছে। এটাও বার করা যেত। এখানে প্রশ্নটি আরও টাফ করতে চাইতো, এখানে 9 লিটার এইটা বার করতে বলতো, কিছু পরিমাণ দুধ সেটা কত সেটা বার করতে বলতো, সেটা করেনি, সোজা করে দিয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন দেখো, বলছে যে 4:7 অনুপাতে এ এবং বি আছে তোমাদের একটা ক্যানের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পরের অঙ্ক। 4:7 অনুপাতে কী রয়েছে, এ এবং বি রয়েছে। তুমি কী করছো, প্রথমে এটা থেকে 6 লিটার বার করে নিচ্ছ, ঠিক আছে। দেখো 6 লিটার যখন তুমি বার করছো তখনও তো রেশিও 4:7ই থাকবে, কারণ আমরা জানি বের করার পরে রেশিও চেঞ্জ হয় না। কিন্তু তুমি যেই এখানে বি অ্যাড করছো, দেখো এখানে বলেছে বি ফিল আপ করছো, তখন এই রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছ, 3:7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 কী হয়ে যাচ্ছে 7 হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু দেখো তুমি এইখানে এর রেশিও তো চেঞ্জ হবে না, এ আর বি, বি এর রেশিও চেঞ্জ হবে, কিন্তু এর রেশিও তো এখানে চেঞ্জ হবে না, তো এ তো এই থাকবে। তার মানে তুমি কী করবে, এই 4 আর 3-এর এলসিএম নেবে, কত হয় 12, তার মানে এটাকে তুমি 12 করার চেষ্টা করবে। এটাকে 12 করার জন্য তুমি কী করবে, একে তুমি 3 দিয়ে গুণ করবে, ঠিক আছে। আর এদিকে 12 করার জন্য কী করবে, একে তুমি 4 দিয়ে গুণ করবে। ওকে, কী দেখতে পাচ্ছ, এটা হয়ে যাচ্ছে তোমাদের 12, এটা হয়ে যাচ্ছে তোমাদের 21, এটা হয়ে যাচ্ছে দেখো 12, এটা হয়ে যাচ্ছে তোমার 28। তুমি দেখতে পাচ্ছ ডেফিনেটলি বি চেঞ্জ হয়েছে। দেখো বি তোমাদের ছিল 21 ইউনিট, হয়েছে কত 28 ইউনিট। কত ইউনিট চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ, 7 ইউনিট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো 7 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। ওকে, 7 ইউনিটের ভ্যালু কি তোমাদের 6। ওকে, তাহলে তুমি বলো এখানে যেটা মিশ্রণ আছে, অর্থাৎ তোমাদের 12 + 28 কতটা মিশ্রণ আছে এখানে দেখতে পাচ্ছ। এখানে তুমি দেখতে পাচ্ছ তোমাদের মিশ্রণ আছে 8 40, তাই না। 40 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 6/7, তো 40 ইউনিটের ভ্যালু কত হবে তোমাদের 240/7, এই তোমাদের হবে 240/7, তাই না। ভালো করে দেখো 240/7 এইটা তোমাদের হবে। ওকে, এখন দেখো তুমি এখানে 6 লিটার তুলে নিয়ে বি ঢেলেছো, তার মানে তুমি বি কত লিটার ঢেলেছিলে, 6 লিটারই বি ঢেলেছিলে, কারেক্ট। তার মানে 6 লিটার তুলে নিয়ে দেখো 6 লিটার তুমি তুলে নিচ্ছ, আবার তুমি 6 লিটারই কিছু একটা ঢালছো, তার মানে ওভারঅল তো একই থাকবে। এখানে যদি 40 ইউনিটের ভ্যালু 240, মানে এটা টোটাল মিশ্রণ হয়, আগেও তো টোটাল মিশ্রণ 240/7ই ছিল, তাহলে এই জায়গায় কত ইউনিট আছে 11 ইউনিট।
11 ইউনিটের ভ্যালু ডেফিনেটলি 240/7ই হবে, ঠিক আছে। তো 1 ইউনিটের ভ্যালু কী হবে 240/77, তাই না। আর তোমাদের কী জিজ্ঞেস করেছে প্রথমে এ কতটা ছিল, এ কত ইউনিট ছিল, এখানে দেখতে পাচ্ছ 4 ইউনিট। তো 4 ইউনিটের ভ্যালু কী হবে 960/77, ঠিক আছে। দেখো 7 12, ঠিক আছে, 7 12 84, তো 12 দিয়ে দিলে কাছাকাছি যাচ্ছে, তো 12.46 এটা আমাদের কারেক্ট আনসার হবে। এটাকে তুমি ভাগ করো, তুমি পেয়ে যাবে 12.46, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। আরেকবার বলছি ভালো করে বুঝো, অঙ্কটা একটু ট্রিকি আছে। অঙ্কটা দেখলে অনেকে সোজা মনে হতে পারে, বাট সোজা নয়। এখানে বলছে প্রথমে তুমি যে পরিমাণ ঢালছো পরবর্তীকালে তুলে নিচ্ছ, পরবর্তীকালে কী করছো বি তুমি সেই পরিমাণই ঢালছো, ঠিক আছে। তো এই জায়গায় টোটাল যা হবে, টোটালটা তো সেমই থাকবে, তাই না। আমি টোটাল কেন বার করলাম, কারণ দেখো এখানে যা টোটাল থাকবে এই জায়গায় টোটাল আমাদের সেম টু সেম থাকবে, ঠিক আছে। তো টোটাল যখন সেম টু সেম তখন তুমি এখানে ডাইরেক্ট করতে পারবে যে 11 ইউনিটের ভ্যালু 240/7, একের ভ্যালু 240/77, তাহলে 4-এর ভ্যালু কত হবে এইটা। এভাবে তুমি অ্যান্সার করতে পারো, এটা রেশিও দিয়ে এভাবে করা যায়। ওকে, চলো পরের প্রশ্ন। 34 দাগ তোমাদের বলছে 100 লিটার এখানে মিশ্রণ আছে এবং তার মধ্যে জল আছে তোমাদের 20%। তাহলে জল যদি 20% থাকে তাহলে 80% কী আছে তোমাদের মিল্ক আছে, এটা তোমাদের ওয়াটার, এটা তোমাদের মিল্ক। আর কি বলছে, আর বলছে যে দ্য অ্যামাউন্ট অফ মিল্ক দ্যাট মাস্ট বি অ্যাডেড সো দ্যাট দ্য রেজাল্টিং মিক্সচার কন্টেন্ট 87.5% মিল্ক। অর্থাৎ কতটা দুধ এখানে তোমাকে আরও অ্যাড করতে হবে যাতে কি হয়েছে রেজাল্টিং যে মিশ্রণ হবে তাতে তোমাদের 87.5% কী থাকবে তোমাদের মিল্ক থাকবে, ঠিক আছে। তুমি বলো 87.5% মিল্ক থাকবে, তাই না। 87.5% বলতে কি বোঝায় যদি কেউ না জানো, দেখো এটা হচ্ছে 12.5 তাকে 7 গুণ করলে আসে, ঠিক আছে। 12.5কে 7 গুণ করলে আসে। 12.5% বলতে কি বোঝায় 1/8, তার মানে এটা বেসিক্যালি 7/8 ভ্যালু হয়। এটা বেসিক্যালি কী হয় 7/8 ভ্যালু। আচ্ছা যদি কেউ এভাবে না বুঝতে পারো, এভাবে যদি কেউ না বুঝতে পারো, তুমি দেখতে পাচ্ছ 100-এর মধ্যে 87.5 হচ্ছে তোমাদের মিল্ক, তাহলে কতটা তোমাদের আর বেঁচে থাকবে যেটা তোমাদের ওয়াটার হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ 0.5, এটা তোমাদের 88 হয়ে যাচ্ছে, 88 তার মানে হচ্ছে তোমাদের এখানে 12, অর্থাৎ 12.5। 87.5% যদি মিল্ক হয় তাহলে বাকিটা কী থাকবে 12.5% তোমাদের কী থাকবে ওয়াটার হবে। এটা জাস্ট বিয়োগ করে তোমাদের দেখালাম, কিন্তু এটা ডাইরেক্ট করা যায়। ওকে, এটার মানে হচ্ছে যদি এই দুটোর তুমি রেশিও করো, এই দুটো তুমি রেশিও করো, দেখবে 12.5 আর এটা দেখবে 7:1 অনুপাতে কেটে যাবে। এটা 7, এটা হচ্ছে 1 হবে, ঠিক আছে। 7 দিয়ে এটাকে গুণ করে দেখো 87.1 মানে 87.5 আসবে। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে নতুন যে মিশ্রণে মিল্ক এবং ওয়াটার যে রেশিও দাঁড়াবে সেটা 7:1, আর এখানে কত আছে, এখানে যদি কাটাকুটি করো কী আছে তোমাদের 1:4। আমি এখানে লিখছি আগে ছিল তোমাদের ওয়াটার এবং মিল্কের রেশিও সেটা ছিল 1:4, ঠিক আছে। এখন তোমাদের ওয়াটার টু মিল্কের রেশিও কী হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ 1:7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটা জিনিস তুমি ভালো করে ভাবো যে তুমি এখানে মিল্ক অ্যাড করেছো, এখানে একটা মিল্ক বেড়েওছে, দেখেছো মিল্ক অ্যাড করেছো, এখানে কী হয়েছে মিল্ক তোমাদের বেড়েওছে। ওকে, তো 4, তাই না। 4-এর ভ্যালু হচ্ছে তোমাদের, দেখো কতটা তুমি এখানে অ্যাড করেছো, দেখো 3 ইউনিট তুমি এখানে অ্যাড করেছো, ভালো করে দেখো 3 ইউনিট তুমি এখানে কী করেছো অ্যাড করেছো। তো ছিল কত 5, তো 5 ইউনিটের ভ্যালু এখানে বলছে 100 লিটার, তাই না। তো 1 ইউনিটের ভ্যালু কী হবে তোমাদের এখানে 20 লিটার, তাহলে 3 ইউনিটের ভ্যালু এখানে কী হবে 60 লিটার, ঠিক আছে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কোথায় গেল এই যে 60 লিটার, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। কেন আমি 5 ইউনিটের ভ্যালু 100 নিলাম, কারণ দেখো আগে আমাদের 100 লিটার ছিল, তার মধ্যে 1 ইউনিট জল ছিল, 4 ইউনিট মিল্ক ছিল, তার মানে টোটাল এখানে 5 ইউনিট, ঠিক আছে। তো 5 ইউনিটের ভ্যালু ইউনিটে 5, লিটারে বলছে 100, ওখানে লেখা আছে দেখো 100 লিটার মিশ্রণে 20% জল ছিল, বাকিটা দুধ ছিল, ঠিক আছে। বোঝাতে পারলাম আশা করি। ওকে, চলো পরের প্রশ্ন। 36 যে তোমাদের দাগ, এই দাগ নম্বরটাকে তোমরা 35 ধরবে, এটা অ্যাকচুয়ালি 36 দাগ নয়, তার কারণ মাঝখানে একটা দাগকে আমি কিন্তু স্কিপ করে গেছি, ঠিক আছে। এর কারণ ওটা ব্যাংকের প্রশ্ন ছিল, ওই জন্য আমি ওটাকে স্কিপ করেছি। অঙ্কটা আগে বোঝো, এই অঙ্কটা একজন আমাকে শেয়ার করেছে, বলেছে এটা RSC গ্রুপ ডিতে ওর শিফটে পড়েছিল। কী বলছে, বলছে যে 3 প্রকারের চা আছে, একটা হচ্ছে T1 টাইপের চা, T2 টাইপের চা আর T3 টাইপের চা। এটা আছে 74 টাকা প্রতি কেজি, এটা আছে 68 টাকা প্রতি কেজি, এটা আছে 63 টাকা প্রতি কেজি, ঠিক আছে। কী অনুপাতে মিশ্রিত করা হয়েছে 1:2:3 অনুপাতে মিশ্রিত করা হয়েছে। তার মানে এখানে একটা মিশ্রণ তৈরি হয়েছে, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এই মিশ্রণ, তিনটেকে নিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে। কী অনুপাতে মিশ্রিত করা হচ্ছে 1:2:3 অনুপাতে মিশ্রিত করা হচ্ছে, তখন এখানে একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে।
এবার বলা হচ্ছে কি এই মিশ্রণ থেকে 4 কেজি মিশ্রণ বের করা হচ্ছে, এই মিশ্রণ থেকে 4 কেজি মিশ্রণ বের করা হচ্ছে এবং এর সাথে T1 টাইপের চা কিছুটা মেশানো হচ্ছে, তখন এখানে আর একটা মিশ্রণ তৈরি হচ্ছে। এই মিশ্রণটাকে কি করা হচ্ছে 84 টাকা প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে এবং তার ফলে লাভ হচ্ছে 20%। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই যে T1 টাইপের চা তুমি এখানে অ্যাড করেছিলে সেটা কত কেজি, সেটা কত কেজি তুমি অ্যাড করেছিলে, এই হচ্ছে অঙ্কটা। বোঝা গেছে কি বললাম? এটা অঙ্ক বোঝালাম। এবার অঙ্কটা শুরু করব। কিভাবে করব অঙ্কটা? দেখো, আমরা প্রথমে দুটো ভ্যালুকে নিয়ে অ্যালিগেশন ইউজ করব, 74 আর 68। তাহলে 74 আর 68-র জন্য আমাদের এখানে অনুপাত কী আছে? 1:2। তো 1:2। ওকে, আমি তলায় লিখছি 1:2, এই আমাদের হবে। আচ্ছা, আর মাঝখানে যে বেস ভ্যালু এই দুটোর জন্য যে অ্যাভারেজ ভ্যালু সেটা আমরা এক্স ধরেছি, তাহলে এখান থেকে এটা বিয়োগ হবে এখানে বসবে, আর এখান থেকে এটা বিয়োগ হবে এখানে বসবে। এবার দেখো এক্স কার থেকে ছোটো কার থেকে বড় এটা বুঝতে হবে তোমাকে। দেখো 74 আর 68-র মধ্যে 68 ছোটো, তার মানে এক্সের থেকেও 68 ছোটো হবে। তো তুমি কী করবে, এক্স থেকে 68-কে এখানে বিয়োগ করবে। অ্যাকচুয়ালি এই পার্টটা তো আমাদের 74 থেকে বিয়োগ হবে, তো 74 মাইনাস এক্স এখানে বসবে, আর এখান থেকে কী হবে এক্স মাইনাস 68 বসবে। এই দুটোর মধ্যে যে ভ্যালুটা ছোটো হবে সেটা মাঝের ভ্যালুর থেকেও ছোটো হয়, আর এই দুটোর মধ্যে যে ভ্যালুটা বড়ো হবে সেটা মাঝের থেকেও বড়ো হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এখানে আমরা যদি ক্যালকুলেট করি এক্সের মান কী পেয়ে যাবে, কীভাবে ক্যালকুলেট করি সেটা আবার লিখে দিই। 74 মাইনাস এক্স, দেখো এদিকে আমাদের 2 আছে, এখানে আমাদের 2 ইউজ হবে, আর এদিকে আমাদের এক্স মাইনাস 68, এখানে আমাদের কী আসবে 1 আসবে, কারণ এদিকে আমাদের 1 লেখা আছে তাই। ঠিক আছে, এখান থেকে আমরা এক্সের যে মান পাবো সেটা যদি ক্যালকুলেট করো 70, ঠিক আছে 70 আসে। মুখোমুখি ক্যালকুলেশন করতে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল তোমাদের 70। এবার কি করব, আমরা এই 70 টাকা ইউজ করব। এখানে আমরা 70 ইউজ করলাম, আর একটা ভ্যালু আমাদের বেঁচে আছে, এটা কত 63, তো আমরা এখানে 63কে ইউজ করব। ঠিক আছে, এবার দেখো 70 এলো কী করে, এই দুটো অনুপাতকে ব্যবহার করেছিলাম, এইটা আর এইটা। তাহলে 70-এর জায়গায় আমি কী করবো, এই দুটো অনুপাতের যোগফল লিখবো, কত হয় 2 + 1 3। আর 63-র জায়গায় কী লিখবো, 63-র যে অনুপাত বেঁচে আছে সেটা কত 4, তো 4 লিখবো। এদিকে আমাদের একটা মিডিয়াম ভ্যালু হবে সেটা হচ্ছে ওয়াই। আবার আমি বলবো 70 যেহেতু এই 63, এই দুটোর মধ্যে কে বড় কে ছোটো, দেখো 70 বড়, তার মানে এদিকে যখন আমরা বিয়োগফল লিখবো তখন ওয়াইয়ের থেকে 70 বড় হবে, তো 70 মাইনাস ওয়াই। আর এদিকে যখন আমরা বিয়োগফল লিখবো তখন 63 ওয়াইয়ের থেকেও ছোটো হবে, তো আমরা কী করবো ওয়াই মাইনাস 63 এখানে বসাবো। ঠিক আছে, তো সিমিলার আগে যাওয়ার যেমন করেছিলাম, এদিকে 4 আছে তো 70 মাইনাস ওয়াই, আর এদিকে আমাদের ওয়াই মাইনাস 63। ঠিক আছে, এদিকে আমাদের 4 আছে, এদিকে আমাদের 4 আছে তো 4 দেবো, এদিকে আমাদের 3 আছে তো দেখো আমরা এখানে 3ই লিখব। ঠিক আছে, যার সামনে যেটা থাকবে সেটাকে তার সামনে লিখতে হয়। এখান থেকে আমরা ওয়াইয়ের যদি ভ্যালু পাই, ওয়াইয়ের ভ্যালু আমরা কী পাচ্ছি দেখতে পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 66। কীভাবে আমি এত দ্রুত করছি দেখো, বেসিক্যালি কী হয়, এই 4y আর এই 3y এই দুটো অ্যাড হবে। কেন অ্যাড হবে, কারণ তুমি দেখতে পাচ্ছি একটার সামনে মাইনাস আছে, অপরটার সামনে প্লাস আছে, এবং দুটো সাইড চেঞ্জ করবে, একটা সাইড চেঞ্জ করবে তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো এই দুটো যোগ হয়ে তোমাদের হবে 7y। আর এদিকে দেখতে পাচ্ছ 70 আর 63 আছে, তো 7 কমন নিলে দেখতে পাচ্ছি একটা দিকে 36 থাকবে, একটা দিকে তোমাদের কী থাকবে 30 থাকবে। ঠিক আছে, তো যেহেতু 36 আর 30 থাকবে সো ডেফিনেটলি এখানে 66 অ্যান্সার হবে, কারণ ওদিকে 7 কেটে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওয়াইয়ের মান এখানে কী হবে 66। এইভাবে আমি মেন্টাল ক্যালকুলেশন করলাম, এটা অনেক স্পিডে করাটা প্রয়োজন। এবার এখানে কি বলছে দেখো, সেটা তোমাকে বুঝতে হবে। এখানে বলছে যে এই যে 66 বেরিয়েছে এটা কি, এটা হচ্ছে ওই যে 74, ওই যে 68, ওই যে 63, যেভাবে তুমি মিক্সড আপ করেছিলে তার বেস ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু কী এলো তোমাদের 66 এলো। মানে এই তিনটেকে তুমি কত দামে মিক্সড আপ করেছিলে 66 দামে। এই যে লাস্টে যেটা ওয়াই এলো, এই ওয়াই হচ্ছে তোমাদের বেস ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু আসবে এর, এই তিনটের। ঠিক আছে, তো দুবার আমাকে অ্যালিগেশন ইউজ করতে হলো এবং আমার বেস ভ্যালু কী হলো বা অ্যাভারেজ ভ্যালু কী হলো 66। এই 66টা হচ্ছে ওই তিনটেকে মেশালে যে ক্রয় মূল্য তৈরি হয় ওভারঅল সেটা হচ্ছে 66। 74 টাকা দামের চা ছিল, 68 টাকা দামের চা ছিল, আর 63 টাকা দামের চা ছিল। তিনটেকে তুমি মিক্সড আপ করছো, মিক্সড আপ করার ফলে একটা ওভারঅল প্রাইস আসছে, কস্ট প্রাইস আসছে, ক্রয় মূল্য আসছে। এই ওভারঅল ক্রয় মূল্যটা কত 66। এবার তুমি কি করছো, এবার তুমি যেটা করছো সেটা হচ্ছে তুমি এই মিশ্রণ থেকে, এই যে ওভারঅল যে মিশ্রণটা তোমার বেরিয়েছে যার কস্ট প্রাইস হচ্ছে 66, তার থেকে তুমি কি করছো, তুমি 4 কেজি নিচ্ছ, এর থেকে তুমি কী করছো, তুমি 4 কেজি নিচ্ছ। আর তুমি কী করছো, আর তুমি T1 থেকেও তুমি খানিকটা নিচ্ছ। ঠিক আছে, তার মানে এখানে অ্যালিগেশন যা লাগবে সেটা হচ্ছে প্রথমে 66 টাকার লাগবে, তারপর T1-এর জন্য যে প্রাইস ছিল, কী প্রাইস ছিল 74, তো 74-এর সঙ্গে লাগবে, কারণ আমরা দামের উপর অ্যালিগেশন লাগাচ্ছি। এই টোটাল মিশ্রণের বেস ভ্যালু কি 66 বা অ্যাভারেজ ভ্যালু কি 66, আর T1-এর ভ্যালু কী ছিল অ্যাভারেজ 74, এই দুটোর মধ্যে অ্যালিগেশন ইউজ হবে। ঠিক আছে, এবার দেখো এই দুটোর মধ্যে অ্যালিগেশন ইউজ হচ্ছে,
আচ্ছা জাস্ট মিনিট, হ্যাঁ এবার এই দুটোকে যখন মেশাচ্ছ তখন একটা কস্ট প্রাইস তৈরি হচ্ছে। সেটা কী অনুপাতে কস্ট প্রাইস তৈরি হবে? দেখো এখানে বলে যে 84 টাকায় বিক্রি করে তুমি 20% লাভ করছো। 20% লাভ মানে কি 5 টাকায় 1 টাকা লাভ। তার মানে তোমার 5 টাকা যদি তোমার সিপি হয়, এসপি হয়ে যাবে তোমার 6 টাকা। 6-এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে 84, তার মানে 6-এর ভ্যালু 84 কীভাবে আসে? 6-এর ভ্যালু 84 হয়, 1-এর ভ্যালু কী হবে তোমাদের? দেখতে পাচ্ছি 1-এর ভ্যালু তোমাদের হবে এখানে 1, তাহলে 4, তাই তো 14, তাই না? 6 14 84। আর তাহলে 5-এর ভ্যালু কী হবে তোমাদের? 70 হবে তোমাদের। 5-এর ভ্যালু কী হবে তোমাদের? 70। তার মানে এই যে বাটিটা আছে এখানে যদি তুমি জেড বসাও, এই জেডের ভ্যালু তোমাদের কী হবে? 70। দেখো আমরা কেন 84 থেকে 70-এ নিয়ে গেলাম, কারণ 84 হচ্ছে তোমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে? কিন্তু আমরা এটাও তো সিপি বসিয়েছি, এটাও আমরা সিপি বসিয়েছি, তাহলে এখানে আমাদের সিপিকে ইউজ করতে হবে। তাহলে এই ওভারঅল সিপিটা কীভাবে পাবো? এই দুটোকে যখন মিক্সড আপ করছে, কারণ দেখো 66 টাকা প্রতি কেজি থেকে তুমি 4 কেজি তুলছো, আর ওদিকে তুমি T1কে ব্যবহার করছো, তার মানে এর একটা ভ্যালু আছে 74। তাহলে এই দুটো ভ্যালুর উপর অ্যালিগেশন ইউজ হবে। এবার দুটো ভ্যালুর উপর অ্যালিগেশন ইউজ হচ্ছে, কিন্তু মাঝখানে ভ্যালুটা কী বসাবো, কীভাবে বসাবো? সেটা হচ্ছে 84 থেকে বেরোবে। কেন? কারণ 84 হচ্ছে এসপি, মানে এই দুটোরকে বিক্রি করে তুমি 84 টাকায় বিক্রি করছো। এই দুটোকে তুমি কী করছো? 84 টাকায় বিক্রি করছো। তার মানে তোমার এবার 84 টাকা তো ডাইরেক্ট বসতে পারে না, কারণ ওটা এসপি, এসপি থেকে সিপিতে কনভার্ট করতে হবে, কারণ ওপরের দুটো হচ্ছে তোমার সিপি, এইটাও সিপি এটাও সিপি। তো সিপিতে তোমাকে কনভার্ট করে কাজ করতে হবে। কীভাবে কনভার্ট করবো? এই পার্সেন্টেজটা তার জন্য এখানে আমাকে ইউজ করতে হবে। এখান থেকে আমি 6-এর ভ্যালু 84 পাবো, তো 1-এর ভ্যালু কী পাবো? 14, তো 5-এর ভ্যালু কী পাবো? 70। তার মানে মাঝখানে আমার যে ভ্যালুটা বসায় সেটা কত বসায়? 70 বসায়, ঠিক আছে? এটাকে আমি একবার ভালো করে লিখছি তোমাদের বোঝানোর জন্য, এত আমি দাগাদুগি করছিলাম। তো এখানে আমি কী লিখছি? এখানে আমি লিখছি হচ্ছে 66 একদিকে, এদিকে আমি লিখছি 74 একদিকে, আর এখানে আমি লিখছি কি 60 একদিকে, কত হলো? 70 একদিকে, ঠিক আছে? তো 4 কেজি, ঠিক আছে? আর T1-এর ভ্যালু বার করতে বলেছে, T1-এর ভ্যালু এক্স কেজি, ঠিক আছে? T1-এর ভ্যালু এক্স কেজি, ওকে। এবার দুটো বিয়োগ করো, দেখো একদিকে কত আসছে? 74 থেকে 70 বিয়োগ করলে 4 আসছে, আর 70 থেকে 66 বিয়োগ করলে তোমার কত আসছে? 4 আসছে। তো 4-এর ভ্যালু যদি 4 হয়, এটার ভ্যালু তোমাদের কী হবে? 4ই হবে। তাহলে T1-ও তুমি কত কেজি নিয়েছিলে? T1-ও তুমি কিন্তু 4 কেজি নিয়েছিলে, অর্থাৎ 66 টাকা প্রতি কেজি থেকেও তুমি 4 কেজি বার করেছিলে, আর T1 থেকেও তুমি কী করেছিলে? 4 কেজি বার করেছিলে। কারেক্ট অ্যান্সার উইল বি হিয়ার ডি, ঠিক আছে? যদি তুমি অ্যালিগেশন ছাড়া নর্মাল মেথডে করো, এই প্রশ্নটা করতে আরও তোমার দেরি হবে, কারণ বড় বড় ভ্যালু আছে, যোগ ভাগ গুণ বিয়োগ চলে আসবে, বিশেষ করে গুণ আসবে, ঠিক আছে? গুণের সঙ্গে যোগ তো আসে, কারণ গুণের মধ্যে যোগ অলরেডি লুকিয়ে থাকে, ঠিক আছে? তো এই 35টা অঙ্ক তোমাদের টোটাল ছিল। মাঝখানে একটা প্রশ্ন আমি তোমাদের বাদ দিয়েছি। তোমরা যদি পেড ক্লাসে অন্তর্ভুক্ত হতে চাও, যেমনটা আমি তোমাদের প্রথমে বলেছি, তাহলে তোমরা ওই সেম হোয়াটসঅ্যাপ নাম্বার 8670838797-এ SMS করো বা হোয়াটসঅ্যাপ করো, এবং দেখো তোমাদের একটা লিঙ্ক নিচে দেওয়া আছে কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেটা ফলো করে তোমার হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারো। ওটা এখন গ্রুপটা বন্ধ আছে, তোমরা ওখানে ভর্তি হয়ে বা ওখানে জয়েন করে, ভর্তি হয়ে না, জয়েন করে, নর্মাল ফ্রি গ্রুপ, ওটা ফ্রি গ্রুপে জয়েন করে তোমরা কী করবে? একটা হোয়াটসঅ্যাপ করে দেবে এই নাম্বারে পার্সোনালি, ঠিক আছে? যে ম্যাম আমি কোর্স নিতে চাই বা স্যার আমি কোর্স নিতে চাই, কারণ আমাদের ওখানে অ্যাডমিন থাকেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।